মডার্নিটির ম্যাটেরিয়ালিস্টিক একটা প্যারাডাইম আছে। নেচারকে ডমিনেট করার অ্যাপোথিওসিস বা গড বিকামিং এর একটা টেন্ডেন্সি আছে। বাট বেঙ্গলিশ ন্যাশনালিজম আমাদেরকে বেসিক্যালি ভারতীয় আধিপত্যবাদের অধীনস্থ করছে। এবং জুলাইয়ের পরও কিন্তু যেটা হচ্ছিল যে পলিটিক্যাল ক্লাস যেটা তারা কিন্তু সেটেলমেন্টের দিকে চলে গেছিল। আপনারা জানেন যে ৫ই আগস্ট সবাই কোথায় গেছে? ক্যান্টনমেন্টে গেছে। বাট এটা পুরাপুরি হয় নাই। খারেজি বলা মানে কিন্তু আপনাকে করার মতো অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খারিজিদের পেতেন তাহলে আদ জাতির মতো করে তাদেরকে করাতেন, সমূল উৎপাদন করতেন। তারা বলে যে টু নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্বের ভুল প্রমাণিত হয়েছে ৭১ এর মাধ্যমে। না, এরকম কোনো কিছুই আসলে না। ট্রান্সহিউম্যানিজম এই যে আপনি যে সব ওয়ার্ড গুলা বললেন, মডার্নিটি, সেকুলারিজম, এগুলা কি ট্রান্সহিউম্যানিজমের অংশ? ওয়েস্টের যেই আন্তর্জাতিক প্রজেক্টগুলো আছে, জাতিসংঘ বলেন, পিস কিপিং ফোর্সেস বলেন, এটার মেক্সিমাম সৈন্য কিন্তু আল্টিমেটলি যায় পোস্ট কলোনিয়াল স্টেটগুলো থেকে। বাঙালি জাতীয়তাবাদের বেসিক স্ট্রাকচার হইতেছে যে মুসলমান এই দেশের না, এই অঞ্চলের না, মুসলমানরা বহিরাগত। বাঙালি মানেই হিন্দু। বাংলা ভাষা নিয়েও আমাদের কোনো প্রবলেম নাই। বাংলা ভাষাকে হিন্দুয়ানি ভাষা হিসেবে দেখানোর একটা টেনডেন্সি আছে। এগুলা মোকাবেলা করে যদি আমাদের স্বতন্ত্র একটা এন্টিটি হিসেবে টিকে থাকতে হয়, তাহলে আমাদেরকে বেসিক্যালি তাওহীদের বেসিসের উপরে আমাদের সমাজ এবং আমাদের শাসনকে রিকনস্ট্রাক্ট করতে হবে। ইসলামিজমের একটা শক্ত সমালোচনা হইল যে ইট ইজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সড ফ্রম লেফটিজম। হাউ ডু ইউ রেসপন্ড টু দ্যাট ক্রিটিসিজম? ইউ ক্যানট ট্রাস্ট আমেরিকা। আমেরিকান অ্যালাইডও আমেরিকাকে ট্রাস্ট করতে পারে না। সো আমেরিকা তো আপনাকে ইউজ করবে। বাংলাদেশের বিয়ন্ডটা আসলে কি? বাংলাদেশের বিয়ন্ড হইতেছে একটা অল্টারনেট মিডিয়া যেটা মেইনস্ট্রিম মিডিয়া যেভাবে আ রেজিম বা তৎকালীন যে শাসন বা বর্তমান যে শাসন এটাকে যেভাবে সার্ভ করার চেষ্টা করে, বাংলাদেশিয়ান বিয়ন্ড এইটা থেকে আলাদা হয়ে মানুষ যা চায়, মানুষ যে প্রশ্নগুলা জানতে চায়, যেসব গেস্টকে আসলে কর্নার করা হয়, আউট নাম্বারড করা হয়, আমরা সেই গেস্টদের নিয়ে বা সব মেইনস্ট্রিম গেস্টদের নিয়ে কাজ করতে চাই। তাদেরকে ওইসব প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যেগুলো আসলেই সোসাইটির জন্য দরকার, যেগুলো আসলেই বাংলাদেশের মানুষ জানতে চায়। তো এই কাজ করা বেশ কষ্টসাধ্য, আ বেশ টাকার ব্যাপার। এজন্য আমরা আপনাদের সাপোর্ট কামনা করতেছি। প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক থাকে। সেখানে আপনারা গিয়ে সাপোর্ট করতে পারেন। যাতে আমাদের এই কঠিন কাজটা আগায়া যাইতে পারে। আপনারা আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে, Facebook হইলে ফলো করে। যাতে সবার স্বার্থে আমরা আমাদের এইসব কাজ চালায়া যাইতে পারি। যাতে বাংলাদেশের মানুষ এইসব কাজ থেকে উপকৃত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ বাংলাদেশিয়ান বিয়ন্ড। আমাদের আজকের গেস্ট গবেষক, অ্যাক্টিভিস্ট ও লেখক আসিফ আদনান ভাই। আসিফ আদনান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। If I ask your own introduction, how would it be? বেসিক্যালি আমি লেখি। আমার পড়াশোনার জায়গা থেকে আমি রিসার্চার। আমি পিএইচডি রিসার্চ চলতেছে আমার চলমান। আর পার্সোনালি আমার অনেকগুলো বিষয়ে আগ্রহ আছে। স্পেসিফিক্যালি ইসলাম নিয়ে, ইসলামিজম নিয়ে, ইসলামিক রিভাইভালিস্ট যে মুভমেন্ট সেগুলো নিয়ে। তারপর ওয়েস্টের সাথে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউর সাথে ইসলামের যে এনগেজমেন্ট বা যেসব জায়গায় অপোজিশনের জায়গা আছে সেই জায়গাগুলো, মডার্নিটি নিয়ে ক্রিটিক, এরকম বিষয়গুলো নিয়ে আমার আগ্রহ আছে। আমি এগুলো নিয়ে লিখি। আই উড সে বেসিক্যালি এটি আমার পরিচয় অ্যাজ এ মুসলিম অ্যান্ড দেন দ্যাটস অ্যাবাউট ইট। আপনার তো পিএইচডির রিসার্চ টপিক ট্রান্সহিউম্যানিজম। ট্রান্সহিউম্যানিজমের ইসলামের জায়গা থেকে একটা ক্রিটিক করার চেষ্টা, হ্যাঁ। ট্রান্সহিউম্যানিজম এই যে আপনি যে সব ওয়ার্ডগুলা বললেন, মডার্নিটি, সেকুলারিজম, এগুলা কি ট্রান্সহিউম্যানিজমের অংশ? ট্রান্সহিউম্যানিজম আমি বলবো মডার্নিটির যে ইনহেরেন্ট টেন্ডেন্সিগুলো আছে, ট্রান্সহিউম্যানিজম হলো সেটার একটা ইন্টেন্সিফিকেশন বা এটা একটা লজিক্যাল কনক্লুশন। সো মডার্নিটি কিছু পার্টিকুলার বিশ্বাস আছে। ফর এক্সাম্পল বিশ্বাস, প্রগতির যে ধারণা, অটোনমির যে ধারণা, ব্যক্তির স্বাধীনতার বা ব্যক্তির অটোনমির যে ধারণা, এরকম কিছু ব্যাপার আছে। মডার্নিটির ম্যাটেরিয়ালিস্টিক একটা প্যারাডাইম আছে। তারপর মডার্নিটির মধ্যে একটা টেন্ডেন্সি আছে নেচারকে ডমিনেট করার। এরকম বেশ কিছু বিষয় আছে এবং মডার্নিটির মধ্যে একটা আলোচনা আছে যে মডার্নিটির মধ্যে অ্যাপোথিওসিস বা গড বিকামিং এর একটা টেন্ডেন্সি আছে যে মানুষকে সবকিছুর কেন্দ্রে স্থাপন করা। মানুষ হলো লাইক সামথিং একিন টু গড। এই টাইপের একটা টেন্ডেন্সি আছে। এবং এনলাইটেনমেন্টের ফিলোসফিতে আমরা দেখি যে ম্যান ইজ দ্য সোর্স অফ এভরিথিং। ম্যান হলো যে আসলে মূল মাপকাঠি যেটার মাধ্যমে সবকিছু বিচার করা হয়। তো ট্রান্সহিউম্যানিজম হলো এই টেন্ডেন্সিগুলোর একটা এক্সিলারেটেড ভার্সন বা এই প্রোম্যাক্স ভার্সন, রাইট? সো ট্রান্সহিউম্যানিজম আলটিমেটলি যেটা বলে যে এতদিন ধরে মানুষের বিবর্তন হয়েছে ন্যাচারাল এভলিউশন, এখন মানুষের বিবর্তন হবে ডিজাইনার এভলিউশন। সো মানুষের সাথে ডিজাইনার টেকনোলজি, রেভলিউশন মানে?
হ্যাঁ, ডিজাইন রেভলিউশন মানে হলো যে প্রথমত মানুষের সাথে টেকনোলজি মার্জ করবে। সো লেটস সে এআই মানুষের ব্রেইনের সাথে ইন্টারফেস করা হবে। তারপর জিন এডিটিং একটা আইডিয়া আছে এখন, এবং এই টেকনোলজি এখন অ্যাভেইলেবল অ্যাকচুয়ালি। ক্রিসপার এর মতো কিছু টেকনোলজি আছে। বাচ্চাকে ডিজাইন করা যায়, বাচ্চার চোখের কালার কেমন হবে ফর এক্সাম্পল, তার অ্যাথলেটিক কিছু টেন্ডেন্সি বাড়ায় দেওয়া, এটসেট্রা এটসেট্রা। স্টিল এখনও বিগিনিং পর্যায়ে, বাট এরকম আইডিয়াস আছে যেটা তৈরি করা সম্ভব। সো ট্রান্সহিউম্যানিজম বলে এই বিষয়গুলো আমরা মানুষের মধ্যে ইন্টিগ্রেট করব, সো উই ক্যান আপডেট দ্য হিউম্যান বিইং। সো হোমোসেপিয়ান থেকে তখন সেটা হবে, আম, আপনারা যে ইউভাল নোয়া হারারির কথা জানেন, তার একটা বই আছে হোমো ডিওস, ম্যান হু ইজ গড, ডিওস মিনস গড। অথবা যেটা তারা বলে যে মানুষ থেকে পোস্ট হিউম্যান। পোস্ট হিউম্যান। পোস্ট হিউম্যান, এটা বাংলা কি হবে ঠিক শিওর না, উত্তর মানুষ আই গেস, বাংলা উত্তর মানুষ হয়। যে মোর দেন মানুষ, সে কিন্তু তখন আর মানুষ না, তার মধ্যে টেকনোলজি আসে, সে টেকনোলজিক্যালি তার বডিটাকে আরও আপগ্রেড করা হয়েছে, অ্যান্ড তার তার ব্রেইনের যে ক্যাপাসিটি সেটাকে আরও আপগ্রেড করা হয়েছে। সো আমার আর্গুমেন্টটা হলো যে অল অফ দিস থিংস, এই জিনিসগুলোকে আপনি মডার্নিটির যে টেন্ডেন্সিগুলো আছে সেগুলোর এটা রুটগুলো সেখানে পাবেন। এটা একদিক থেকে আর্গুমেন্ট। আরেক দিক থেকে আর্গুমেন্ট হলো যে মডার্নিটির মধ্যে ৩টা সোর্স আপনি দেখবেন। একটা হলো যে রোম, সো দ্যাটস ক্রিশ্চিয়ানিটি। একটা হলো এথেন্স, সেটা হলো যে গ্রিক ফিলসফি। আর আরেকটা হলো ব্যাবিলন, সেটা হলো এসোটেরিসিজম, যেগুলোকে আমরা অকাল্ট বলি এখন, রাইট? সো প্রথম দুটো নিয়ে অনেক আলোচনা হয়, যে মডার্ন ওয়েস্টের উপরে ক্রিশ্চিয়ানিটির প্রভাব নিয়ে অনেক আলোচনা আছে, অনেক কাজ আছে। ওয়েস্টার্ন সিভিলাইজেশনের উপরে গ্রিক ফিলসফির প্রভাব নিয়ে তো অবশ্যই অনেক আলোচনা আছে। বাট এসোটেরিক যে ট্র্যাডিশনগুলো আছে এগুলোরও অনেক বড় প্রভাব আছে, এবং এগুলো নিয়ে অনেক চমৎকার আলোচনা আছে। এটা আলোচনা শুরু করলে একটা আলাদা পডকাস্ট হয়ে যাবে। তো ট্রান্সহিউম্যানিজমের মধ্যে এই 3টা স্ট্র্যান্ড আবার একসাথে এসে মিলে। তার বিশ্বাসটা অনেক ম্যাটেরিয়ালিস্টিক, এটা সত্য। আবার তার বিশ্বাসের মধ্যে এমন জিনিস আছে যেটা বেসিক্যালি এসোটেরিক বিশ্বাস, অকাল বিশ্বাস, সুপার ন্যাচারাল ফাউন্ডেশন থেকে আসতেছে এরকম একটা বিশ্বাস, নট লজিক্যাল ইন দ্যাট সেন্স, ম্যাটেরিয়াল সেন্সে। সো এই অর্থে আর কি ট্রান্সহিউম্যানিজম আমার মতে, মানে দ্যাটস মাই আর্গুমেন্ট বেসিক্যালি, যে এটা হলো একটা ইন্টেন্সিফিকেশন বা ওয়ান সর্ট অফ কনক্লুশন বা লজিক্যাল ফাইনাল স্টেপ অফ দ্য টেন্ডেন্সিজ ইনহেরেন্ট ইন মডার্নিটি। ওকে, আমি এসোটেরিক আর এক্সোটেরিক নিয়ে আমি কিছু ছিলাম, সো আই এম ভেরি কিন টু আন্ডারস্ট্যান্ড, বাট আজকে হয়তো এটা নিয়ে না, আমাদের কথা এটা একটা বলা উচিত আলাদা না। আলোচনা হয়ে যাবে, অনেক হ্যাঁ, লম্বা। এটা নিয়ে আলাদা একটা আলোচনা করা যাবে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি, দিস ইজ মুসলিম বঙ্গ, এ বুক দ্যাট আসিফ আদনান রোড রিসেন্টলি। হোয়াটস ইউর আইডিয়া অফ মুসলিম বঙ্গ? মুসলিমবঙ্গ কথাটা দুটো অর্থ হয়, একটা ডেসক্রিপটিভ, একটা অ্যাসপিরেশনাল। সো একটা হলো বর্ণনামূলক, একটা হলো আকাঙ্ক্ষার জায়গা থেকে, আকাঙ্ক্ষামূলক আই গেস বাংলাটা হয়। সো বর্ণনামূলক দিক থেকে মুসলিমবঙ্গ সিম্পলি হলো এই জনপদটা। সো আমাদের এই মুসলিম কম, এবং হিস্টোরিক্যালি এই কম যেই ল্যান্ডটা ইনহ্যাবিট করছে সেটাই মুসলিমবঙ্গ। মুসলিমবঙ্গ হলো এই কম এবং জমিন, এবং এটা আমার কয়েন করা কোনো শব্দ না, দিস ইজ নট সামথিং দ্যাট আই কেম আপ উইথ। মুসলিমবঙ্গ এই ওয়ার্ডটা অনেকবার ইউজড হয়েছে, ব্যাপকভাবে একসময় ইউজ হইতো, পরে কমে আসছে এই ইউজটা। রিসেন্টলি এটা আবার রিসার্চ হয়েছে। সো ফর এক্সাম্পল আপনি দেখবেন যে মাওলানা আকরাম খাঁ বা ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা ভাষার পত্রিকা দৈনিক আজাদের যে সম্পাদক ছিলেন, মুসলিম লীগের লিডার ছিলেন, জমিয়তুল উলামা হিন্দের সম্ভবত একজন ফাউন্ডার ছিলেন, আলেম। উনি যখন এই অঞ্চলের মানুষের হিস্ট্রি, এই অঞ্চলের মানুষের জিনিওলজি, এই অঞ্চলের মানুষের হেরিটেজ নিয়ে বই লিখছেন, উনি সেই বইয়ের নাম দিয়েছেন মুসলিমবঙ্গের সামাজিক ইতিহাস। দিস ওয়াজ ইন ইউজ। আপনি দেখবেন আবুল মনসুর আহমেদ সাহেব, ওনার যে বই, ওখানে মুসলিম বাংলা এইভাবে দেখবেন, এবং এটা ওই সময়ের অনেক বই, নিউজ পেপার, আর্টিকেলসে আপনি দেখবেন। তো মুসলিম বাংলা বা মুসলিম বঙ্গ যে ভেরিয়েশন আপনি ইউজ করেন, এটা এই জনপদের পরিচয় হিসেবে ইউজড হয়ে আসছে, এবং ইট মিনস এই কম এবং জমিন। এবং এটার একটা কারণ আছে কেন মুসলিম পরিচয়টা, এবং ইসলাম ইজ ভেরি ইন্ট্রিনসিক টু দ্য আইডেন্টিটি অফ দিস ল্যান্ড এবং এই কম। আপনি দেখবেন যে গবেষকদের মধ্যে একটা আলোচনা আছে 19th সেঞ্চুরি থেকেই, ইভেন ওয়েস্টার্ন গবেষকরা তারা পাজলড এই জায়গাতে এত মুসলিম কেন। কারণ আপনি যদি হিস্ট্রিটা দেখেন যে হিন্দুস্তানে ইসলামের প্রচারটা কিভাবে হয়েছে, মানে প্রসারটা, মানে স্প্রেডটা কিভাবে হয়েছে, আপনি দেখবেন যে হিন্দুস্তানের এক্সটেরিয়র প্রভিন্সগুলোতে ইসলামের প্রচারটা বেশি হয়েছে, স্প্রেডটা বেশি হয়েছে। ইন্টিরিয়র রিজনগুলোর মধ্যে বা ইন্টিরিয়র প্রভিন্সেসের মধ্যে একমাত্র এই বেঙ্গল এবং বাংলার এই সাইডটা, এটা একমাত্র জায়গা যেখানে ইসলাম এত ব্যাপকভাবে প্রচার হয়েছে, প্রসার ঘটছে, এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামকে গ্রহণ করে নিছে। এবং এই যে এখানকার মানুষ ইসলামকে গ্রহণ করে নিছে, এটা কিন্তু আমাদের হিস্টোরিক্যাল যে ট্রিজেক্টরি, মানে আমাদের ঐতিহাসিক গতিপথ, এটাকে নির্ধারণ করে দিছে। বঙ্গভঙ্গের কথা যদি বলেন, সেটার একটা পেছনে এটা একটা ফ্যাক্টর।
৪৭ এর কথা বলেন। ৪৭ এ কেন আমরা পাকিস্তানের অংশ হলাম? কারণ আমাদের মুসলিম আমরা পরিচয়। মুসলমান। হ্যাঁ, এবং সেটা না হয়তো আমরা ভারতেই থাকতাম। পশ্চিমবঙ্গ যেমন ভারতের সাথে থাকছে। এবং পাকিস্তান হইছে দেখেই পরবর্তীতে বাংলাদেশ হয়েছে। আজকে যে আমাদের একটা আলাদা এক্সিস্টেন্স আছে, সেটার পেছনে এটার একটা বড় ভূমিকা আছে। এটা একটা বড় বিষয়। এবং আপনি যদি দেখেন হিস্টোরিক্যালি এই জায়গাটা ওয়ার্ল্ডে একটা সিভিলাইজেশনাল এন্টিটি হিসেবে এর আগে কখন হাজির ছিল? সেটা সুলতানি আমলে। হুম, হুম। রাইট? সো সেটা মুসলিম পরিচয়ের ভিত্তিতেই। সেটা আমি কখনোই বলব না যে এটা একটা প্রপার ইসলামিক প্রজেক্ট ছিল। দেয়ার আর মেনি ফলস দেয়ার, ফলস ছিল, আ কমতি ছিল অবশ্যই। বাট স্টিল এটা একটা ইসলামিক এইড প্রকল্প ছিল। অর্থাৎ ইসলামী পরিচয় যেটা এবং মুসলিম হেরিটেজ যেটা, সেটাকে ধরে কিন্তু এটা তৈরি হওয়া। হুম, হুম। যদিও পারফেক্ট না। আমি আবারও বলতেছি। আমাদের সবচেয়ে এখন আমরা বর্তমানে যে অবস্থায় আছি, সেটার সাথে মুসলিম পরিচয় এবং ইসলাম জড়িত, এবং আমাদের হাই পয়েন্ট যেটা ছিল, সেটার সাথে মুসলিম পরিচয় এবং ইসলাম জড়িত। এবং দেখেন আম যে বাংলাদেশের পজিশনটা কোথায় বা এই মুসলিমবঙ্গের পজিশনটা কোথায় দেখেন, যে আমরা বঙ্গোপসাগরের দ্বারপ্রান্তে, which is immensely significant. ভারতের ২ টো অংশের মাঝখানে আমরা একটা ক্ষত চিহ্নের মতো আমরা আছি। We are surrounded by non-Muslim people, right? এবং adversarial people, hostile তারা বেসিক্যালি আমাদের প্রতি। এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে রাখলেন, এবং শুধু রাখলেন না, বেঙ্গলি মুসলিম যারা, বাংলাভাষী মুসলিম যারা, তারা ওয়ার্ল্ডে পুরা মুসলিম উম্মার মধ্যে 2nd লার্জেস্ট এথনিক গ্রুপ। সো এইটার একটা সিগনিফিকেন্স আছে বলে আমি মনে করি। কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল কোনো কিছু অ্যাক্সিডেন্টালি করেন না নিশ্চয়ই। অবশ্যই তার প্রত্যেক কাজের পেছনে হিকমা আছে, এটা আমরা বিশ্বাস করি। লং স্টোরি শর্ট, ডেসক্রিপশনাল অর্থে মুসলিমবঙ্গ হলো এই কম এবং জমিন। আর অ্যাসপিরেশনাল অর্থটা কি? অ্যাসপিরেশনাল অর্থ হলো যে আমি এখন যা কিছু বললাম, যে আমাদের এই হিস্ট্রি, আমাদের মুসলিম পরিচয় দ্বারা প্রভাবিত, আমাদের গতিপথ আমাদের মুসলিম পরিচয় দ্বারা এবং ইসলাম দ্বারা প্রভাবিত। বাট এই সবকিছুর পরও দ্য রিয়ালিটি ইজ ফর দ্য পাস্ট অলমোস্ট 300 ইয়ার্স আমাদের সমাজে প্রাতিষ্ঠানিকভাবে এবং শাসন ব্যবস্থায় ইসলাম নাই। এবং আমরা বেসিক্যালি প্রথমে কলোনিয়াল স্ট্রাকচারটা এবং কলোনিয়াল মাস্টার্সরা চলে যাওয়ার পর ওদের রেখে যাওয়া স্ট্রাকচারটা আঁকড়ায় ধরে আছি, এবং ওই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা চলতেছি। এবং এই চলাটা আমাদেরকে জিল্লতি ছাড়া, অপমান, লাঞ্ছনা ছাড়া, দুর্দশা ছাড়া আর কোনো কিছুই দেয় নাই। এবং সোসাইটালিও আমরা যদি দেখি, আমরা আল্টিমেটলি একটা হলো যে ব্যক্তিগত পর্যায়ে আমরা ইসলাম পালন করতেছি। এটা অবশ্যই ঠিক আছে এবং এটা অবশ্যই জরুরি। বাট ইসলাম তো মোর দ্যান দ্যাট। সো ওই জায়গাটা ইভেন মোরাল অ্যাসপেক্ট থেকেও যদি দেখেন, যে মোরাল স্ট্যান্ডার্ডটা আমাদের থাকার কথা, সেটা কিন্তু আমরা আপহোল্ড করতেছি না। সো মুসলিমবঙ্গ এই অর্থে একটা অ্যাসপিরেশন, যে কালেকটিভলি মুসলিম হওয়ার অর্থ হলো যে আল্লাহর কাছে সাবমিট করা, রাইট? ইসলাম অর্থ সাবমিশন। কালেকটিভলি আমাদের দিনের কাছে সাবমিট করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাবমিট করতে হবে। অ্যান্ড আমাদের যে দুর্দশাগুলো আছে সেখান থেকে সেখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের রুটসে ফিরে যেতে হবে, ইসলামের রুটসে ফিরে যেতে হবে। এবং আমাদের সামনে বর্তমান সময় যে চ্যালেঞ্জগুলো নিয়ে হাজির হয়েছে, যে সংকটগুলো নিয়ে হাজির হয়েছে, এগুলা মোকাবেলা করে যদি আমাদের স্বতন্ত্র একটা এন্টিটি হিসেবে টিকে থাকতে হয়, তাহলে আমাদেরকে বেসিক্যালি তাওহীদের বেসিসের উপরে আমাদের সমাজ এবং আমাদের শাসনকে রিকনস্ট্রাক্ট করতে হবে। অ্যান্ড এটাকে আমি একটা অ্যাসপিরেশন বলতেছি, একটা সিভিলাইজেশনাল প্রজেক্ট বলতেছি। আদারওয়াইজ আমাদের স্বতন্ত্র অস্তিত্ব আজকে থেকে ৫০ বছর পর থাকবে কিনা, দ্যাটস ডিবেটেবল। সো আমাদের একটা সিভিলাইজেশনাল প্রজেক্ট হিসেবে মুসলিমবঙ্গ হয়ে উঠতে হবে বাই সাবমিটিং টু তাওহীদ, বাই সাবমিটিং টু আল্লাহ আজ্জা ওয়া জাল অ্যাজ এ কমিউনিটি, মানে অ্যাজ এ নেশন, অ্যাজ এ কম। সো এটা হলো অ্যাসপিরেশনাল। সো একটা হলো ডেসক্রিপটিভ, বর্ণনামূলক অর্থে মুসলিমবঙ্গ এই কম এবং জমিন। আরেকটা হলো অ্যাসপিরেশনাল, আকাঙ্ক্ষা যেটা, সেটা হলো যে একটা সিভিলাইজেশনাল প্রজেক্ট হিসেবে আমরা মুসলিমবঙ্গ হয়ে ওঠা। মুসলিমবঙ্গ জরুরি কেন? এই প্রশ্নটা করতে চাইছিলাম, বাট ইউ হ্যাভ অলরেডি আনসার্ড যে যেহেতু আমরা মুসলিম, এইজন্যই আমাদের মুসলিমবঙ্গর প্রজেক্টটা জরুরি। এই জমিনটা আসার ভাই, আপনি বলতেছেন মুসলিমবঙ্গ, কিন্তু বাঙালি জাতীয়তাবাদ যেটা এখনো ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট আইডিওলজি টু হোল্ড ইটস প্লেস। বাঙালি জাতীয়তাবাদের বেসিক স্ট্রাকচার হইতেছে যে মুসলমান এই দেশের না, এই অঞ্চলের না, মুসলমানরা বহিরাগত। বাঙালি মানেই হিন্দু। হাউ উড ইউ আর্গু উইথ দ্যাট? আমি ফার্স্টে আমার স্টেটমেন্ট একটু কোয়ালিফাই করি। মুসলিমবঙ্গ কেন জরুরি? এটার ২ টা অ্যাসপেক্ট আছে। একটা হলো যেটা দ্বীনের জায়গা থেকে, দ্বীন ইসলামের জায়গা থেকে ডেফিনিটলি এটা আমাদের দায়িত্ব। যে এটা একটা রিলিজিয়াস অব্লিগেশন আমাদের জন্য, বা আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব। এবং এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনটা ঠিক করছেন, উনি জিনিসটা সাজাইছেন যে মুসলিমরা ইসলামী শাসনের অধীনে থাকবে। এবং এটা মুসলিমদের উপর অব্লিগেশন, যে ইসলামী শাসন যদি না থাকে, ইসলামী নিজাম যদি না থাকে, সেটা কায়েম করা। সো এবং এটা নিয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে আলোচনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার বাস্তবায়ন করে দেখাইছেন। আইম্মায়ে কেরাম, সালাফুস সালেহিন,
উম্মতের ওলামায়ে কেরাম তারা এগুলো নিয়ে আলোচনা করছেন এবং বর্তমান সময়ে আমার চেয়ে অনেক বড়, বড় মানুষ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে গেছেন। আমার আলোচনাটা একটু ডিফারেন্ট জায়গা থেকে এই বইতে। আমার আলোচনাটা হলো যে আমাদের সামনে মেটা ক্রাইসিস আছে। মেটা ক্রাইসিস কি? সো দেখেন আমাদের সামনে ডিফারেন্ট ধরনের অনেকগুলো ক্রাইসিস আছে। সো মনে করেন জিওপলিটিক্যাল সেন্সে বা গ্লোবাল সেন্সে বা ইন্টারন্যাশনাল সেন্সে এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরি হচ্ছে, ইন্টারন্যাশনাল অর্ডার ভেঙে পড়তেছে, নানা ধরনের ইকোনমিক বা রিসোর্স ক্রাইসিস তৈরি হচ্ছে যেগুলো আমরা দেখতেছি। এগুলোর কারণে এক ধরনের ক্রাইসিস আমাদের দিকে আসতেছে। আমাদের উপর রিজিওনাল কিছু ক্রাইসিস আছে। সেটা ইন্ডিয়ান এক্সপ্যানশনিজম হোক, বার্মারকে কেন্দ্র করে যে খেলা চলতেছে সেটা হোক, আরাকানের ইস্যুটা হোক, আমাদের দেশের ভেতরে বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট আছে। আম এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কিছু মুভমেন্ট আছে যেটা বাংলাদেশকে আবার তাদের প্ল্যানের ভেতরে রাখে। এরকম অনেক বিষয় আছে। ওয়াটারের স্কারসিটি যেটা আছে, লাইক নদী নিয়ে যে পানি নিয়ে যে মারামারিটা উপমহাদেশে আছে, এরকম অনেক বিষয় আছে। ক্লাইমেট ক্রাইসিস যেটা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশের কি অবস্থা হবে? কারণ আমরা তো একটা ডেল্টা বেসিক্যালি, রাইট? সো আমাদের বিশাল পরিমাণ অংশ অ্যাকচুয়ালি সাবমার্জ হয়ে যাবে। সেটার ইফেক্ট আছে। তো এইরকম রিজিওনাল কিছু ক্রাইসিস আছে। ইন্ডিয়ার বাংলাদেশে যে ইন্টারফেরেন্স সেগুলো তো আছে। এগুলো আমাদের জন্য থ্রেট। ইন্টারনালি আমাদের কিছু ক্রাইসিস আছে। আমাদের ইকোনমিক কিছু ক্রাইসিস আছে। আমাদের সোশ্যাল অবক্ষয়ের ব্যাপার আছে। আমাদের পলিটিক্যাল যে সিচুয়েশন সেটা আছে যেটা আমাদের কোনো সলিউশন দিতে পারতেছে না। এগুলো হলো মাল্টিপল ক্রাইসিস। এটা হলো পলি ক্রাইসিস। সো মাল্টিপল ক্যাসকেডিং ক্রাইসিস। একই সাথে অনেকগুলো ক্রাইসিস। দ্যাট ইজ পলি ক্রাইসিস। মেটা ক্রাইসিস হলো আপনার যে কারেন্ট সিস্টেম, আপনার যে কারেন্ট কাঠামো, আপনার যে কারেন্ট দৃষ্টিভঙ্গি মানে আমাদের, এটা দিয়ে এই ক্রাইসিসগুলো সলভ করা সম্ভব না। মানে সমস্যা এটা না যে সংকট আছে। সংকট আছে কিন্তু বর্তমান ব্যবস্থা সংকটের সমাধান দিতে পারতেছে না। এটা হলো মেটা ক্রাইসিসটা। বর্তমান ব্যবস্থা শুধু সংকটের সমাধান দিতে পারতেছে তা না। বর্তমান ব্যবস্থা ইন সাম সেন্স ইন মেনি কেসেস সে অ্যাকচুয়ালি সংকটগুলো তৈরি করতেছে অ্যান্ড ইন মেনি আদার কেসেস সে সংকটগুলোকে ইন্টেন্সিফাই করতেছে। সো এইটা হলো মেটা ক্রাইসিসের জায়গাটা। আমাদের যেটা দরকার, এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আবারও এইগুলো অনেকগুলো আমাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হিসেবে আমাদের সামনে আসবে। অস্তিত্বের সংকট হয়ে যাবে এবং আবারও বলতেছি আজকে থেকে ৫০ বছর বা ৬০ বছর পরে আপনি চিন্তা করে দেখেন, একটু বড় স্কেলে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের এই বর্তমান অস্তিত্ব থাকবে কিনা? দ্যাটস ডিবেটেবল অ্যাকচুয়ালি। ওই জায়গা থেকে আমাদের স্ট্যাটাস কো চেঞ্জ করতে হবে। তো আপনি নতুন কিছু তৈরি করবেন। নতুন কিছু তো আপনি মনে করেন আপনি বাড়ি করবেন। আপনি তো জলাভূমির উপর বাড়ি করতে পারবেন না। আপনার একটা মজবুত ভিত্তি লাগবে, একটা বুনিয়াদ লাগবে। সেটা কি হবে? সো এখানে আপনার কোয়েশ্চেনটা আসে যে আমরা যেটা করছি ফর দ্য পাস্ট 8 decades বা মোর, সেটা হলো আমরা ১ম এ মুসলিম জাতীয়তাবাদের একটা আইডিওলজি নিছি। যেটা মুসলিম লীগের যে আইডিওলজিটা ছিল, যেটা মুসলিমকে একটা মানে পরিচয়বাদী একটা আইডিওলজির মতো, রাইট? এবং এটা একটা কাউন্টার ওয়েট। কংগ্রেসের যে হিন্দু ডমিনেশন ছিল, সেটার এগেইনস্ট একটা কাউন্টার ওয়েট হিসেবে এটা গ্রহণ করা হইছে। অ্যান্ড হ্যাঁ, এটা আমাদেরকে পাকিস্তান দিছে বা উপমহাদেশের মুসলিমদের জন্য পাকিস্তানের গুরুত্ব ছিল, দরকার ছিল, সেটা হইছে। কিন্তু এটার ফ্র্যাজিলিটি ছিল যেটা, দুর্বলতা যেটা ছিল, এটা যে ভঙ্গুর, এটা কিন্তু খুব দ্রুত প্রমাণ হয়ে গেছে। যেটা আমরা বাংলাদেশের এর মধ্যে দিয়ে দেখলাম। এরপর আমরা বেঙ্গলি ন্যাশনালিজমের কাছে গেছি বা আমাদের দেশের বড় একটা অংশ বা সিগনিফিক্যান্ট একটা অংশ, বড় অংশ না হলেও সিগনিফিক্যান্ট একটা অংশ বেঙ্গলি ন্যাশনালিজমকে সাবস্ক্রাইব করছে। বাট বেঙ্গলি ন্যাশনালিজম আমাদেরকে বেসিক্যালি ভারতীয় আধিপত্যবাদের অধীনস্থ করছে লম্বা একটা সময়। বারবারই যখন বেঙ্গলি ন্যাশনালিজম যখনই অ্যাসেন্ডেন্ট হইছে, সেটা আমাদেরকে ভারতীয় আধিপত্যের অধীনস্থ কেন করছে। কেন কেন এটার কারণটা হলো যে বেঙ্গলি ন্যাশনালিজম এই বইতে এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে যে বেঙ্গলি ন্যাশনালিজম যেভাবে এই পরিচয়টা নির্মাণ করে সেটা হলো কলকাতা থেকে ধার করে, কলকাতাকে কেন্দ্র করে। এবং কলকাতাতে এই বেঙ্গলি পরিচয়টা যখন বাঙালিয়ানার যে ধারণা বা বাঙালি পরিচয়টা যখন তৈরি করা হয়েছে, এই পরিচয়টা তৈরি হয়েছে বেঙ্গল ভেনেসা যেটাকে বলা হয়, বাংলার নবজাগরণ, এটার মধ্য দিয়ে। তো বেঙ্গল ভেনেসা হইছে এটার কয়েকটা বৈশিষ্ট্য আছে। প্রথম হলো এটা হিন্দু উচ্চবর্ণের ব্যক্তিরা এটার ফোররানার ছিলেন। তারা হিন্দু ধর্মের যে একটা কালচারাল রূপকে বাঙালিয়ানা হিসেবে সামনে আনছেন। এখানে যে বাঙালি পরিচয়টা আছে, এখানে বাঙালি সংস্কৃতির যে ধারণাটা আছে, এখানে বাঙালিয়ানার যে ধারণাটা আছে, এটা হিন্দু ধর্ম থেকে প্রভাবিত। সো এটা একটা বৈদিক সভ্যতাকে আ ভিত্তি করে গড়ে ওঠা আইডেন্টিটি ইন এ সেন্স। এবং এটা কিন্তু কলকাতার ভদ্রলোক সমাজের তৈরি করা একটা আইডেন্টিটি। তো কলকাতার ভদ্রলোক সমাজ তো আপনার আমাকে মানে আমাদের পূর্বপুরুষদের কখনো তাদের অংশ মনে করে নাই। তারা এদেরকে ম্লেচ্ছ, জবন এসব মনে করছে, রাইট? লোয়ার ক্লাস। আর যদি সেটা মনে নাও করে, যদি তাদের মধ্যে কেউ sympathetic হয়, তখন সে কি মনে করছে যে বোকা-শোকা ভালো মানুষ, রাইট? এই টাইপের। নট ইন দ্য সেম ক্লাস অ্যাজ দেম। সো এটা সিস্টেম্যাটিক্যালি বা স্ট্রাকচারালি
ইসলাম এবং মুসলিম পরিচয়কে এক্সক্লুড করে। আপনি দেখবেন যে এটা একটা ভাইরাল কোটের মতো হয়ে গেছিল শরৎচন্দ্রের একটা বইয়ের যে বিকালে বাঙালিদের সাথে মুসলিম ছেলেদের খেলা। মানে হিন্দুরা হলো বাঙালি, মুসলিম ছেলেরা হলো যে আ মানে দে আর নট বাঙালি, রাইট? এই আইডিয়াটা আছে। শরৎচন্দ্রেরও সম্ভবত একটা কোট আছে যে, "আমি বাংলাদেশে গেছিলাম।" I can't recall the writer, বাট আমি বাংলাদেশে গেছিলাম, কাকার মুসলমান ছাড়া কিছু দেখতে পাইনি। হ্যাঁ, এই আদারিংটা সেখানে আছে। ইনবিল্ট আছে। এটা একটা বিষয়। আরেকটা হলো যে বেঙ্গল রেনেসাঁ কিন্তু একদম ডিরেক্টলি ওয়েস্টার্ন এবং স্পেসিফিকলি ওয়েস্টার্ন প্রটেস্ট্যান্ট কালচার দ্বারা খুব প্রভাবিত। ইন এ সেন্স, রাইট? সো ওয়েস্টার্ন এনলাইটেনমেন্ট এর অনেক ধারণা তারা গ্রহণ করছে। এবং ওইটার ফ্রেমে তারা একটা নিজেদেরকে রিক্রিয়েট করার চেষ্টা করছে। ব্রাহ্ম ধর্ম যেটা আছে সেটা দেখবেন এগুলোর দ্বারা প্রভাবিত কিন্তু। হিন্দু ধর্ম থেকে একটা অংশ আলাদা হয়ে যে ব্রাহ্ম ধর্ম করল। তো এই পুরা জিনিসটা আপনি গ্রাফট করার চেষ্টা করতেছেন আমাদের এখানে। কিন্তু আমাদের হিস্ট্রি তো এটা না। বেঙ্গল রেনেসাঁ যখন ওখানে হচ্ছে তখন আমাদের এখানে কি হচ্ছে? আমাদের এখানেও কিন্তু সংস্কারের চেষ্টা হইছে, পুনর্জাগরণের চেষ্টা হইছে। সেটা কিভাবে হইছে? হাজী শরীয়তুল্লাহর আন্দোলন বা তিতুমীরের আন্দোলন, তরিকায়ে মুহাম্মাদিয়ার আন্দোলন, তাইউনি আন্দোলন, রাইট? এবং সেটার চেষ্টাটা হলো ইসলামের পরিচয়কে ধরে ইসলামের মাপকাঠিতে এই সমাজকে সংশোধন করার চেষ্টা, এই সমাজকে আরো উত্তরণের চেষ্টা করা। সো ২ টা ট্র্যাজেক্টরি তো ভিন্ন। কিন্তু আপনি যখন বাঙালি জাতীয়তাবাদকে তৈরি করা হইলো, ধরেন 1950s onwards এবং এটা একটা পলিটিক্যাল আইডিওলজি হিসেবে আনছে। এটা তৈরির উদ্দেশ্য একটা পলিটিক্যাল কারণেই। তখন আপনি পাকিস্তানি আইডেন্টিটির এগেইনস্টে বাঙালি আইডেন্টিটিকে দাঁড় করাচ্ছেন। এবং পাকিস্তানি আইডেন্টিটি কোন জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে বেশি? ইসলামকে, রাইট? যে আমরা মুসলিম আইডেন্টিটি এটাকে। সো আপনি এটার কাউন্টার হিসেবে দাঁড় করাচ্ছেন বেঙ্গলি আইডেন্টিটিকে। সো আপনি তো আর বলবেন না যে অমুসলিম, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ তো মুসলিম। সো অসাম্প্রদায়িক বলে আপনি এটা দাঁড় করাইছেন। তো পাকিস্তান হলো সাম্প্রদায়িক বা মুসলিম আইডেন্টিটি সামহাও সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদ। এবং এর মাঝখানে আবার আপনি এখানে আরেকটা আলোচনা, লম্বা আলোচনা আছে যে শিখা গোষ্ঠীর যে প্রভাবটা এটসেট্রা। সো শিখা গোষ্ঠীর যে প্রভাবটা মানে বেঙ্গল রেনেসাঁ তো কলকাতা কেন্দ্রিক এবং এটা বেশ আগের, লাইক 18th সেঞ্চুরি, লেট 18th সেঞ্চুরি বা এই সময়ের। আর বাঙালি জাতীয়তাবাদী যে পলিটিক্যাল মুভমেন্ট সেটা হলো 1950s এর সময় বা 60s এর সময়। এর মাঝে যোগসূত্রটার জায়গায় আপনি দেখবেন যে 1920s থেকে বুদ্ধির মুক্তি নামে কিছু আন্দোলন তৈরি হইলো। শিখা গোষ্ঠী নামে কিছু আন্দোলন ছিল। কাজী মোতাহার হোসেন, আব্দুল ওয়াদুদ এই টাইপের কিছু মানুষ ছিল। তারা মুসলিম সমাজের স্বার্থ রক্ষা করতে চায়, রাইট? এবং এজন্য সাহিত্য করতে চায় বা সমাজ সংস্কার করতে চায়। বা তাদের ইসলামের ব্যাপারে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না। তারা ইসলামের ব্যাপারে তাদের মধ্যে হীনমন্যতা কাজ করে। ইসলামের বিধিবিধানকে তারা পাশ্চাত্যের চোখ দিয়ে দেখে। অনেক ক্ষেত্রে হয়তোবা কলকাতার চোখ থেকে দেখে। এবং তারা বাঙালি অসাম্প্রদায়িকতা পছন্দ করে। সেই অসাম্প্রদায়িকতার আ আলোকবর্তিতা বা মানে প্রতিভূ ম্যানিফেস্টেশন হলো গিয়ে রবীন্দ্রনাথ। রাইট? এইভাবে তারা বাঙালি জাতীয়তাবাদকে চিন্তা করতেছে, বাঙালি পরিচয়কে চিন্তা করতেছে। এরা হলো এইখানকার মুসলিম ফ্যামিলির, মুসলিম নামের। কিন্তু এইভাবে তারা বাঙালি চিন্তাটা গ্রহণ করলো। বাঙালি আইডিওলজি মানে আইডেন্টিটিটা গ্রহণ করলো নবজাগরণের দিক থেকেই। অ্যান্ড দেন এই জিনিসটা গেটস রিপারপাসড তবে ইন দ্য বাঙালি কিছু পলিটিক্যাল মুভমেন্ট। মুসলমানরা তো এটা কাউন্টার করছিল। যেমন আজকে জন্মদিন উনার। শেরেবাংলা একে ফজলুল হক। উনি সবসময় ইয়ে করতেন। উনি যখন প্রধানমন্ত্রী হন তখন উনি একটা আইন করেন যে ওই যে পরীক্ষার খাতায় কোনো মুসলমানদের নাম বা কারোরই নাম লেখা থাকবে না। কারণ ওই সময় একটা কাজ হইতেছিল যে হিন্দুত্ববাদী শিক্ষকরা মুসলমানদের নাম দেখলে ফেল করায় দিত বা নাম্বার কম দিত। এই জিনিসটা তো কাউন্টার করার চেষ্টা করছে। যেমন ওই যে এই যে আপনি যে যাদের কথা বলতেছেন এদের এগেইনস্টে তো আবার আরো আছে যারা হয়তো মুসলিম আইডেন্টিটি আরো স্ট্রং ভাবে ধরতো, যেমন শেরেবাংলা একে ফজলুল হক। How this transformation happened? এটা একটা ডিটেইল আলোচনা। বাট এটার মানে বটম লাইন হলো আল্টিমেটলি এটা তো কাজ করে নাই। শেরেবাংলা একে ফজলুল হক বা অন্য যে কারো যে চেষ্টা হতো এটা হয়তোবা আল্টিমেটলি হয়তো না, এটা তো আল্টিমেটলি কাজ করে নাই আমরা দেখলাম। এটার নানা রিজন থাকতে পারে। ফর এক্সাম্পল একে ফজলুল হক সাহেবের কাজ করার ডোমেইনটা তো পলিটিক্স ছিল, রাইট? পলিটিক্যাল জায়গা থেকে ওনাকে কাজ করতে হয়েছে অ্যান্ড পলিটিক্যাল অ্যালায়েন্স এটসেট্রা করতে হয়েছে। এই কাজগুলা কিন্তু কালচারাল রিয়ালমে হয়েছে এবং আই থিংক এই কারণে এটার স্টেইং পাওয়ারটা বেশি ছিল। বাট বি দ্যাট অ্যাজ ইট মে, আল্টিমেটলি এই আইডিয়াটা দিস আইডিয়া অফ বিইং বাঙালি মানে এই বাঙালিত্বের এই ছাঁচটা এবং বাঙালিয়ানার এই ধারণাটা গেটস রিপারপাসড বাই এই বুদ্ধির মুক্তি টাইপের আন্দোলনগুলা, যেটা নবজাগরণ থেকে শুরু। অ্যান্ড দেন যখন পলিটিক্যালি বাঙালি ন্যাশনালিজম তৈরি হচ্ছে তখন এটাকে গ্রহণ করা হলো। সো যেখানে বলতেছিলাম, সো আমরা মুসলিম জাতীয়তাবাদ গ্রহণ করছি যেটা আল্টিমেটলি ইসলামকে বাদ দিয়ে মুসলিম পরিচয় গ্রহণ করা টাইপের একটা জিনিস, ফাঁপা। ভেতরে ইসলামটা ওই অর্থে নাই, যেটা আমরা দেখলাম। সো সেটা ফ্র্যাজিলিটির দিকে নিয়ে গেল, পাকিস্তান টিকলো না। বাঙালি জাতীয়তাবাদ ভারতীয় আধিপত্যের দিকে নিয়ে গেল এবং এটা সবসময় নিয়ে যাবে। এরপর
বাংলাদেশে ধরেন বাংলাদেশে জাতীয়তাবাদ অনেকেই কথা বলার চেষ্টা করছে বা করে। বাট এগেইন এটা শ্যালো। এটা ইভেন মাচ মোর শ্যালো দেন বাঙালি জাতীয়তাবাদ। কারণ এটা হয় এটাই। ক্লিয়ার না। কারণটা হলো যে বাংলাদেশী জাতীয়তাবাদের উদ্দেশ্যটা কি? যে বাংলাদেশ সবাই, কি, হ্যাঁ। বাংলাদেশ কি এটাকে ডিফাইন করা এবং বাংলাদেশী হওয়ার অর্থ কি সেটা ডিফাইন করা। সেটাকে যদি আপনি ডিফাইন করেন যে যারা বাংলাদেশে এখন আছে তারা, এটা তো একটা সার্কুলার রিজনিং হইল। এবং এই রিজনটা আপনি ৭১ থেকে শুরু করতেছেন কিনা? তাহলে তো এর আগে আপনার অস্তিত্ব নাই নাকি? বাংলাদেশী জাতীয়তাবাদ নিজের দিকে তাকায় নিজেকে ডিফাইন করার চেষ্টা করতেছে। আমরা যারা বাংলাদেশে আছি তারা বাংলাদেশী, বাংলাদেশী তারাই যারা বাংলাদেশে থাকে। এটা সার্কুলার রিজনিং। সো এটার আসলে ডেপথ নাই এবং এইজন্য আপনি দেখবেন যে বাংলাদেশী জাতীয়তাবাদ যখন কারোর সাথে এনগেজমেন্টে যায়, তখন সে বাঙালি জাতীয়তাবাদ থেকেই ধার করে। তার স্বতন্ত্র অস্তিত্ব নাই। মানে সে ওই কুয়া থেকেই পানি নেয়, যে কুয়াটা বাঙালি জাতীয়তাবাদ তৈরি করছে। এটা অনেক ক্ষেত্রে আপনি দেখবেন ইভেন এখনকার যে পলিটিক্যাল বাইনারি তৈরি হইছে বর্তমানে, মানে গতানুগতিক পলিটিক্সের মধ্যে। তো যখন একদল আরেকজনকে সমালোচনা করে, তারা কিন্তু ওই সমালোচনাগুলোই নিয়ে আসে যেগুলো আওয়ামী লীগ মনে করেন তৈরি করছে এবং weaponize করছে। তো তারা ওই জায়গা থেকে এগুলো নিয়ে আসতেছে। সো বাংলাদেশের জাতীয়তাবাদ itself আমাদেরকে আসলে এভাবে তেমন কিছু দিতে পারে না। পয়েন্টটা কই ছিল? যে স্ট্যাটাস quo আমাদেরকে এই সংকটগুলোর মোকাবেলা করতে পারবে না, বরং এই স্ট্যাটাস quo এই সংকটগুলো তৈরি করছে। এখন আপনার নতুন করে নির্মাণ করতে হবে, যেটার বেসিস বাঙালি জাতীয়তাবাদ হইতে পারে না, মুসলিম জাতীয়তাবাদ হইতে পারে না, বাংলাদেশী জাতীয়তাবাদও হইতে পারে না। তো এটা বেসিস কি হবে? এই জায়গায় আমাদের সেকুলার বুদ্ধিজীবী যারা আছে বা আমাদের এস্টাবলিশ বুদ্ধিজীবী যারা আছে বা পলিটিক্যাল লোকজন যারা আছে, তাদের বক্তব্য হলো, রিফ্লেক্সিভ বক্তব্য হলো ওয়েস্টের কাছ থেকে কিছু একটা নিয়ে আসা। তো তারা হয়তো বা লিবারাল ডেমোক্রেসির কথা বলবে বা পোস্ট আইডিওলজির কথা বলবে। এটা রিসেন্টলি বেশ পপুলার হয়েছে, পোস্ট আইডিওলজির কথা। বাট এই জিনিসটাও আসলে আমাদের জন্য কাজ করবে না। কারণ ফার্স্ট অফ অল এটা ওয়েস্টে অলরেডি ফেইলড। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু ওয়েস্টার্ন একাডেমিকরা এগুলো নিয়ে আলোচনা করতেছে যে কিভাবে লিবারালিজম তাদের সোসাইটিকে ফ্র্যাগমেন্ট করছে, কিভাবে অ্যাটমাইজেশন হয়েছে, কিভাবে সমাজের মধ্যে যে বন্ধনগুলো ছিল সব ভেঙে গেছে, কিভাবে সেখানে নায়ালিস্টিক টেন্ডেন্সি ছড়ায় পড়ছে, মানুষ কোনো কিছুতে এখন বিশ্বাস করে না, তার লাইফের কোনো গোল নাই আদার দ্যান কনজাম্পশন এবং লাইক ডোপামিন রাশ, এর বাইরে তেমন কিছু নাই। এবং সোসাইটি ওভারঅল কিভাবে ডেকাডেন্স এবং কোলাপসের মধ্যে হারায় যাচ্ছে, ডেমোক্রেসি সেখানে ফেইল করতেছে, এগুলো আমরা অলরেডি এখন দেখতেছি। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা তাদের আছে। আজকে থেকে ১০ বছর আগে ওয়েস্টার্ন একাডেমিকরা বই লেখা শুরু করছে যে কেন লিবারালিজম ফেইল করছে, পোস্ট লিবারাল ওয়ার্ল্ডটা কেমন হবে, রাইট? এই ওয়ার্ল্ড অর্ডার কোলাপস করলে কি হবে। সো যেই জিনিস অলরেডি তামাদি হয়ে গেছে, যে ম্যানুফ্যাকচারার সে বলতেছে এটা কাজ করতেছে না, সে বলতেছে এটা অলরেডি তামাদি হয়ে গেছে। কিন্তু আমাদের সেকুলার লিবারাল এলিটরা বা বুদ্ধিজীবীরা বা সুশীলরা তারা মনে করতেছে এইটা এসে আমাদের সমাধান হবে। এটা হবে না। কারণ এটা আপনাকে কোনো গন্তব্য দিতে পারবে না, আপনাকে কোনো ডিরেকশন দিতে পারবে না, এটা কম্পাস হিসেবে আপনি ইউজ করতে পারবেন না, এটা আপনাকে কোনো মরাল ক্রাইটেরিয়ান দিতে পারবে না, এটা আপনাকে ইউনাইট করতে পারবে না। প্রথমত বাংলাদেশের মানুষের কাছে এগুলো, মানে এটা বাংলাদেশের মানুষ বোঝেও না। দ্বিতীয়ত লিবারালিজম সবসময় মানুষকে ফ্র্যাগমেন্ট করে, অ্যাটমাইজ করে, বন্ধনগুলো ভেঙে ফেলে। আমাদের দরকার একত্রিত হওয়া, আমরা সংকটগুলো দূর করার জন্য। তো এই কোনো কিছু সে আপনাকে দিতে পারতেছে না, সেটা ওইখানে অলরেডি ফেইল। সো এটা আমাদের জন্য সলিউশন হবে না। আমরা যেটা চেষ্টা করে আসছি কন্টিনিউয়ালি পোস্ট কলোনিয়াল টাইম থেকে, মানে কলোনিয়াল টাইমসের পর থেকে বেসিক্যালি, যে আমরা ওদের ওই সিস্টেমটা রেখে দিয়ে, ফিরিঙ্গিরা যেটা আমাদের উপর চাপায় দিয়েছে এটা রেখে দিয়ে, গাছে কলম করে না, সরি, যে এক গাছের কাণ্ডের মধ্যে আরেক গাছের ডালপালা দিয়ে এই কলম করার একটা ব্যর্থ চেষ্টা, ওই জিনিসটা রেখে দিয়ে ওটার মধ্যে আমরা নানা জিনিস অ্যাড করার চেষ্টা করতেছি। কিছু রেটরিক, সাম্য, মানবিক মর্যাদা, এই সেই রেটরিক্যাল কিছু জিনিসপত্র আমরা বসানোর চেষ্টা করতেছি, কিছুটা এইখান থেকে কিছুটা ওইখান থেকে। কিন্তু আলটিমেটলি এটা কাজ করতেছে না এবং এটা বারবার ভায়োলেন্টলি রিয়াকশন হইতেছে। আমার অ্যান্সারটা হলো, হিস্টোরিক্যালি যদি আপনি দেখেন, এই অঞ্চল সর্বশেষ একটা সভ্যতা হিসেবে দাঁড়াইছিল যখন সে ইসলামকে আঁকড়ে ধরে দাঁড়াইছিল, উইথ মেনি শর্টকামিংস অ্যান্ড ফলস। এটা আমি বেঙ্গল বারবার সালতানাত, বলতেছি। বেঙ্গল হ্যাঁ, সুবা। বেঙ্গল সালতানাতের সময়, বেঙ্গল সুবার সময় আমাদের পরিচয়ের জায়গাটা এটা। এই ল্যান্ড শত শত হাজার বছর ধরেও আপনি বলতে পারেন, বা অ্যাটলিস্ট ক্লোজ টু 1000 ইয়ার্স মুসলিম পরিচয়কে ধরেই তার ট্র্যাজেক্টরি ঠিক হয়েছে। আপনি যদি হিন্দুত্ববাদের মোকাবেলা করতে চান, আপনি যদি ইন্ডিয়ান এক্সপ্যানশনিজমের মোকাবেলা করতে চান, আপনি যদি যে আমাদের এই বার্মা কেন্দ্রিক যে জটিলতাগুলো আছে, এগুলোর যে থ্রেট আছে, এগুলো যদি আপনি মোকাবেলা করতে চান, একটা সভ্যতা হিসেবে যদি আপনি বিশ্ব দরবারে হাজির হতে চান, দের ইজ নাথিং এলস যেটা আপনার জন্য কাজ করবে। এটা হলো আমার আর্গুমেন্ট, নট দ্য রিলিজিয়াস আর্গুমেন্ট। রিলিজিয়াস আর্গুমেন্ট আমি কমপ্লিটলি সাবস্ক্রাইব করি, বা যেটা আমি বললাম এটা আমার চেয়ে অনেক ভালো মানুষরা আগে আলোচনা করে গেছেন। আমার পয়েন্টটা হলো, আমাদের জাতীয় সংকটের সমাধান হলো বর্তমান নষ্ট হয়ে যাওয়া ব্যবস্থাকে সরায় সমাজ এবং শাসন কাঠামোর বিনির্মাণ, এবং সেটার বেসিস হইতে হবে ইসলাম। সো তাওহীদের ভিত্তিতে সমাজ এবং শাসন কাঠামোর বিনির্মাণ। এই জন্য মুসলিম বঙ্গ জরুরি। এটা যদি আমরা না করি, আমরা যদি বর্তমান অবস্থায় থাকি, আলটিমেটলি
আমাদের অস্তিত্ব হুমকির মুখে। আচ্ছা ভাই, আমার এই ক্রিটিকটা আমার মাথাতেই আসছিল যে আপনি বলতেছেন যে ইউ আর অপোজিং মুসলিম ন্যাশনালিজম। অন দ্য আদার হ্যান্ড ইউ আর সেইং যে আমরা এই অঞ্চলের মুসলমানদের জন্য কাজ করতে হবে। ইজন্ট দ্যাট কন্ট্রাডিক্টরি? না, মানে কেন কন্ট্রাডিক্টরি? কারণ আপনি বলতেছেন যে মুসলিম ন্যাশনালিজম এই অঞ্চলের মুসলমানদের জন্য কাজ করতেছে। অন দ্য আদার হ্যান্ড আপনি তো নিজেই বলতেছেন যে উই শুড ওয়ার্ক ফর মুসলিম অফ দিস রিজিয়ন বিকজ আমাদের এখন লিমিটেশন আছে। ইন না, ইটসেলফ ২ টা তো সেইম। ন্যাশনালিজমকে ডিফাইন করেন দেখি। ন্যাশনালিজম ইজ নট দ্যাট। ন্যাশনালিজম খুব স্পেসিফিক একটা জিনিস। আপনার তো ধরেন কথার কথা, আপনি ধরেন আরব একটা কান্ট্রি বা আপনি আফ্রিকান কোনো মুসলিম কান্ট্রি বা এরকম কোনো জায়গায়, সেটার পার্সপেক্টিভ একটা। আর আপনি বাংলাদেশে যে জায়গায় আছেন এটার পার্সপেক্টিভ একটা। আপনার সাথে কোনো মুসলিম কান্ট্রির ল্যান্ড বর্ডার আছে? না, আপনার ক্লোজেস্ট মুসলিম কান্ট্রি কোনটা? আপনার পাকিস্তান একদিকে সম্ভবত। হয়তোবা পাকিস্তান, আরেকদিকে হয়তোবা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং একটা হলো সেপারেটেড বাই দ্য সি, একটা হলো সেপারেটেড বাই ইন্ডিয়া। তো আপনি তো চাইলেও তাকে কিছু হেল্প করতে পারতেছেন না। আমার পয়েন্টটা এইটা না যে আমি তাকে হেল্প করব না। আমার পয়েন্ট এইটা না যে আমি আমার ইসলামী পরিচয়ের উপরে আমার জাতীয়তাবাদী পরিচয়কে প্রাধান্য দিব। আমার পয়েন্ট এইটা না যে দ্বীন ইসলামের শিক্ষার উপরে আমরা দ্বীন ইসলামের কোনো শিক্ষা আসছে কিন্তু আমি এটা মানব না। কারণ আমার দেশের সাথে এটা যাচ্ছে না বা আমার সংস্কৃতির সাথে যাচ্ছে না। যেটা সেকুলাররা বলে থাকে। ন্যাশনালিজম হলো বেসিক্যালি আপনার নেশনকে বেস করে কিছু পার্টিকুলার পজিশন যেটা নেওয়া হয় এবং কিছু পার্টিকুলার আইডিওলজিক্যাল পজিশন নেওয়া হয় এবং যেটাকে সবকিছুর উপরে রাখা হয়। ওগুলোকে ক্রাইটেরিয়ান ধরে অন্য জিনিসপত্রকে জাজ করা হয়। আমি যেটা বলছি সেটা হলো যে আমাদের এখানকার রিয়ালিটি যেটা, এটা যে এই অঞ্চলটা যে মুসলিম বঙ্গ, এখানে যে হিস্টোরিক্যালি মেজরিটি মানুষ মুসলিম, এটা তো রিয়ালিটি। আমরা যে এই কমের মানুষ এটা তো রিয়ালিটি। আমাদের ভাষা যে এটা, এটা তো রিয়ালিটি। এই রিয়ালিটিটা অস্বীকার করার তো কিছু নাই। এখন আপনার সাথে যদি আরো অনেক মুসলিম কান্ট্রি থাকতো, ইফ ইউ ক্যান মার্জ উইথ দেম, সেটা তো ভিন্ন আলোচনা। বাট ওই রিয়ালিটি আমার সামনে নাই। আমার এখানে যদি টিকে থাকতে হয়, আমার এই আইডেন্টিটিকে নিয়েই তোমার টিকে থাকতে হবে। সো আই ডোন্ট থিংক দ্যাটস মুসলিম ন্যাশনালিজম। মুসলিম ন্যাশনালিজম ইজ এ কমপ্লিটলি ন্যাশনালিজম ইটসেলফ একটা জিনিস। আর উপমহাদেশে মুসলিম ন্যাশনালিজম নামে যে জিনিস তৈরি হয়েছে, এইটা আরেকটা জিনিস, আরেকটা হাইব্রিড জিনিস। আমি যেটা বলছি এটা কমপ্লিটলি ডিফারেন্ট। এনিথিং দ্যাট এনিথিং, লিটারালি এনিথিং যেটা ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক, আমার এটার সাথে কোনো সম্পর্ক নাই। আই উড সে যে থ্রো ইট আউট। কিন্তু আমি যা বলতেছি এটা কোনো অর্থ থেকে আমি মনে করি না যে ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক। আপনি ধরেন একটা আর্গুমেন্ট হলো, যেমন ধরেন আফগানিস্তানের একটা আর্গুমেন্ট তারা দেয় সবসময়। একটা আর্গুমেন্ট হলো যে ইসলামের জায়গা থেকেই আমরা শরিয়া দ্বারা থাকবো, ইসলামের শরিয়ার অধীনে আমরা থাকবো। এটা আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের জন্য ঠিক করছেন। আমরা মুসলিম, এটাই আমরা বিশ্বাস করি, রাইট? এটা একটা আর্গুমেন্ট এবং এটাই মূল আর্গুমেন্ট। পাশাপাশি তারা একটা আর্গুমেন্ট করে যে এইটা তো আমাদের মানুষও এটাই চায়। কারণ আমাদের মানুষ, আমরা মেজরিটি সবাই মুসলিম। হুম। আমরা এখানকার মানুষরা সবাই মুসলিম। তো আমরা তো এটা নিয়ে আমাদের এভাবেই তো আমাদের চলার কথা, শাসন হবার কথা, সমাজ হবার কথা। মানে সেম আর্গুমেন্ট কিন্তু এখানেও এপ্লাই করে। দুটোই এপ্লাই করে। সো ওই কথা বলাটা তো ন্যাশনালিজম না। পাকিস্তানের যে মুসলিম ন্যাশনালিজম পরবর্তীতে কেন ফেল করছে বলে আপনার মনে হয়? মানে বাঙালি জাতীয়তাবাদ এমন এত ভালোভাবে সার্চ করছিল যে প্রতিটা গ্রামে, গ্রামে পর্যন্ত হয়তো সে বাঙালি জাতীয়তাবাদ বুঝে না। বাট সে বাঙালি জাতীয়তাবাদে unknowingly সাবস্ক্রাইব করতেছে। which is still true. না, এখানে ২ টা পয়েন্ট আছে। একটা হলো যে পাকিস্তান কেন ফেইল করছিল? আরেকটা হলো যে বাঙালি জাতীয়তাবাদে আসলে কতজন সাবস্ক্রাইব করছে? আমি এটা ডিসএগ্রি করব যে বাংলাদেশের সব মানুষ বাঙালি জাতীয়তাবাদে সাবস্ক্রাইব করছে। ইভেন বাংলাদেশের মেজরিটি মানুষ বাঙালি জাতীয়তাবাদকে বুঝে শুনে এই অর্থে সাবস্ক্রাইব করছে। আমি মনে না, করি আমিও বলতেছি বুঝে শুনে না, unknowingly সে সাবস্ক্রাইব করছে। সে জানে আমার লিডার এরা। লিডাররা বাঙালি জাতীয়তাবাদে সাবস্ক্রাইবড। কিন্তু সে নিজে জানে না বাঙালি জাতীয়তাবাদ কি। হ্যাঁ, এটা কিন্তু ডিফারেন্ট। মানে এবং বেশিরভাগ মানুষই তো ওই ৭১ এ বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুঝে শুনে আইডিওলজিক্যালি কিভাবে চিন্তা করছে কিনা যে এটা পাকিস্তান এই আইডেন্টিটি, এটা বাঙালি, আমি বাঙালি জাতীয়তাবাদ এই আইডেন্টিটি, অতএব আমরা আলাদা হয়ে যাব। না, এটা রিয়ালিটি না। এটা আওয়ামী লীগ বলার চেষ্টা করে এবং বামপন্থীদের অনেকে হয়তো বলার চেষ্টা করে। তারা বলে যে টু নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্বের ভুল প্রমাণিত হয়েছে ৭১ এর মাধ্যমে। না, এরকম কোনো কিছুই আসলে না। বেশিরভাগ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ, প্রথমত যুদ্ধ বেশিরভাগ মানুষ করে না। দুনিয়াতে সব জায়গাতে এটা রিয়ালিটি। মানে যুদ্ধ সবসময়ই ইন টার্মস অফ দ্য পপুলেশনের পার্সেন্টেজ হিসাব করলে দেখবেন যে পপুলেশনের একটা মাইনরিটি যুদ্ধ করে, বাট সাপোর্টটা ম্যাটার করে যে মেজরিটি তাকে সাপোর্ট করতেছে কিনা। তো এখানকার মানুষ লড়াইটাকে সাপোর্ট করছে আলটিমেটলি বিকজ দে হ্যাড নো চয়েস। ক্র্যাকডাউনের পরে দে হ্যাড নো চয়েস। তো তারা এটাকে সাপোর্ট করছে এবং ইন টার্মস অফ বাংলাদেশের এখানে কিছু গ্রিভেন্সেস ছিল এই অঞ্চলের মানুষের, সেটার অ্যাকচুয়াল রিয়ালিটি যাই হোক না হোক, এই পারসেপশনটা এস্টাবলিশ ছিল। যে কারণে আপনি দেখবেন যে 70-র যে ইলেকশন ছিল বা যেটাই বলেন, ওইখানে কিন্তু মানুষ বাস্তবতা যেটা, তারা আল্টিমেটলি কিন্তু ওই সময় আওয়ামী লীগকে ভোট দিছে। এই পুরো অঞ্চলটার মানুষজন আওয়ামী লীগকে ভোট দিছে এবং তারা তখন লিডারশিপ ছিল। দিস ইজ বিকজ অফ দ্য গ্রিভেন্সেস দ্যাট দে হ্যাড। তো আমি এটার সাথে একমত না যে বাংলাদেশের মানুষ বুঝে শুনে
বাঙালি জাতীয়তাবাদ টাইপের কোনো কিছু সাবস্ক্রাইব করছে, এবং এটাতে খুব ইন্টারেস্টিং একটা পেপার আছে যেটা হলো 1960s লাস্টের দিকে করা একটা সার্ভে, বাট এটার পাবলিকেশন সম্ভবত 71-এর পরে। একজন আমেরিকান, সম্ভবত আমি ভুলে গেছি পেপারটা, ওইখানে উনি একটা সার্ভে করছিল যে এখানকার মানুষ কিভাবে নিজেদেরকে আইডেন্টিফাই করে, গ্রামাঞ্চলের মানুষ, এবং সেখানে বাঙালি এবং পাকিস্তানি এটার সাথে কোনো ক্ল্যাশ আছে কিনা। তো সেখানে সে দেখছে এটা একদম মিনিস্কিউল একটা অংশ, লাইক লেস দেন 5% আই গেস, বা 10% মানুষ এখানে কোনো কনফ্লিক্ট দেখে। সবাই নিজেকে পাকিস্তানি বলে সাবস্ক্রাইব করতেছে। না, লেস দেন 10% বাঙালি এবং পাকিস্তানি পরিচয়ের মধ্যে কোনো সমস্যা দেখতেছে। অনেকে পরিচয় তার অঞ্চল দিয়ে দিচ্ছে, কুমিল্লার মানুষ, সিলেটের মানুষ, চট্টগ্রামের মানুষ, অনেকে এভাবে দিচ্ছে, মুসলিম, বাঙালি, পাকিস্তানি, সেটার মধ্যে কোনো কনফ্লিক্ট দেখে না, রাইট? সে প্রথমে কোনটা বলতেছে এটা আপনি একটা ফ্যাক্টর ধরতে পারেন, কিন্তু আলটিমেটলি হোয়াট ম্যাটার্স ইজ সে কি কনফ্লিক্ট দেখতেছে কিনা। সেখানে কোনো কনফ্লিক্ট দেখে না। সো এই পেপারটা আমি আমার একটা বক্তব্যে সাইটও করছিলাম। সো এটা অনেকভাবে এভাবে প্রমাণ করা যায় যে মানুষ এখানে আসলে তারা নোয়িংলি এরকম একটা আইডিওলজিতে সাবস্ক্রাইব করতেছে, ব্যাপারটা আসলে এরকম ছিল না। 70 পর্যন্ত আমি তো বলব যে আপনি দেখেন মার্চের 22 তারিখ 23 তারিখ পর্যন্ত শেখ মুজিব এর সাথে কথা চালায় গেল কেন? মানে ওইভাবে যে সে তো এখানকার রুলার হইতে চাইছিল। পুরা পাকিস্তানের প্রাইম মিনিস্টার হইতে চাইছিল সে। এই জায়গাতে আমার দ্বিমত আছে। আর পাকিস্তান ফেইল করার যে কারণটা, এটা অনেক লম্বা ব্যাখ্যা করা যায়। বাট আমি বলব আল্টিমেটলি পাকিস্তান যেই স্লোগান সামনে রেখে হইছে, সেটা তো হলো ইসলামের স্লোগান। পাকিস্তান কা মতলব ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ। বাট আল্টিমেটলি ওই জিনিসটার বাস্তবায়ন হয় নাই। এবং এটা কিন্তু শুধুমাত্র এইখানে না। আমি আপনার সাথে অন্য একটা আলোচনা হচ্ছিল। আমি আপনার সাথে একটা কিছু একাডেমিক পেপার শেয়ার করছিলাম। যে ভাষাভিত্তিক যে প্রবলেমগুলা, এটা কিন্তু শুধু বাংলায় হয় নাই। এটা সিন্ধে হইছে। এটা আরো অন্যান্য জায়গায় হইছে। আম এথনিসিটি নিয়ে যেই তর্কটা, যে এথনিসিটি গুলা ফিল করতেছে, বিভিন্ন এথনিসিটির মুসলিমরা ফিল করতেছে যে সামহাউ দে আর বিং লেফট আউট, বা তাদের সাথে একটু বৈষম্য হচ্ছে। এটা কিন্তু সিন্ধে হইছে। এটা কিন্তু পশতুনিস্তান যেটা, বা পশতুনদের মধ্যে হচ্ছে। এটা বেলুচিস্তানে হচ্ছে, নানা জায়গায় হচ্ছে, এবং এগুলো কিন্তু এখনো চলমান। এই কনফ্লিক্টগুলো কিন্তু এখনো চলমান, এবং এই কনফ্লিক্টগুলোর রুট শুরু থেকেই ছিল। তো পাকিস্তানের এবং ওভারঅল যেই ব্যবস্থাটা তৈরি হইছে, এখানে তাদের কাছে মনে হয়েছে যে, এখনো অনেকের কাছে মনে হচ্ছে যে তারা দে আর নট বিং রিপ্রেজেন্টেড। তাদের হক এবং হিস্সা তারা বুঝে পাচ্ছে না। এই প্রবলেমগুলা ছিল। বেঙ্গলিদের প্রতি বা বাঙালিদের প্রতি পাকিস্তানিদের রুলিং এলিটদের রেসিস্ট ভিউজ ছিল। একটা পারসেপশন অফ বৈষম্য ছিল। পারসেপশন বলতেছি, কারণটা হলো কিছু লজিক্যাল কারণ আছে বৈষম্য হওয়ার। কারণটা হলো যে ব্রিটিশ আমলেও বড়, বড় বিনিয়োগ যদি বলেন বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি বলেন, বড় ব্যবসায়ী বলেন, ওইদিকে বেশি ছিল, এখানে কম ছিল। এখানে অনেক হিন্দু ব্যবসায়ী ছিল যারা পরবর্তীতে ওইদিকে চলে গেছে। তো এরকম নানা অ্যাকচুয়াল রিয়েল ফ্যাক্টর ছিল, যেই কারণে এখানে হয়তো আন্ডার ডেভেলপমেন্ট ছিল। বাট স্টিল একটা পারসেপশন অফ বৈষম্য ছিল, রিয়েল কিছু বৈষম্য ছিল। অ্যান্ড যেভাবে তারা বিষয়গুলো হ্যান্ডেল করছে পাকিস্তানি গভর্নমেন্ট, একের পর এক, আপনি যদি দেখেন, এটার কারণে ইনএভিটেবলি আসলে এই জিনিসটা হয়েছে। যে বদরুদ্দিন ওমরই একটা কথা বলছিলেন যে বাঙালি জাতীয়তাবাদের উত্থানের মূল কারণ হইতেছে পাকিস্তানের মিসম্যানেজমেন্ট। বগুদি মোহাম্মদ এটা বলছে কিনা আমি শিওর না, বাট যদি বলেন আই উড এগ্রি। আমি বলব যে সফলতার কারণ এটা। উত্থানের কারণ নিয়ে অনেক আলোচনা হয়তোবা হইতে পারে। এটাও একটা কারণ থাকতে পারে। বাট এটা যে এতদূর সফল হয়েছে, এটার আমি বলব যে একটা বড় কারণ এটা। মানে তারা হাউ দে হ্যান্ডেলড ইট। হ্যাঁ। এই আপনি মুসলিম বঙ্গ বইয়ে একটা কথা বলছিলেন যে ওরা আমার মায়ের ভাষা কেড়ে নিতে চায়। আপনি এভাবে বলেন নাই, বাট দিস ইজ হাউ আই এম ইন্টারপ্রিটিং ইট। এর পরবর্তীতে আপনি বেশ ভালো সমালোচনা, ব্যাকলাশ ফেস করছিলেন। উড ইউ লাইক টু অ্যাড্রেস টু দ্যাট? আচ্ছা, সো এটা ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায় টাইপের কিছু না। আমার পয়েন্ট হলো, হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝছি। কারণ এটা একটা ট্রোপ আছে তো। কারণ ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়, এটা এই যে বেঙ্গলি ন্যাশনালিস্ট যারা আছে, বিশেষ করে আওয়ামী চেতনার লোকজন, এরা এটাকে একটা রেটরিক হিসেবে ইউজ করে। অ্যান্ড দেন দ্যাট রেটরিক গট অ্যাটাকড এবং গট ট্রোলড, এবং রাইটলি সো। এটার সাথে আমার কোনো দ্বিমত নাই। আমার আলোচনাটা ছিল এটা, যে আমি বইয়ে বাঙালি জাতীয়তাবাদের অনেক সমালোচনা করছি। যে কিছুটা আমরা এখানে টাচ করছি, আমি আরো বিস্তারিত সেখানে সমালোচনা করছি, এবং আমি আল্টিমেটলি বলছি বাঙালিত্বের যে ধারণাটা এখন আছে, এটাকে কোনোভাবে ইসলামাইজ করার উপায় নাই। বাঙালিত্বের যে ধারণাটা আছে, এই কাঠামো রেখে এটাকে ইসলামাইজ করার উপায় নেই, এবং এটা আমার অন্য আলোচনার সাথে রিলেটেড। ফর এক্সাম্পল, নববর্ষকে ইসলামাইজ করার চেষ্টা বা মুসলমানীকরণের চেষ্টা, পহেলা বৈশাখের, এগুলো নিয়ে যে আমার ক্রিটিসিজম, সেটার সাথে রিলেটেড। বাট দেন একটা প্রশ্ন আসে, লজিক্যালি একটা প্রশ্ন আসে, যে আপনি কি বাঙালি পরিচয়টার বিরুদ্ধে কিনা। তো আমার পয়েন্টটা হলো এটা, যে ভাষাভিত্তিক পরিচয় বা এথনিক পরিচয় হিসেবে বাঙালি পরিচয়, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, এবং এটা প্রিডেট করে বাঙালি জাতীয়তাবাদকে। সো ফর এক্সাম্পল, আমি বলছি যে সুলতানি আমলে বিলাদুল হারামাইনে মাদ্রাসা ছিল, মাদ্রাসাল বাঙ্গালিয়া, এরকম মাদ্রাসা ছিল। বালাকোটের
মুজাহিদ যারা ছিলেন, সৈয়দ আহমেদ শহীদের যে আন্দোলন, সেখানে আপনি দেখবেন তাদের নামের লাস্টে আল বাঙালি এভাবে পরিচয় আছে। তো এইটা প্রবলেম না যে ভাষাভিত্তিক পরিচয় হিসেবে বা বাঙ্গাল অঞ্চলের লোক হিসেবে বা এই এথনিসিটির মানুষ হিসেবে আমি বাঙালি, এটাতে কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে স্পেসিফিক যে বাঙালিত্বের ধারণা তৈরি করা হয়েছে, বাঙালি সংস্কৃতি, বাঙালি আইডেন্টিটি, বাঙালিয়ানা, এটার সাথে। আর দ্বিতীয় প্রবলেমটা হলো কালচারকে আমাদের এখানে যেভাবে দেখা হয়, এবং আমাদের এখানে কালচারকে যেভাবে দেখা হয় সেটা হলো কালচার এবং দিন যদি সাংঘর্ষিক হয়, কোনটা প্রাধান্য পাবে? সো এইখানে পজিশনটা হলো, সব সেকুলারদের পজিশন হলো এবং ডানপন্থীদেরও অনেকের পজিশন হলো কালচার প্রাধান্য পাবে। আমার পয়েন্ট হলো যে ইসলামের জায়গা থেকে অবশ্যই ইসলাম প্রাধান্য পাবে, সব কিছুর উপর ইসলাম প্রাধান্য পাবে। যা কিছু ইসলামের সাথে সাংঘর্ষিক না, সেটা আমরা গ্রহণ করতে আমাদের কোনো সমস্যা নাই। সো ভাষার ক্ষেত্রে বা পোশাকের ক্ষেত্রে বা আমাদের সমাজের জীবনযাত্রার অনেক ব্যাপার আছে, সেসবের ক্ষেত্রে নো প্রবলেম। আমাকে ইসলাম বলে নাই যে আপনার আরবদের খাবার পছন্দ করতে হবে, আমাকে ইসলাম বলে নাই যে আপনার আরবদের মতো পোশাক পরতে হবে। যতক্ষণ পর্যন্ত শরিয়ার সীমার মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত নো প্রবলেম। এবং আমি ওইখানে বলছি যে বাংলা ভাষা নিয়েও আমাদের কোনো প্রবলেম নাই। বাংলা ভাষাকে হিন্দুয়ানি ভাষা হিসেবে দেখানোর একটা টেন্ডেন্সি আছে বা ছিল, এবং এই টেন্ডেন্সি পাকিস্তানের এলিট গোষ্ঠীর মধ্যে ছিল। কিন্তু এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এবং এই কথাটাই পরবর্তীতে অনেকে পিক আপ করে এটা ট্রোল করছে বা ট্রোল করার মানে লাইক হাসি ঠাট্টা করার চেষ্টা করছে। বাট তাদের আর্গুমেন্টটা আমার কাছে এখনো ক্লিয়ার না। আমার পয়েন্টের ২ টা দিক আছে যে বাংলা ভাষার সাথে ইসলামের কোনো সমস্যা নাই, এবং পাকিস্তানি এলিটদের বা পাকিস্তানের রুলিং এলিটদের একটা অংশের এই চিন্তা ছিল যে বাংলা ভাষা হিন্দুয়ানি। এখানে কোন জিনিসের সাথে আপনি দ্বিমত করেন? আপনারা কি এটা মনে করেন যে বাংলা ভাষা হিন্দুয়ানি ভাষা? মানে এই ভাষার সাথে, কারণ এই কথার ক্ষেত্রে আপনি যদি বলেন তাহলে আমি বলব যে আবারও মাওলানা আকরাম খাঁর আলোচনা পড়ে দেখেন। ১৯২০ এর দিকে ওনার আলোচনা আছে যে বাংলা ভাষার সাথে এটার কোনো সম্পর্ক নাই। মানে বাংলা ভাষার সাথে ইসলামের কোনো সংঘর্ষ ক্লাশ নাই। এখানে কোনো ক্লাশ নাই, এখানে কোনো সমস্যা নাই। এবং উনার এটা নিয়ে অনেক আলোচনা আছে। খুব শক্ত ভাষায় আলোচনা আছে। উনি মুসলিম লীগের নেতা ছিলেন। উনি একজন আলেম ছিলেন। জমিয়তুল উলামা হিন্দের সম্ভবত প্রবাবলি একজন ফাউন্ডার্স ছিলেন। তো এই টাইপের মানুষজন বলছে, এবং আরো অনেকে বলছে। খালি উনি বলেন, একজন মানুষ না, আরো অনেকেরই এই বক্তব্য আছে। নাকি আপনি এই জায়গায় দ্বিমত করতেছেন যে কেউ বাংলা ভাষাকে হিন্দুয়ানি ভাষা কখনো বলে নাই? কারণ এটাও তো ফ্যাক্ট যে বলছে। এবং মুসলিম লীগের এলিটদের মধ্যে ইভেন প্রি-47 একটা টেন্ডেন্সি এরকম ছিল যে বাংলা একটা হিন্দুয়ানি ভাষা। আপনি কি ফ্যাকচুয়াল অ্যাকুরেসিটাকে চ্যালেঞ্জ করতেছেন যে এটা কেউ বলেন? এটা বলছে। দেয়ার আর অ্যাকচুয়াল সাইটেশনস ফর দিট। আমি আপনার সাথে ওই আলোচনার সময় কিছু শেয়ার করছিলাম, আমাদের পার্সোনাল আলোচনার সময়। আর আরেকটা পজিশন হলো যে আপনি সাংঘর্ষিক মনে করেন কিনা? যদি মনে করেন সাংঘর্ষিক, প্রমাণ দেন। এবং এটা কে এগ্রি করতেছে সেটা দেখান। ইন টার্মস অফ স্কলার্স, লাইক ইসলামিক স্কলার্সদের থেকে আপনি আমাকে দেখান যে তারা বলছে যে না, বাংলা ভাষা হিন্দুয়ানি ভাষা, আপনি এটা ইউজ করতে পারবেন না। এবং অদ্ভুত বিষয়টা হলো এদের অনেকে পার্সিয়ান ভাষাকে পছন্দ করবে, রাইট? লাইক পার্সিয়ান ভাষা, ফার্সিকে পছন্দ করবে। ফার্সি খুব মুসলিম ভাষা। তো আপনি যদি বলেন যে বাংলা আগে হিন্দুদের ভাষা ছিল, এই জন্য এটা হিন্দুয়ানি ভাষা। তো ফার্সি তো আগে মাজুসিদের ভাষা ছিল। তো আপনি কি এই জন্য এখন ফার্সি ভাষাতে প্রবলেম মনে করেন? এটাকে তো আপনি ঠিকই গ্রহণ করতেছেন, রাইট? তো এই লজিকটা কি অঞ্চলে আসলে? মুসলমানদের ভাষা তো একসময় ফার্সি ছিল। ছিল। আমার তো কোনো প্রবলেম নেই। আমার পয়েন্টটা তো এইটা না যে মানে ফার্সি নিয়ে প্রবলেম। আমার পয়েন্ট হলো যে কোনো ভাষা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। শুধুমাত্র আরবির একটা স্পেশাল স্ট্যাটাস আছে, বিকজ এটা কোরআনের ভাষা এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। এইজন্য। এবং ইসলামী ইলমের ভাষা হলো আরবি। এটা ছাড়া হবে না। আদার দ্যান দ্যাট অন্য যেকোনো ভাষা মুসলিমরা, সেটা আপনার যেকোনো ভাষা হইতে পারে, হাউসা ভাষা হইতে পারে নাইজেরিয়ার, রাইট? আমাদের তো এটাতে কোনো প্রবলেম নাই। আমার কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কোনো প্রবলেম নাই। সিম্পলি এই পজিশনটা। সো ইদার আপনি বলতে চাচ্ছেন যে না, আসলে এটা হিন্দুয়ানি ভাষা, এটা ইউজ করা যাবে না। সো দেন ইউ হ্যাভ টু এস্টাবলিশ দ্যাট। অর আপনি চ্যালেঞ্জ করতেছেন যে না, আসলে কেউ হিন্দুয়ানি ভাষা বলে নাই। অ্যাগেন, দেন ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট, এবং ইউ আর নট গোনা বি এবল টু প্রুভ দ্যাট বিকজ এটা হিস্টোরিক্যালি প্রুভেন যে এই চিন্তাটা ছিল। লেটস মুভ অন টু দ্য নেক্সট সেগমেন্ট। যে বাংলাদেশের কয়েকটা প্রবলেমের মধ্যে একটা হইতেছে যে বার্মা, আরাকান আর্মি, আরাকান রোহিঙ্গা। এই জিনিসটা ভাই আপনি এই বইতে লেখছেন, আমি তো পড়ছি। এই জিনিসটা আপনি আপনার মতো করে এক্সপ্লেইন করেন। তো এখানে আসলে অনেকগুলো বড় প্রবলেম আছে। প্রথম প্রবলেমটা হলো যে বার্মাকে ঘিরে বেশ বড় ধরনের জিওপলিটিক্যাল একটা গেম আছে। সো বার্মাকে আপনারা এখন সবাই মেরিটাইম চোক পয়েন্ট কথাটা সবাই এখন খুব ভালো মতো জানে। সো হরমুজ প্রণালীর কারণে। সো হরমুজ প্রণালীর মতো আরেকটা প্রণালী আছে, মালাক্কা প্রণালী, স্ট্রেইট অফ মালাক্কা, এবং ওটা আরো সরু। সো চীনের মোস্ট অফ দ্য রিসোর্সেস দ্যাট দে গেট এবং বেসিক্যালি ফিউ, এটা মালাক্কা প্রণালী দিয়ে আসে। এবং এগুলোকে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট বলে। এগুলোকে ইজিলি বন্ধ করে দেওয়া সম্ভব। যেরকম হরমুজ প্রণালীর ক্ষেত্রে আমরা এখন দেখলাম। চীনকে যদি কেউ প্রবলেমে ফেলতে চায়, খুব সিম্পল একটা ওয়ে হলো মালাক্কা প্রণালী বন্ধ করে দেওয়া।
সো এইগুলো মাথায় রেখে চীন বেশ কিছু ইনিশিয়েটিভ নিছে। সো আমরা যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দেখি, এটার সাথে স্ট্রিং অফ পার্লস একটা আইডিয়া আছে যে বিভিন্ন বন্দর, একটা স্ট্রিং অফ বন্দর হবে, রাইট? এটাকে ওরা স্ট্রিং অফ পার্লস বলে। এগুলোর একটা গোল এটা, একমাত্র গোল এটা না। সো এটার অংশ হিসেবে চীন আরাকানে একটা করছে, বন্দর করছে, এবং এইখান থেকে সে একটা পাইপলাইন নিছে একদম চীন পর্যন্ত, বার্মার ভেতর দিয়ে, যাতে করে তাদের একটা অল্টারনেটিভ সোর্স অফ ফিউল হয়। যে সামহাও যদি মালাক্কা প্রণালী বন্ধ হয়ে যায়, তারা যেন পুরোপুরিভাবে মালাক্কা প্রণালীর উপরে নির্ভরশীল না হয়। সো বঙ্গোপসাগর হয়ে, আরাকান হয়ে তারা পাইপলাইনে সেটা তাদের কাছে নিতে পারে, ইউনান প্রদেশ পর্যন্ত সম্ভবত। এই প্রজেক্টটা চীনের সেখানে আছে। ভারতের একটা প্রজেক্ট আছে সেখানে, কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট, যেটার উদ্দেশ্য হলো যে সেভেন সিস্টার্সে বাংলাদেশকে বাইপাস করে যেন সেভেন সিস্টার্সে তারা যেতে পারে, রাইট? মানে সমুদ্রের মাধ্যমে আরাকানকে ইউজ করে, এটাও ওই জায়গাটা। অবভিয়াসলি আমেরিকার এখানে একটা গোল আছে, কারণ আমেরিকার মূল এনিমি এই জায়গাটাতে ইজ চায়না, বা কম্পিটিটর যদি বলি চায়না। সো আমেরিকা চায় এই জায়গাটাতে তার কন্ট্রোলটা রাখতে, এবং এই প্রজেক্টগুলো, যেটা চীনের যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে অ্যাটলিস্ট স্টল করতে, বা এগুলো যেন ফাংশনাল না হতে পারে সেটা করতে। সো এই সব কিছু, বার্মার যে সিভিল ওয়ারটা চলতেছে, তাদের যে সামরিক জান্তার বিরুদ্ধে যে সিভিল ওয়ারটা চলতেছে, এই ফ্যাক্টরগুলো এটার মধ্যে মিশে আছে। এই জায়গায় আরাকানে যদি মনে করেন, আরাকান বা ওই জায়গাগুলোতে যদি আপনি কোনো ইনসার্জেন্সিকে হেল্প করতে চান আমেরিকার পার্সপেক্টিভ থেকে বা ওয়েস্টের পার্সপেক্টিভ থেকে, খুব ভালো একটা জায়গা হলো বাংলাদেশের কক্সবাজার, রাইট? সো এই জায়গাটা একটু করে ভালো জায়গা, যেহেতু পোর্ট আছে সমুদ্রের পাশে এবং খুবই কাছে, রাইট? সো এটা স্ট্র্যাটেজিক একটা ভ্যালু এখানে আছে। আম, আমেরিকার একটা এনসার্কেলমেন্টের স্ট্র্যাটেজি আছে চীনের ব্যাপারে, সেই জায়গা থেকে বঙ্গোপসাগরের একটা বেশ গুরুত্ব আছে। সো এই বার্মার যে সিচুয়েশনটা, এটাতে এই সব কিছু ফ্যাক্টর ইন করতে হয়। আবার আরাকান আর্মির যে প্রবলেমটা, আরাকান আর্মি হলো গিয়ে জান্তার বিরুদ্ধে যারা ফাইট করতেছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রুপস। আরাকান আর্মির প্রবলেমটা হলো যে, একটা প্রবলেম তো খুব সারফেস লেভেলে দেখা যায় যে এরাও রোহিঙ্গাদের উপরে ব্যাপক ম্যাসাকার চালাইছে। রিসেন্টলি যে ইনফ্লাক্সগুলো হয়েছে রোহিঙ্গাদের, এটা কিন্তু আরাকান আর্মি অ্যাটাকের কারণে। পাশাপাশি তারা আম, আমাদের মেরিটাইম বর্ডারের মধ্যে ঢুকে অ্যাটাক করে, জেলেদের ধরে নিয়ে যায়, এগুলো রিসেন্টলি আপনারা সব খবরে দেখছেন। তার চেয়ে বড় প্রবলেম যেটা, তাদের একটা এক্সপ্যানশনিস্ট ফিলসফি আছে, গ্রেটার আরাকান টাইপের একটা জিনিসে তারা বিশ্বাস করে। তাদের বিভিন্ন আলোচনাতে এটা আসছে, তারা হিন্ট করে, বাট তাদের বিভিন্ন আলোচনাতে এটা আছে। এবং গ্রেটার আরাকানের যে ধারণা আছে, সেইখানে কর্ণফুলী পর্যন্ত, চট্টগ্রাম পর্যন্ত জায়গাগুলো আরাকানের অংশ। সো 1666-এ মুঘলরা এটা দখল করে একসাথে করে, বাট এর আগ পর্যন্ত এটা তাদের অংশ ছিল। দ্যাটস তাদের পজিশন। সো তাদের চিন্তার মধ্যে এই ব্যাপারটা আছে। সো তারা যখন আমাদের মেরিটাইম বর্ডারের মধ্যে ঢুকে গুলি করতেছে বা ধরে নিয়ে যাচ্ছে, এরা মনে করছে এটা তাদের জায়গা। বার্মার প্রবলেম এইটা যে, এখানে সুপার পাওয়ারগুলো, রিজিওনাল পাওয়ার, দুটো সুপার পাওয়ার চায়না এবং আমেরিকা, একটা রিজিওনাল পাওয়ার, এবং আমাদের লাইক প্রাইমারি থ্রেট ভারত, তার ওখানে একটা প্রজেক্ট আছে। আবার যারা ফাইট করতেছে জান্তার বিরুদ্ধে আরাকান আর্মির মতো, এদের এক্সপ্যানশনিস্ট প্ল্যানস আছে, অ্যাটলিস্ট ভিশন আছে, এখন না হলে পরে। আবার এরা কিন্তু আমাদের দেশের মধ্যে কাজ করা বিভিন্ন সিসেশনিস্ট মুভমেন্ট আছে, এদেরকে হেল্প করে। সো ফর এক্সাম্পল কুকিচিন যে মুভমেন্টটা, কেএনএফ, আমাদের বিভিন্ন মিলিটারি সোর্সে, নিউজ পেপারগুলোতে আলোচনাগুলো আসছে, রিপোর্টে আলোচনাগুলো আসছে যে কেএনএফকে আরাকান আর্মি হেল্প করতেছে। সিএইচটিতে, হিল ট্র্যাক্সে আরও কিছু সিসেশনিস্ট মুভমেন্ট আছে, রাইট? যেগুলো নিয়ে বিভিন্ন আলোচনা হয়। এদের ক্ষেত্রেও ধারণা করা হয়, কুকিচিন তো একটা, কুকিচিন একটা, পাহাড়ে তো আরও বিভিন্ন দল আছে, শান্তি বাহিনী এটসেট্রা, এরকম নানা ধরনের দল আছে। তো এইগুলোর ক্ষেত্রেও ধারণা করা হয় যে আরাকান আর্মি যত স্ট্রং হয়, তারা এদেরকে হেল্প করে স্ট্র্যাটেজিক্যালি তাদের জায়গা থেকে, লাইক অ্যালাইনমেন্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে। তো এই সব কিছু আমাদের জন্য কি সমস্যা হবে, আমার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির জন্য এগুলো প্রবলেম তৈরি করে, রাইট? তো এটা হলো বড় একটা ফ্যাক্টর আর কি। সো এটা জাস্ট একটা স্মল স্ন্যাপশট, আপনি যেই প্রশ্নটা করেন, আরো বিস্তারিত অনেক আলোচনা, বাট এটা একটা। Why we can't help Rohingya in this perspective? না, রোহিঙ্গাকে অবশ্যই আমাদের হেল্প করা উচিত। আমরা পারতেছি না কেন, সেটার কারণটা তো অবশ্যই পলিটিক্যাল উইল। কারণ হেল্প করা তো আপনার আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না। আমি এই বইয়ের মধ্যে লিখছি যে আলটিমেটলি রোহিঙ্গাদের এখানে পাঠায় দিয়ে যেটা হয়েছে, বেসিক্যালি আমি বলবো ফাংশনালি বার্মা তার বর্ডারটা এক সেন্সে বাড়ায় নিছে। মানে সে তার বর্ডার বাংলাদেশের বর্ডারের মাধ্যমে একটা মাঝখানে একটা বাফার জোনের মতো তৈরি করে ফেলছে। এই যে প্রায়
এখন মনে হয় 20 লক্ষের কাছাকাছি, রাইট? 10 লক্ষ প্লাস তো অবশ্যই রোহিঙ্গাকে পাঠায় দিয়ে। 12 লক্ষের মতো সম্ভবত। হ্যাঁ, 10 লক্ষ প্লাস, রাইট? 1 মিলিয়ন প্লাস। এখানে সে একটা বাফার জোনের মতো বাড়ায় নিছে। সো কার্যত সে তার বর্ডারকে আরেকটু পুশ করে দিচ্ছে বাংলাদেশের ভেতরে। আম তো অবশ্যই রোহিঙ্গাদের আমাদের হেল্প করা উচিত। আবার এটা দিনের জায়গা থেকে তো আমরা যত ফরজ তাদেরকে হেল্প করা। বাট সমস্যা যেটা, সেটা হলো পলিটিক্যাল উইলের জায়গা। আর আরেকটা সমস্যা যেটা হলো অনেক জটিল একটা বিষয়, যেটা আমি বললাম যে আমেরিকান যে স্বার্থের বিষয়টা আছে, চীনের যে স্বার্থের বিষয়টা আছে, এই সব জায়গা থেকে আমার পয়েন্টটা হলো যে অবশ্যই রোহিঙ্গাদের আমাদের হেল্প করা উচিত এবং স্ট্র্যাটেজিক্যালি হেল্প করা উচিত। আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির জায়গা থেকেও। একটা দিনের জায়গা থেকে অবশ্যই, আরেকটা আমাদের টেরিটোরিয়াল যে ইন্টিগ্রিটি, আমাদের যে স্ট্র্যাটেজিক অপশনস সেসবের জায়গা থেকে। তবে এটা যেন আমাদের স্বার্থ অনুযায়ী এবং অবশ্যই রোহিঙ্গাদের স্বার্থ অনুযায়ী হয়, নট কোনো ওয়েস্টার্ন পাওয়ারের স্বার্থ অনুযায়ী। কারণ ওয়েস্টার্ন পাওয়ারের স্বার্থ অনুযায়ী হয়ে আলটিমেটলি এটা কোনো লাভ নাই। চীনের সাথে আমাদের কনফ্লিক্ট সৃষ্টি করবে। চীনের সাথে কনফ্লিক্ট সেটা পরের কথা। মনে করেন রোহিঙ্গারা মনে করেন ফাইট করলো, কথার কথা। আরাকান আর্মির বিরুদ্ধে বা যে কারোর বিরুদ্ধে ফাইট করলো। জান্তার বিরুদ্ধে whatever। তারপরে কি? তারা কি এরপর তাদের রাইট পাবে কিনা? কারণ ওই যে একটা কথা আছে, জন মিয়ারশাইমার আলোচনা করতেছিলেন এটা, বা জেফ্রি স্যাক্স তারাও এটা আলোচনা করছে যে আমেরিকা গত 3-4 বছরে তার আচরণ থেকে যে মেসেজটা মানে আমেরিকান অ্যালাইদের পাওয়া উচিত, সেটা হলো যে ইউ ক্যানট ট্রাস্ট আমেরিকা। আমেরিকান অ্যালাইডও আমেরিকাকে ট্রাস্ট করতে পারে না। সো আমেরিকা তো আপনাকে ইউজ করবে, কিন্তু সে তারপরে তো আপনি যেটা চাচ্ছেন সেটা তো সে আপনাকে দিবে না। সে তো কাউকে এটা দেয় নাই। সে চেষ্টা করবে এটাকে তার জন্য ইউজ করতে। তো আলটিমেটলি আমেরিকান একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে আমার লাভ। আমার দিনের প্রজেক্ট বাস্তবায়ন করা দরকার এবং আমার মুসলিম ভাইদের আমার হেল্প করা দরকার এবং আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রক্ষা করার জন্য আমাদের স্ট্র্যাটেজিক ডেপথ তৈরি করা দরকার। অবশ্যই, এখানে কোনো ডাউট নাই। কিন্তু ইট হ্যাজ টু বি আজাদ একটা প্রজেক্ট। মিনিং ইট হ্যাজ টু বি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম আমেরিকান অথবা অন্য কোনো মেডলিং। হ্যাঁ। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট সেগমেন্ট। বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে যদি কথা বলি, যে জুলাইয়ের যে সনদটা ভাই, পরবর্তীতে এখন জুলাই সনদ নিয়েও বেশ আলোচনা হইতেছে। নট অ্যাকচুয়ালি দ্য জুলাই সনদ, জুলাই আদেশ বা অধ্যাদেশ যেটা, ওইটা নিয়ে ম্যাক্সিমাম বিএনপি ওইটাকে নাকচ করার চেষ্টা করতেছে। অন দ্য আদার হ্যান্ড বিরোধী দল এইটার পক্ষেই মতামত উৎপাদন করার চেষ্টা করতেছে, এজন্য তারা আন্দোলনও করতেছে। আপনার জুলাই সনদ নিয়ে মতামত কি? আমার মতামতটা আসলে পার্টিকুলার জুলাই সনদ নিয়ে না। আমার কাছে মনে হয় যে জুলাই সনদ নিয়ে আলোচনা করা বা বাংলাদেশের সমসাময়িক রাজনীতির সমস্যাকে আলোচনা করা, এটা আসলে মূল জায়গায় আলোচনাটা নেয় না। আমাদের মূল প্রবলেমটা হলো আমাদের রাষ্ট্রের প্রবলেম। এই যে জুলাই সনদ নিয়ে যে প্রবলেমটা আপনি দেখতেছেন, এটা রাষ্ট্রের প্রবলেমের জায়গা থেকে তৈরি হচ্ছে। সো আমি একটু আগে বলতেছিলাম যে আমরা যা চেষ্টা করছি সেটা হলো যে ওই যে গাছে কলম করার যে চেষ্টা করা হয়, সেই ব্যর্থ চেষ্টাটা করছি। রিয়ালিটি হলো যে কলোনিয়াল যে স্ট্রাকচারটা আছে, যে শেকড় যে কাণ্ড আছে, সেই কাণ্ডটা রেখে দিয়ে এখানে আমরা বিভিন্ন জিনিস গ্রাফট করার চেষ্টা করতেছি। সো বিভিন্ন জিনিস কেটে এনে সামাজিক মর্যাদা সাম্য, মানবিক মর্যাদা, এই ধরনের জিনিসপত্র বসানোর চেষ্টা করছি বা জুলাই সনদ বসানোর চেষ্টা করছি। কিন্তু মূল স্ট্রাকচারটা আপনি রেখে দিচ্ছেন। সো আমাদের সমস্যাটা হলো পোস্ট কলোনিয়াল স্টেটটাই। এই পোস্ট কলোনিয়াল স্টেটের সমস্যাটাকে ডিল না করে আপনি এইসব সুপারফিশিয়াল জিনিসপত্র দিয়ে লাভ নাই। বা আমি সহজে উদাহরণ দিয়ে যদি বলি, আপনি মনে করতেছেন বিষয়টা একটা গাড়ি, বাট বিষয়টা আসলে একটা ট্রেন। সো গাড়ির ক্ষেত্রে আপনি মনে করছেন যে গাড়ি যদি চোর চালায় বা গাড়ি যদি একটা খারাপ লোক চালায়, সে গাড়ি চালায় যাবে মদের বারে। আর গাড়ি যদি মনে করেন একটা খুব ভালো মানুষ চালায়, সে গাড়ি নিয়ে চালায় যাবে মক্কায়, কথার কথা। কিন্তু এটা আসলে গাড়ি না, এটা একটা ট্রেন। সো ট্রেনে সাধু চালাক বা চোর চালাক, ট্রেনের রেল লাইন যেভাবে তৈরি করা হয়েছে, ট্রেন ওই জায়গাতেই যাবে, সে অন্য কোনো জায়গায় যেতে পারবে না। সো আমাদের পোস্ট কলোনিয়াল যে স্টেটটা আছে, এটাই আলটিমেটলি ঠিক করেছে বারবার কি হচ্ছে। আমি আপনাকে এটা এক্সপ্লেইন করি। আমরা এখন ডিপ স্টেট নিয়ে অনেক আলোচনা করি, রাইট? সো ডিপ স্টেটের কারণে সংস্কার হয় না, ডিপ স্টেট প্রতি বিপ্লব করছে, এটসেট্রা এটসেট্রা, অনেক ধরনের রেটরিক আছে। ডিপ স্টেট আসলে কি? ডিপ স্টেট হলো রাষ্ট্রের ওই অংশটা যেটা স্থায়ী, যেটা চেঞ্জ হয় না, রাইট? কন্টিনিউয়ালি যেটা টিকে থাকে। সো এটা হলো আমলাতন্ত্র, এটা হলো প্রশাসন, পুলিশ প্রশাসন বা প্রশাসনিক অন্যান্য জিনিসগুলো, এটা হলো আর্মড ফোর্সেস, এবং এটা হলো ব্যবসায়ীদের একটা অংশ। আমি সব ব্যবসায়ী বলবো না, দের আর গুড। মিডিয়ারও একটা অংশ। হ্যাঁ, ব্যবসায়ীদের অনেক ভালো মানুষ আছে ব্যবসায়ীদের মধ্যে, যারা দিনের জন্য বা মানুষের জন্য কাজ করেন। বাট ব্যবসায়ীদের ডেফিনেটলি একটা অংশ। এবং ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স যেটা, সিভিল সোসাইটি এলিট যারা, যেটার মধ্যে মিডিয়া পড়ে এবং অন্যান্য জিনিসপত্রগুলো পড়ে, এরা তো তো এই জিনিসপত্রটা, এই নেক্সাসটা তৈরি হয়েছে কখন, কিভাবে তৈরি হয়েছে দেখেন। এই ফিরিঙ্গিরা যখন এখানে দেওয়ানি পাইলো, তখন তাদের যে কার্যকলাপ এগুলো প্রপারলি চালানোর জন্য তাদের ম্যাজিস্ট্রেটের প্রয়োজন হলো, তাদের ট্যাক্স কালেক্টরের প্রয়োজন হলো, তাদের কেরানির প্রয়োজন হলো। অর্থাৎ তাদের যে লুটপাট, তাদের যে শোষণ, এটা প্রপারলি করার জন্য, লুটের হিসাব রাখার জন্য, লুটের টাকা বিদেশে পাঠানোর জন্য, এই জিনিসগুলো প্রপারলি চালানোর জন্য তাদের একটা
ব্যুরোক্রেসির প্রয়োজন ছিল। এই ব্যুরোক্রেসিটার ধারাবাহিকতা হলো আপনার বাংলাদেশের বর্তমান আমলাতন্ত্র। আমাদের পূর্বপুরুষদের লাইনে রাখার জন্য, তারা যেন ফিরিঙ্গির বিরুদ্ধে কিছু না বলে, তারা যেন কথা ঠিকমতো মানে, তারা যেন ট্যাক্স ঠিকমতো দেয়, তারা যেন পিটানো যায়, তারা যেন লাইনে রাখা যায়, এই জন্য তারা কিছু লাঠিয়াল বাহিনী তৈরি করলো। সেটা হলো আপনার কি? পুলিশ বাহিনী। এবং তারা কিছু মার্সেনারি বাহিনী তৈরি করলো তাদের জন্য। বিদেশি প্রভু তাদের স্বার্থের জন্য ফাইট করে, বাট বাহিনীটা দেশের মানুষদের দিয়ে তৈরি করা। তারা কিছু মার্সেনারি বাহিনী তৈরি করলো। এটা হলো রয়্যাল ইন্ডিয়ান আর্মি যেটা, ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি যেটা, সেটার ফোররানার। এই যে আপনি দেখেন প্রথম বিশ্বযুদ্ধে 1.3 মিলিয়ন ইন্ডিয়ান ফাইটার্স ফাইট করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2.5 মিলিয়ন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের আর কি, ইন্ডিয়ান বলতে উপমহাদেশের মানুষ ফাইট করছে। ফর হোয়াট? তাদের স্বার্থে মার্সেনারিজ হিসেবে সে ফাইট করছে মোস্টলি। কিছু রিলিজিয়াস রিজন ছিল, ওটা সাইড আলোচনা, বাট মার্সেনারিজ হিসেবে তারা ফাইট করছে। এখানকার যে এলিটটা তৈরি হয়েছিল, তারা কিভাবে তৈরি হয়েছিল? কোম্পানির অনুগত, ফিরিঙ্গিদের অনুগত কিছু লুটেরা মহাজন তৈরি হয়েছিল, যারা তাদের আনুগত্য করতো, তাদেরকে হেল্প করতো, বুঝাই দিত এইভাবে এভাবে এভাবে করেন স্যার, কাজ ঠিক মতো হবে। লাইক ম্যাপ দিত, শত্রুকে সে ম্যাপটা দিত, কারণ শত্রুর জন্য তো এই এলাকাটা অপরিচিত, তো শত্রুকে সে এলাকা চিনাই দিত। এই ভূমিকায় থাকা কিছু মহাজন, লুটেরা মহাজন ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে একটা জমিদার ক্লাস তৈরি হইলো, যারাও ব্রিটিশের অনুগত। এইভাবে এখানে একটা বিজনেস এলিট তৈরি হইলো। এই নেক্সাসটা শুরু কিন্তু কলোনিয়াল টাইমে, এবং এই জন্য আপনি দেখেন, আপনি যখন একটা এইতে যান, বাংলাদেশের সাধারণ মানুষের সাথে আমলাতন্ত্রের বিহেভিয়ারটা কেমন, মানে সাধারণ গ্রামের একটা মানুষ, সে যখন সচিবালয়ে যদি যায় বা সরকারি কোনো অফিসে যায়, তার সাথে আচরণটা কেমন হয়? আপনি বলবেন যে আপনি জনগণের সেবক, মানে বলা হয় যে এরা হলো জনগণের সেবা করে, এরা জনগণের প্রজাতন্ত্রের কর্মচারী, অর্থাৎ জনগণের কর্মচারী। কিন্তু রিয়ালিটি হইলো এরা জনগণকে প্রজা হিসেবেই দেখে, কারণ আলটিমেটলি তারা ওই সিস্টেমের আন্ডারে কাজ করতেছে, যেই সিস্টেমটা তৈরি হয়েছিল এই জনগণকে প্রজা হিসেবে দাবায় রাখার জন্য, এই জনগণকে শোষণ করার জন্য। আপনি যখন দেখেন যে জনগণের সেবক হিসেবে পুলিশকে বলা হয়, বাট পুলিশ রাস্তাঘাটে মানুষকে চড়-থাপ্পড় দিতেছে, আপনি নাগরিককে তো এটা করার কথা না, তাদের লজিকেই করার কথা না। তারাই ল ফলো করে না। এই যে ওয়ারেন্ট ছাড়া ধরা, প্রপার কগনিজেবল অফেন্স ছাড়া ধরে নিয়ে যাওয়া, এরকম অনেক বিষয় আছে যেগুলো বাংলাদেশের স্টেট মেশিনারি এই জিনিসগুলা মানে না, যেগুলো আমরা সবচেয়ে ব্লেটেন্ট রূপটা হলো যে আয়নাঘর এবং ক্রসফায়ার, বাট এটা তো একটা প্লেগের মতো প্রবলেম যেখানে আছে। আপনি এইতে আসেন, সংবিধানের কথা আসেন, যে এইখানে সাংবিধানিক শাসন শুরু কখন? 1857 সালে যখন সিপাহীদের মহা অভ্যুত্থান, এটা যখন ব্যর্থ হলো, সিপাহী জনতার মহা অভ্যুত্থান, তখন ভিক্টোরিয়ার নামে ফরমান জারি হলো। এটা তো এখানে সাংবিধানিক শাসনের সূচনা। তো এই সাংবিধানিক শাসন হলো প্রজা হিসেবে আপনাকে দাবায় রাখার জন্য। আমাদের এখনকার যে সংবিধান আছে, আমাদের যে লজ আছে, এগুলোর কন্টিনিউয়েশন। এবং এই জন্য আপনি দেখবেন এটার যে ভাষাটা, এটা বাংলাদেশের মানুষ কিন্তু বোঝে না। এটার ভাষাটা ট্রান্সলেটেড ভাষা, এটা চিন্তাটা ট্রান্সলেটেড চিন্তা, রাইট? আপনি ওইখান থেকে এটা গ্রাফট করতেছেন এইখানে। এখনো কিছু লো সেই কলোনিয়াল ইয়ার আছে, যেমন সিআরপিসি এখনো পুরা ব্রিটিশের। জিনিসটাই কলোনিয়াল স্ট্রাকচারের উপর আপনি জাস্ট কিছু জিনিসপত্র চেঞ্জ করছেন, এবং এখনো যখন চেঞ্জ করতেছেন, এই চেঞ্জটার জন্য আপনি আপনার মানে রেফারেন্স হিসেবে কি নিচ্ছেন? কমন ল। আপনি রেফারেন্স নিচ্ছেন বেসিক্যালি ওয়েস্টকে। সো আপনি ইদার ফ্রেঞ্চ জায়গা থেকে নিচ্ছেন, অথবা ব্রিটেন থেকে নিচ্ছেন, অথবা আমেরিকা থেকে নিচ্ছেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। বাংলাদেশে যখন এই যে 2023 সালে ট্রান্সজেন্ডারদের একটা ল তৈরি করার কথা ছিল, অলমোস্ট পাস হয়ে যাচ্ছিল, এই লটা ড্রাফট করা হয়েছে ব্রিটেনের ট্রান্সজেন্ডারদের ব্যাপারে যে ল হয়েছিল 2004-এ। আমার আরেকটা বই আছে অবক্ষয়কাল, সেখানে আমি এটা বিস্তারিত আলোচনা করছি। সেইটাকে মূলত নিয়ে লাইক কপি পেস্ট করা, কিছু জায়গায় চেঞ্জ করে দিয়ে, কিছু ওয়ার্ড প্লে করে, হিজরা, তৃতীয় রঙ্গি, এরকম কিছু ওয়ার্ড প্লে করে। বাট মূলত সেটা মিনিং, আপনি আপনার মূল কাঠামোটা হলো ব্রিটিশদের কাঠামোটা কপি পেস্ট করা, আর আপনি যখন নতুন কিছু অ্যাড করেন, সেটাও আপনি এখন ওয়েস্টের থেকে নেন। এখন হয়তো ব্রিটেনের থেকে না নিয়ে আমেরিকার থেকে নেন, বা ফ্রান্সের থেকে নেন। আমাদের এখানে পলিটিক্যাল পার্টি যেগুলো, আমাদের এখানে ব্রিটিশ শাসন যখন শুরু হলো, আমাদের পূর্বপুরুষরা রেজিস্ট করছিলেন। রেজিস্ট্যান্স প্রথমে ছিল কি, যারা এস্টাবলিশ পলিটিক্যাল পাওয়ার তাদের, সো সিরাজউদ্দৌলা বা টিপু সুলতানের মতো মানুষরা, তারা ব্যর্থ হইলেন। তারপরে এখানে ইসলামিস্ট রিভাইভালিস্ট যেসব মুভমেন্ট ছিল, তারা চেষ্টা করলো বিদ্রোহ করার। সো ফকির মজনু শাহ, নুরুলদিন, তাদের যেই জনযুদ্ধ যেটা ছিল সেটা, তরিকায় মুহাম্মদিয়া, তাদের যে আন্দোলন, মিন নিসার আলী তিতুমির, তাদের যে আন্দোলন, হাজি শরীয়তুল্লাহ, তাদের যে আন্দোলন, সাদিকপুরি ওলামায়ে কেরাম, তাদের যে জিহাদ, দেওবন্দি ওলামায়ে কেরাম, তাদের যে আন্দোলন, রাইট, এটসেট্রা, তারা কন্টিনিউ রেজিস্ট করার চেষ্টা করছেন, রাহিমাহুমুল্লাহ। এগুলো যখন ব্রিটিশরা দেখলো, এবং এটার একদম কালমিনেশন হলো কখন? সিপাহী মহাঅভ্যুত্থানের সময়, সিপাহী জনতা মহাঅভ্যুত্থানের সময়। এটার পর ব্রিটিশরা কি করলো? তারা বললো যে না, এভাবে তো হয় না, এদেরকে একটা আউটলেট দেওয়া উচিত। সো বৈধ বিরোধিতার একটা জায়গা দেওয়া উচিত। সো সেই জায়গা থেকে কিন্তু এখানকার পলিটিক্যাল পার্টিগুলো তৈরি। এখানকার পলিটিক্যাল পার্টিগুলো, ব্রিটিশ আমলে যে পলিটিক্যাল পার্টিগুলো তৈরি হয়েছিল, এগুলোর কাজটা কি? সরকারের অনুমতি নিয়ে সরকার একটু সমালোচনা করা, সরকারের অনুমতি নিয়ে সরকার একটু বিরোধিতা করা, যে স্যার আমি কিন্তু কালকে আপনার বিরুদ্ধে কিছু কথাবার্তা বলবো,
রাইট? এইটাই তো। 1838 সালে ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। তাদের কাজটা হলো যে ব্রিটিশের সাথে দেন দরবার করা। যে জমির ট্যাক্স একটু কমায় দেন, এইটা করেন, সেইটা করেন। এই ধারাবাহিকতায় আপনি 1885 সালে কংগ্রেস হইছে। কংগ্রেস কি করছে? অ্যালান অক্টেভিয়ান হিউম। আপনার বইয়ে পড়ছেন, রাইট? আমাদের সময় বইতে ছিল, আপনাদের সময় আছে কিনা জানি না। এটার উদ্দেশ্য কি? উচ্চ বর্ণের লোকদের কিছু মানে স্বার্থ রক্ষা করা, সরকারের সাথে দেন দরবার করা। এবং পলিটিক্যাল পার্টিগুলো কন্টিনিউ কিন্তু সেটাই করে আসছে। এই পলিটিক্যাল পার্টিগুলো কন্টিনিউ এটাই করছে। কংগ্রেস যেহেতু ম্যাসিভলি হিন্দু ডমিনেটেড ছিল এবং হিন্দুদের স্বার্থ দেখতেছিল, এটা কাউন্টার ওয়েট হিসেবে মুসলিম লীগকে তৈরি হইতে হয়েছে। এবং এখানে নির্বাচন হয়েছে কখন? চিন্তা করে দেখেন। এখানে প্রথম নির্বাচন হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রথম বিশ্বযুদ্ধে এইখানকার এলিটদের সাপোর্টটা ব্রিটিশদের দরকার ছিল, কারণ তাদের সৈন্য দরকার ছিল, তাদের অর্থ দরকার ছিল। তখন কংগ্রেস, মুসলিম লীগ দুটাই এই ওয়ার এফোর্টকে সাপোর্ট দিছে, এই শর্তে যে ক্ষমতার একটা ভাগ দিতে হবে। সো এই ক্ষমতার ভাগ দেওয়ার জন্য, সেলফ গভর্নেন্স, এইটার জন্য আপনি দেখবেন যে এখানে প্রথম নির্বাচন হয়েছে ডায়ার্কি নামে, সীমিত আকারে গণতন্ত্র। যে কিছু জিনিসপত্র ব্রিটিশদের হাতে রয়ে যাবে, ইম্পর্ট্যান্ট সব জিনিসপত্র, আর অল্প কিছু বিষয়ে নেটিভদেরকে সুযোগ দেওয়া হবে। এবং সেখানেও সবাই আবার ভোট করতে পারতো না। সো নির্বাচনের শুরুটা কিন্তু কেন? ক্ষমতার ভাগাভাগির জন্য। আমাদের পুরা জিনিস আমি যা বললাম, যে মনে করেন ডিপ স্টেট বলতে আমরা আজকে যা বুঝি, আমলাতন্ত্র, বিজনেস এলিট, যেগুলোকে আমরা এখন অলিগার্ক বলি, তারপরে প্রশাসন, আর্মড ফোর্সেস, এই সবগুলার শুরুটা কিন্তু কলোনিয়াল টাইমসে। এবং কলোনিয়াল টাইমসের যে ডাইনামিকগুলা, এগুলো সব কিন্তু এখন এগুলোর মধ্যে আপনি দেখবেন। সংবিধানের ক্ষেত্রে আপনি এটা দেখবেন, পলিটিক্যাল পার্টিগুলোর ক্ষেত্রে আপনি এটা দেখবেন। 47-এর পর যেটা হলো, ব্রিটিশরা চলে গেল, অর্থাৎ ফিরিঙ্গি ডিরেক্টলি এখন আর কন্ট্রোলে নাই। পাওয়ারটা তখন গেল ডিপ স্টেট এবং পলিটিক্যাল ক্লাস, এই দুটার মধ্যে একটা আনইজি জায়গার মধ্যে। ওয়েস্টের কন্ট্রোল ঠিকই রয়ে গেল। কিভাবে রইলো? ওই যে ডেভেলপমেন্টাল তাদের পার্টনার। চিন্তা। চিন্তা তো অবশ্যই, এটা তো বড়, এবং এটা নিয়ে বইয়ের মধ্যে আমি বেশ আলোচনা করছি, যে তাদের চিন্তার জায়গা থেকে, এডুকেশন সিস্টেমের জায়গা থেকে, আমাদের ওভারঅল ওয়ার্ল্ড ভিউটার জায়গা থেকে, যে আমরা কমপ্লিটলি এই মোল্ডের মধ্যে চিন্তা করতেছি। পাশাপাশি ডেভেলপমেন্টের পার্টনার, ডেভেলপমেন্টাল এইড, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এরকম অনেক ফ্রেমওয়ার্কের মাধ্যমে বেসিক্যালি তাদের যে স্বার্থগুলো, তারা এগুলো বাস্তবায়ন করে নিল। পোস্ট কলোনিয়াল কান্ট্রিগুলো এখনও আপনি দেখবেন যে ওয়েস্টের যেই আন্তর্জাতিক প্রজেক্টগুলো আছে, জাতিসংঘ বলেন, পিস কিপিং ফোর্সেস বলেন, এটার ম্যাক্সিমাম সৈন্য কিন্তু আলটিমেটলি যায় পোস্ট কলোনিয়াল স্টেটগুলো থেকে। তো এই জিনিসটা হলো। এখন এরপরে আপনি আমাদের হিস্ট্রিটা যদি দেখেন, যে যখনই পলিটিক্যাল গভর্নমেন্টের ক্ষেত্রে বা পলিটিশিয়ানদের উপর মানুষ বিরক্ত হয়ে যায়, আম, এবং কিওটিক একটা সিচুয়েশন তৈরি হয়, তখন অর্ডার এবং পিসের কথা বলে, স্থিতিশীলতার কথা বলে ডিপ স্টেট সামনে চলে আসে শাসনটা করার জন্য, সামরিক শাসনের নামে। তো এটা পাকিস্তান আমলে হয়েছে, আইয়ুব খানের সময়। এটা এর সময় হয়েছে, 80-র দশক হয়েছে এরশাদের সময়, 1/11-এর সময় কিন্তু এটা হয়েছে। আর যখন মানুষ সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করে, সামরিক শাসনের যে ডিপ স্টেটের যে শাসনটা, সেটার বিরুদ্ধে যখন মানুষ আন্দোলন করে, তখন মানুষের সাথে পলিটিশিয়ানদের যে স্বার্থ, সেটা অ্যালাইন করে। সো পলিটিশিয়ানরাও তখন আন্দোলন করে, মানুষ রক্ত দেয়, মানুষ কুরবানি করে, জালেমের পতন হয়। তারপরে আলোচনার টেবিলে যায় কারা? পলিটিশিয়ানরা। মানুষ তো আর যায় না, আবু সাইদ তো যায় না, মিলন তো যায় না, আসাদ তো যায় না, নূর হোসেন তো যায় না, পলিটিশিয়ানরা যায়। পলিটিশিয়ানরা গিয়ে ডিপ স্টেটের সাথে তখন আবার একটা এঙ্গেজমেন্ট করে, তারা একটা সেটেলমেন্ট করে নেয়, এবং তখন ডিপ স্টেট পিছিয়ে চলে যায়, আবার পলিটিক্যাল শাসনটা সামনে আসে। এই প্যাটার্নটা কন্টিনিউলি আপনি দেখবেন আমাদের এখানে হয়। সো আজকে যা ঘটতেছে, 90-এর দশকে আপনি দেখেন, 90-এর সময় যে এরশাদ বিরোধী গণঅভ্যুত্থান হয়েছিল, সেখানে তো ছাত্র জনতার ভূমিকা ছিল, পলিটিক্যাল পার্টিগুলোর ভূমিকাও ছিল। এইবারের চেয়ে বেশি ছিল, ইনফ্যাক্ট পলিটিক্যাল পার্টিগুলো সেখানে লিড করছিল। তো সেটার পরে তো অনেক আলোচনা হয়েছিল, অনেক সংস্কারের কথা হয়েছে, অনেক সংস্কারের প্রপোজাল হয়েছে, শত শত পৃষ্ঠার, অনেক রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। তারপর রিয়ালিটি কী হয়েছে? কিছুই কিন্তু হয় নাই। এবং 90-এর দশকের যে রাজনীতি, সেটাই কিন্তু ফলশ্রুতিতে আমরা এর 18 বছর পর গিয়ে কি পাইছি? আওয়ামী জাহেলিয়াতের সূচনাটা পাইছি। 90-এর দশকের যে আন্দোলন, এটার মধ্যে একটা নতুন পলিটিক্যাল ক্লাস তৈরি হয়েছে। সো শেখ হাসিনা, খালেদা জিয়া দুজনেই কিন্তু এই সময়ে জাতীয় নেত্রী হয়ে ওঠা কিন্তু এই সময় এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। বাংলাদেশে বর্তমানে যারা পলিটিক্যাল ফিল্ডে সবচেয়ে বেশি প্রমিনেন্ট ফিগার, এদের বড় একটা অংশ কিন্তু ওই সময় তৈরি হয়ে আসা, অর্থাৎ তাদের পলিটিক্যাল ক্যারিয়ার সেট হয়ে গেছে ওটার মাধ্যমে, ওই সময়ের মধ্য দিয়ে। আর জুলাইয়ের ক্ষেত্রে আপনি দেখেন, জুলাইয়ের ক্ষেত্রে কি নয়া বন্দোবস্ত হয়েছে? সেম সিস্টেম, সেম জিনিসপত্র হচ্ছে, বাট আপনি নতুন কিছু পলিটিক্যাল এলিট পাইছেন, নতুন কিছু নেতা পাইছেন, যারা হয়তো আরো 20 বছর 30 বছর বাংলাদেশের পলিটিক্সে তারা এটাকে ইনফ্লুয়েন্স করবে। আপনার কি মনে হয় যে 90-এর অভ্যুত্থান যেভাবে ফেল করছে, জুলাইও সেইভাবে চিন্তাগতভাবে বা স্ট্রাকচারাল ফেল করছে? জুলাইয়ের একটা বড় ইতিবাচক দিক যেটা,
কয়েকটা ইতিবাচক দিক আছে। ইতিবাচক দিক হলো প্রথমবারের মতো জুলাইয়ের ক্ষেত্রে অ্যান্টাই মানে ইন্ডিয়ান হেজেমনির বিরুদ্ধে যে অবস্থানটা এটা খুব স্ট্রংলি সামনে আসছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয়ত ডিপ স্টেটের ব্যাপারটা, এই আলোচনাটাও কিন্তু জুলাইয়ের সময় আসছে। কিছু রিফর্মের আলাপ আলোচনা তারা করছে যে সাংবিধানিক জায়গায় গেছে। যদিও মূল জায়গায় যায় নাই, বাট স্টিল কিছু কথা আসছে। ৭২ এর সংবিধান পরিবর্তন এসব কিছু কথা আসছে। এবং জুলাইয়ের পরও কিন্তু যেটা হচ্ছিল যে পলিটিক্যাল ক্লাস যেটা তারা কিন্তু সেটেলমেন্টের দিকে চলে গেছিল। আপনারা জানেন যে ৫ই আগস্ট সবাই কোথায় গেছে? ক্যান্টনমেন্টে গেছে। বাট এটা পুরাপুরি হয় নাই। বিকজ ছাত্র জনতা তখন মাঠে ছিল এবং আল্টিমেটলি ফুললি ওরকম হয় নাই যেভাবে হয়তোবা ৯০ এর সময় হইছে। বাট এরপরে কি হইল যে আল্টিমেটলি এই পুলিশকে রেখে আপনি পুলিশের সংস্কার করবেন। এই সংবিধানকে রেখে আপনি সংবিধানের সংস্কার করবেন। এই ডিপ স্টেটকে রেখে দিয়ে আপনি সংস্কার করবেন। এই অদ্ভুত ধরনের প্যারাডক্সিক্যাল একটা মানে চিন্তা যেটা কাজ করে নাই। তো সংস্কারের জন্য যত আলোচনা হয়েছে এটা আল্টিমেটলি খুব ফ্রুটফুল কোনো কিছু হয় নাই এবং এটার রিয়ালিটিতে আমরা এখন দেখতেছি। গত নতুন গভর্নমেন্ট বা নির্বাচনের পরে আল্টিমেটলি কি হইছে? আপনি গত ২ মাসে বা ৩ মাসে মোটামুটি আওয়ামী গভর্নমেন্টের সময় যেসব মৌলিক প্রবলেম ছিল সবই মোর অর লেস ফিরে আসতেছে। ডিগ্রির তারতম্য আছে। এখনো ওই ডিগ্রিতে যায় নাই। বাট টেনডেন্সি গুলা কিন্তু সিমিলার। এবং আপনি ওই পোস্ট কলোনিয়াল চিন্তার যে ব্যাপারটা, ওয়েস্ট থেকে জিনিসটা এনে গ্রাফটিং করার যে ব্যাপারটা, এটা থেকে বের হইতে পারেন না। আপনি গণতন্ত্রের নিয়ে ফেটিশের মধ্যে আছেন। আমাদের এখানে গণতন্ত্রের অর্থ কি ভাই? অর্থ হলো যে কারা গণ মানুষকে রিলেটিভলি শান্ত রেখে পশ্চিমা প্রভু অথবা ভারতীয় প্রভুদের স্বার্থ সার্ভ করতে পারবে। এদের সিলেকশনটা হলো গণতন্ত্র। ৫ বছর পর, পর আপনাকে একটু ভোট দিতে দিবে। যাতে করে আপনার কাছে মনে হয় যে, "ও আচ্ছা আমার যা কথা এটাই তো কার্যকর হচ্ছে। হ্যাঁ, আমার অনেক পাওয়ার আছে।" এই ফিলিংটা দেওয়া, আপনাকে একটা স্যাটিসফ্যাকশন দেওয়া, এটা হলো গণতন্ত্র। বাট আপনি দেখেন ওই যে ডায়নামিকটা, ওই যে নেক্সাসটা, ওই যে অ্যাক্সিস গুলা সবকিছু চলমান। এবং যেভাবে আমি যেটা বললাম যে কলোনিয়াল টাইমসে পলিটিক্যাল এর কাজ কি ছিল? পলিটিক্যাল পার্টিগুলার ক্ষমতাসীনদের সাথে একটু দর কষাকষি করে ক্ষমতার ভাগ পাওয়া। আমাদের সময় পলিটিক্যাল পার্টিগুলা কি করে দেখেন? তাদের রাজনীতিটা কি? এমবেসিতে যাওয়া আর ডিপ স্টেটের কথা শোনা, রাইট? এবং ব্যবসায়ীদেরকে এই যে অলিগার্ক যারা বিজনেস এলিট এদেরকে অ্যাকোমোডেট করা। এস আলমের কিন্তু কিছু হয় না। বসুন্ধরার কিন্তু কিছু হয় না। যেই লোক জুলাইয়ে যখন কারফিউ চলতেছে, শত, শত মানুষকে মেরে ফেলা হয়েছে। যেই লোক তখন বলতেছে যে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাই, প্রথমত শেখ হাসিনাকে চাই, শেষ পর্যন্ত শেখ হাসিনা চাই। এদের কিন্তু কোনো জবাবদিহিতা নাই। এরা কিন্তু রয়ে গেছে। এবং এরা মনে করেন পলিটিশিয়ানদের ফ্রেন্ড। এরা শপথ গ্রহণ অনুষ্ঠানেও আছে। এরা জুলাইয়ের চেতনার অনুষ্ঠানেও আছে। সব জায়গায় এরা আছে। এদের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। এখন যে প্রবলেমটা আমাদেরটা, এটা এই আমার পয়েন্টটা হলো যে এটা নতুন কিছু না, এটা ইউনিক কিছু না। এটা একটা লুপ যেটা বারবার ক্রমাগত চলতেছে। এবং আমরা ওই পোস্ট কলোনিয়াল যে শেকড়টা ওটা রেখে দেওয়ার কারণে বারবার এই লুপটার রিপিটেশন হচ্ছে এবং এটা ততক্ষণ হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি এটা কোর্স কারেক্ট না করেন। কারণ মনে করেন যখন কোনো একটা অসুখ থাকে আমাদের শরীরে, তখন আমাদের ইমিউন সিস্টেম বারবার চেষ্টা করে না এটা সলভ করার এবং এটা নানা রকম সিম্পটম হিসেবে সামনে আসে। সো এই ব্যাপারটা এখানে ঘটতেছে। সো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যেটা বুঝতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা সলিউশন না হইতেছে, এইরকম সিচুয়েশন বারবার হবে। 69 এর সিচুয়েশন, ৯০ এর সিচুয়েশন, ২৪ এর সিচুয়েশন বা অন্য কোনোভাবে এই সিচুয়েশন বারবার হবে। আর যতক্ষণ পর্যন্ত এই পোস্ট কলোনিয়াল স্টেট যেই প্রবলেমটা রয়ে গেছে, এই জিনিসটা আমরা বাদ না দিব এবং পশ্চিম থেকে চিন্তা ধার করে এনে কলম করার যে চেষ্টাটা, এটা আমরা বাদ না দিব, তখন পর্যন্ত এই জিনিসটা চলতে থাকবে। এবং আমার কথা হলো যে আমি যেটা মনে করি আমাদের জন্য এখানের একমাত্র সলিউশন হলো এই পোস্ট কলোনিয়াল স্টেটকে সরায় আমাদের মুসলিমবঙ্গ হয়ে ওঠা। যেটা হলো যে তাওহীদের ভিত্তিতে, দ্বীন ইসলামের ভিত্তিতে, ইসলামী নিজামের ভিত্তিতে আমাদের সমাজ এবং শাসনকে পুনর্গঠন করা। আপনি যে জিনিসটা বা আন্দোলন কথা বলতেছেন এটার একটা একাডেমিক নাম হইতেছে ইসলামিজম, রাইট? ইসলামিজমের একটা শক্ত সমালোচনা হইল যে ইট ইজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সড ফ্রম লেফটিজম। ইভেন এখনো এই সমালোচনা খুব যে ইসলামিজম মানে বিপ্লব প্রথমে করে কিন্তু দিন শেষে পরবর্তীতে লেফট পলিটিক্যাল স্পেকট্রামের সাথে অনেকটা মিলে যায় বা এসিমিলেট করে ফেলে নিজেকে। হাউ ডু ইউ রেসপন্ড টু দ্যাট ক্রিটিসিজম? ইসলামিজম আর সোশ্যালিজম বা কমিউনিজম, লেফটিজমের তো আরও কিছু অর্থ আছে, বাট স্পেসিফিক্যালি যেটা বোঝানো হয় সোশ্যালিজম বা কমিউনিজম, এটা ডায়ামেট্রিক অপোজিট আইডিওলজিক্যালি। আইডিওলজিক্যালি আইডিওলজিক্যালি ডায়ামেট্রিক্যালি অপোজিট অলমোস্ট, মানে আর্চ নেমেসিস বলা যায়। যে সোশ্যালিজমের বেসিসটা হলো ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম। এটা একটা পার্টিকুলার ওয়ার্ল্ড ভিউ আছে। তারা মনে করে যে হিস্ট্রির একটা পার্টিকুলার ট্র্যাজেক্টরি আছে, অলমোস্ট ইনএভিটেবল এটা। এবং সেখানে মূল ফ্যাক্টর হলো ক্লাস কনফ্লিক্ট, সেখানে মূল ফ্যাক্টর হলো ইকোনমি এটসেট্রা এটসেট্রা। ইসলামের ক্লিয়ার অবস্থান আছে এবং যেটা আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জায়গা থেকে এটা আসে যে আল্লাহ আযজা ওয়া জাল্লার উলুহিয়াত, তার রুবুবিয়াত, তার হাকিমিয়াত, এই জায়গা থেকে আসে যে আল্লাহ আযজা ওয়া জাল সবকিছুর মালিক। তিনি যেভাবে ঠিক করে দিয়েছেন সেভাবেই চলবে। মানুষের দায়িত্ব হলো
বিশেষ করে মুসলিমদের দায়িত্ব হলো এই জিনিসটা বাস্তবায়ন করা, সর্বোচ্চ চেষ্টা করা এবং হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ টিকায় রাখা। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের যেভাবে শিখাইছেন সেভাবে ব্যালেন্স, সেভাবে ইনসাফ এবং আদলকে প্রতিষ্ঠা করা। সো এটা কমপ্লিটলি আলাদা। ইন টার্মস অফ কালচারাল অ্যাসপেক্টস আপনি দেখবেন যে আমাদের সাথে লেফটিস্টদের পার্থক্যটা সবচেয়ে বেশি। সো বর্তমান সময়ের উদাহরণ দিলে আপনি যদি দেখেন নারী ফেমিনিজমের মতো বিষয়গুলো বা এলজিবিটির মতো বিষয়গুলো, এগুলোতে অবস্থান এগেন ডায়ামেট্রিক্যালি অপোজ। তারা এটার পক্ষে, আমরা এগুলোর বিপক্ষে, স্ট্রংলি বিপক্ষে, মানে মুসলিমরা বা ইসলামিস্টরা এটার বিপক্ষে। ইন টার্মস অফ হিস্ট্রি যদি দেখেন, অনেক মুসলিম দেশেই ইসলামিস্ট পলিটিক্সের একদম মানে মূল অ্যাডভার্সারি হলো বামপন্থীরা। সো মিশরে এই ব্যাপারটা ঘটছে, ইন্দোনেশিয়াতে এটা ঘটছে, ইসলামিস্ট পলিটিক্স বামপন্থীদের বিরোধিতা করছে ব্যাপকভাবে, সংঘর্ষ হয়েছে তাদের মধ্যে। টু সাম এক্সটেন্ট এটা পাকিস্তান এবং বাংলাদেশের ক্ষেত্রেও সত্য। বাংলাদেশে যে স্ট্রাকচারাল ইসলামোফোবিয়া আছে সেটার পিছনে বামদের যে সফট পাওয়ার এবং তাদের যে ন্যারেটিভগুলা, এটার ব্যাপক ভূমিকা আছে। এবং বাঙালি জাতীয়তাবাদকে এত যেই পজিশনটা হেজেমনিক ন্যারেটিভ হিসেবে তৈরি করার ক্ষেত্রেও তাদের অনেক ভূমিকা আছে, যেটা একটু প্যারাডক্সিক্যাল। কারণ ন্যাশনালিজমের সাথে বামদের আবার একটা এই আছে যে যাই হোক এটা ঘটছে বাংলাদেশে। বাংলাদেশে এরকম অনেক হাইব্রিড জিনিসপত্র ঘটে। এইসব দিক থেকে এখানে পার্থক্য। কিছু জায়গায় মিল আছে যেটা এটা সুপারফিশিয়াল মিল। সেটা হলো যে বামরা দেখবেন ওয়েস্টের সমালোচনা করে, আমরা ওয়েস্টের সমালোচনা করি। ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজমের সমস্যা ওরা করে, আমরাও করি। বাট এটা দুই জায়গা থেকে, তাদের সমালোচনার জায়গা, তাদের আইডিওলজির জায়গা থেকে, ওয়ার্ল্ড ভিউর জায়গা থেকে। আমাদের সমালোচনার জায়গা এটা থেকে, যেটা একটা জাহেলি বিশ্ব ব্যবস্থা, এটাকে দাজ্জালি বিশ্ব ব্যবস্থা। এবং এটা যেই পরিবর্তনগুলা মানব ফিতরতের মধ্যে নিয়ে আসতেছে, সমাজের মধ্যে নিয়ে আসতেছে, এবং ইসলামের বিরুদ্ধে যে ভূমিকাগুলো আছে ইত্যাদি ইত্যাদি এইসবের কারণে। এবং এই সুপারফিশিয়াল মিলটা একটা জায়গায় গিয়ে কোলাপস করে আপনি দেখবেন। সেটা হলো যে যখন কোনো জায়গায় ইসলামিস্ট ফোর্সরা বিজয়ী হয় বা আপার হ্যান্ড পায় যে কোনো জায়গায়, বামরা ইমিডিয়েটলি সেটাকে একটা ওয়েস্টার্ন কনস্পিরেসি হিসেবে পোর্ট্রে করে, আমেরিকার ষড়যন্ত্র, ওয়েস্টের ষড়যন্ত্র হিসেবে পোর্ট্রে করে। সেটা মিশরে মুসলিম ব্রাদারহুডের অ্যাসেন্ডেন্সি হোক, সেটা সিরিয়াতে বাশারের পতন হোক, সেটা আফগানিস্তানে তালেবানের বিজয় হোক, যেটাই হোক, ইসলামী ইমারত প্রতিষ্ঠা হোক, যখনই দেখবেন যে ইসলামিস্টরা কখনো জিততেছে কোথাও বা একটু আপার হ্যান্ড পাচ্ছে, আপনি দেখবেন যে বামরা বলবে যে এটা তো সিআইয়ের ষড়যন্ত্র। এই জায়গায় আপনি দেখবেন যে তাদের সাথে এই মিলটা এই জায়গাতে গিয়েও ভেঙে যায়। তো বাট যেই জায়গাতে মিলের জায়গা আপনি যেটা বললেন, সেটা হলো যে আধুনিক সময়ে পলিটিক্সের ২ টা মানে মাকসাদ আছে ইন এ সেন্স, বা ২ টা অ্যাপ্রোচ আছে। একটা হলো রিফর্ম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, একটা হলো রেভলিউশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। সো রিফর্ম অ্যাপ্রোচটা হলো যে আপনি বিদ্যমান কাঠামোর মেরামতি করবেন। আর রেভলিউশনারি অ্যাপ্রোচটা হলো যে আপনি বিদ্যমান কাঠামোকে সরায় ফেলবেন, নতুন কিছু সেখানে আনবেন। সো এটা হলো রেভলিউশনারি অ্যাপ্রোচ। তো বামদের মধ্যে রেভলিউশনারি অ্যাপ্রোচ আছে এবং ইসলামিস্টদের মধ্যে রেভলিউশনারি অ্যাপ্রোচ আছে। বাট তাদের গোলটা আলাদা। বামরা চায় বিদ্যমান ব্যবস্থা সরায় ফেলে সেখানে তাদের যে আইডিয়া, কমিউনিজম, রাইট? সর্বহারার ডিক্টেটরশিপ, ক্লাসলেস সোসাইটি, হোয়াটএভার, সেটা তাদের যে কমিউনিস্ট ইউটোপিয়া, সেটা বাস্তবায়ন করা। ইসলামিস্টদের গোল সবসময়, এবং এটা ইসলামিস্টদের নতুন কোনো গোল না, এটা সব মুসলিমের গোল হওয়ার কথা এবং এটা কোরআনের শিক্ষা যেটা, যে এই ব্যবস্থাগুলো সরায়, সব জাহেলি ব্যবস্থা সরায় ইসলামী ব্যবস্থা কায়েম করা। ২ টা হ্যাপেন্স টু বি রেভলিউশনারি ইন নেচার। এই জায়গাটায় মিল। বাট এখানে খালি বামদের সাথে মিল না। সো আপনি ন্যাশনালিস্ট অনেক মুভমেন্ট দেখবেন। যেসব ন্যাশনালিস্ট মুভমেন্ট রেভলিউশনারি ইন নেচার, তাদের সাথে আপনি ইসলামিস্টদের এখানে মিল পাবেন। অনেক ফ্যাসিস্ট মুভমেন্ট যারা রেভলিউশনারি ইন নেচার, সেখানে আপনি এখানে মিল পাবেন। অনেক অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট যারা রেভলিউশনারি ইন নেচার, সেখানে আপনি মিল পাবেন। এবং এই আইডিয়াটা যে বিদ্যমান ব্যবস্থাকে সরায় ফেলে আল্লাহর বিধান কায়েম করতে হবে, দিস ইজ নট সামথিং দ্যাট ইউ টেক ফ্রম দ্য লেফটিস্ট। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই খালি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, ওনার নাম আমরা সবাই জানি। উপমহাদেশের মুজাদ্দিদ ধরা হয় তাকে। ১৭৩০ দিকে খ্রিস্টাব্দ, উনি বিলাদুল হারামাইনে যান, মক্কা এবং মদিনাতে। এবং দিস ইজ এ প্রোফাউন্ডলি ট্রান্সফরমেটিভ এক্সপিরিয়েন্স ফর হিম। এখানে ওনার অনেক স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয়, রুহানি একটা পরিবর্তন হয়। ওনার অনেক, উনি স্বপ্ন দেখেন, ভিশনস দেখেন, মুশাহাদা হয়, এবং উনি এগুলো নিয়ে একটা বইও লেখেন, ফুয়ুদুল হারামাইন, যেখানে উনি এই বিষয়গুলো লিখছেন, ওনার কী এক্সপিরিয়েন্স এই সময় হয়েছে। তো ওইখানে উনি ওনার একটা এক্সপিরিয়েন্স বর্ণনা করতেছেন যে উনি একটা ভিশন দেখছেন। উনি দেখলেন যে মুসলিমদের শহরগুলো আক্রান্ত, মুসলিমদের সম্পদ লুট করা হচ্ছে এবং ইসলামের শিয়ার চিহ্নগুলো ভুলুণ্ঠিত। আর মুশরিকরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত, এই অবস্থা। তারপর তিনি দেখলেন যে তিনি একটা বিশাল জমায়েতের মাঝখানে, তিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেখতেছেন যে তিনি একটা বিশাল জমায়েতের মাঝখানে। উনি বলছেন যে আরাফাতের ময়দানের মতো জমায়েত। আমার চারপাশে আমি হিন্দুস্তানি মানুষ দেখলাম, ইংরেজ দেখলাম, আরব দেখলাম। কেউ দাঁড়ায় আছে, কেউ উটের পিঠে, কেউ ঘোড়ার পিঠে। এই জমায়েত থেকে ওনাকে প্রশ্ন করা হলো, এটা উনি ওনার ভিশনে দেখতেছেন বা স্বপ্নে দেখতেছেন। এই জমায়েত থেকে ওনাকে প্রশ্ন করা হলো, এই মুহূর্তে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম কি?
তো উনি ওনার ওই স্বপ্নে দেখতেছেন বা ওনার ভিশনে দেখতেছেন যে উনি বলতেছেন ফুক্কাকুল্লা নিজাম, ফুকুকুল্লা নিজাম। ফুকুকুল্লা নিজাম মানে হলো ডিসম্যান্টেল অল সিস্টেমস, সব ব্যবস্থা ভেঙে দাও। এটা 1730 বা 1731 সালের ঘটনা। কার্ল মার্কসের জন্মের প্রায় 100 বছর আগের কথা। এই আইডিয়াটা শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভির একটা ভিশন। আমি এটা কোনো শরীয়ত দলিল দিচ্ছি না, আমি জাস্ট বলছি এটা আমার একটা, উনি ওনার বইয়ের লেখছে, আপনারা দেখতে পারেন, ফুয়ুতুল হারামানে আছে। এর 100 বছর পর বা আনুমানিক 100 বছর আরো বেশি, প্রায় 200 বছর পর ওনার চিন্তার যারা উত্তরসূরি, বিংশ শতাব্দীর শুরুর দিকে তারা যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন করতেছেন, বিভিন্ন আন্দোলন হচ্ছে, যেমন ধরে করেন রেশমুল উলামা আন্দোলন, তখন তারা এটাকে একটা স্লোগানে পরিণত করলেন, ফুক্কুকুল্লা নিজাম হাত্তা ইউকামান নিজাম রব্বানি। সব ব্যবস্থা ভেঙে দাও যতক্ষণ না পর্যন্ত রব্বানি নিজাম প্রতিষ্ঠিত হয়, যতক্ষণ না পর্যন্ত ইলাহি নিজাম প্রতিষ্ঠিত হয়। সব ব্যবস্থা ভেঙে দাও যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বিধান কায়েম হয়। তো এটা তো বামপন্থীদের কোনো কথা না যে সব জাহেলি ব্যবস্থা ভেঙে দাও যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ব্যবস্থা কায়েম হও। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমি সব মিথ্যা মাবুদকে অস্বীকার করি, আমি সব মিথ্যা দিনকে অস্বীকার করি, একমাত্র সত্য ইলাহ ছাড়া, একমাত্র সত্য দিন ছাড়া। তাগুত বর্জন, তাওহীদের শিক্ষা কি? কুফর বিত তাগুত ওয়া ঈমান বিল্লাহ। আল্লাহ যা দিয়েছেন সবকিছুর উপর ঈমান আনা এবং সব ধরনের তাগুতকে বর্জন করা, যার মধ্যে এটা ইনক্লুডেড যে আপনি তাগুতে যে ব্যবস্থা আছে, জাহিলি যে ব্যবস্থা আছে, সেটা বর্জন করি। আপনি বর্জন করবেন। এই জিনিসটা ইটস নট সামথিং দ্যাট ইউ হ্যাভ টু টেক ফ্রম দ্য লেফটিস্ট। এটা দিন ইসলামের শিক্ষা। ওকে, অ্যানাদার ক্রিটিসিজম যেটা ইসলামিজমের প্রতি আসে, অ্যান্ড আই টু সাম হাউ এক্সটেন্ট এগ্রি উইথ দ্যাট, যে ইসলামিজম খুব বেশি পলিটিক্স সেন্ট্রিক। সেখানে এই যে ইসলামের রুহানিয়াত, সে ব্যাপারটা আস্তে আস্তে নেগেটেড হয়ে যায়। উড ইউ এগ্রি টু মাই স্টেটমেন্ট? দিস ইজ এ ক্রিটিসিজম আই পার্সোনালি হ্যাভ এগেইনস্ট ইসলামিজম। আমার মনে হয় টু সাম এক্সটেন্ট এটা ট্রু। বাট ইসলামিজমের প্রবলেমটা, বা স্পেসিফিকলি যদি বাংলাদেশের ক্ষেত্রে বলি, ইসলামের প্রবলেমটা ইজ নট লিমিটেড টু দিস। দেয়ার আর মাল্টিপল প্রবলেমস। সো একটা প্রবলেম আমার কাছে মনে হয় সেটা হলো ভিশনের প্রবলেম। সো বাংলাদেশে যারা পলিটিক্যাল ইসলামিস্ট যারা আছেন, যারা হয়তোবা অর্গানাইজেশনালি অনেক স্ট্রং, এরকম যারা আছেন, তাদের ক্ষেত্রে ভিশনের একটা প্রবলেম আছে যে তারা এই যে যেটা বললাম যে ইসলামকে সম্পূর্ণভাবে চাওয়াই, পোস্ট কলোনিয়াল স্টেটকে সরায় ফেলা, সম্পূর্ণভাবে ইসলামী নিজাম আনা, এই ভিশনটা তাদের মধ্যে নাই, এখন আর নাই, একসময় হয়তোবা ছিল। এই ভিশনটা নাই। আরেকটা সমস্যা হলো, এটা সব ধরনের ইসলামিস্টের প্রবলেম, ইসলামী নিজামটা কেমন হবে সেটার একটা ভিশন আপনার মানুষের সামনে দিতে হবে। আপনার একদম ডিটেইল ছবি আঁকতে হবে না, কিন্তু আপনার ব্রড স্ট্রোকস একটা ছবি তাকে দেখাইতে হবে যে বর্তমান অবস্থায় এটা, ইসলাম আসলে ব্যাপারটা এরকম হবে, দিস ইজ হোয়াট ইউ আর গোনা গেট, দিস ইজ হোয়াট ইউ আর গোনা সি। সো এই জায়গাতে একটা ভিশন মানুষের সামনে তুলে ধরা, কমিউনিকেট করা ব্রডার সোসাইটির সাথে, এই জায়গাতে একটা প্রবলেম আছে। সো দ্যাটস ওয়ান প্রবলেম ইন টার্মস অফ ভিশন। একটা বড় প্রবলেম হলো অর্গানাইজিং প্রবলেম। পলিটিক্যাল ইসলামপন্থীর বা দুই একটা দল ছাড়া, যেমন জামাত ইসলামী ছাড়া বাকি ইসলামিস্টদের সবারই আমি বলবো যে মোরলেস অর্গানাইজিং প্রবলেম আছে, যে তাদের কোনো প্রপার অর্গানাইজেশন নাই এবং তারা অর্গানাইজ না, প্রপার লিডারশিপের অভাব আছে। তারপরে যেটা, এটা হলো আপনি যেটা বলছেন, আমি এটাকে রুহানিয়াতের প্রবলেমের চেয়ে আমি বলবো যে এটা, আমি একটু অন্যভাবে ফ্রেম করবো, আমি বলবো এটা মরাল এজেন্সির প্রবলেম। ব্যাপারটা হলো যে দিন ইসলাম যখন মানুষকে আপনি প্রেজেন্ট করতেছেন, তখন মানুষ তো আপনার কাছে কিছু একটা এক্সপেক্ট করে। ইসলামের একটা হাই মরাল স্ট্যান্ডার্ড আছে এবং আপনি বলতেছেন যে ইসলাম আমাদের দিন এবং দুনিয়ার জন্য কল্যাণকর, ইসলাম আমাদের সবচেয়ে ভালো পথটা দেখায়। সো সে তো আপনাকে বাকিদের চেয়ে একটা হায়ার স্ট্যান্ডার্ডে হোল্ড করবে, রাইট? কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে ইসলামিস্টের মধ্যে নাই, বা ইসলামিস্টরা পারতেছে না, সে ওই দৃষ্টান্তটা স্থাপন করতে পারতেছে না। আপনি হয়তোবা এমন মানুষ পাচ্ছেন, দাঁড়িয়ে আছে, টুপি আছে, কিন্তু সে ঘুষ খায়, বা দাঁড়িয়ে আছে, টুপি আছে, বাট সে জালেমের লেজুর বৃত্তি করতেছে। অথবা আপনি এমন মানুষ পাচ্ছেন যে রিসেন্ট অনেকগুলো ঘটনাই আছে যে আপনি দেখবেন যে পার্সোনাল জায়গাতেও বা মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, নানা বিষয়গুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামের যেই স্ট্যান্ডার্ডটা আপনার মেইনটেইন করে মানুষের সামনে একটা এক্সাম্পল সেট করার কথা, সেটা আপনি মেইনটেইন করতেছেন না। সো সোসাইটি দেখতেছে যে তার দাড়ি আছে, টুপি আছে, তার লেবাস হয়তো বা আমার চেয়ে ডিফারেন্ট, বা আলটিমেটলি সেও তো ঘুষ খাইতেছে, বা আলটিমেটলি সেও তো তার চরিত্র খারাপ, বা আলটিমেটলি সেও তো গালি দিতেছে, বা সেও তো এটা জালিমের সহযোগী হচ্ছে। তো এই প্রবলেমগুলো আছে। সো যেটা আপনি রুহানিয়াতের প্রবলেম বলছে, আমি বলবো যে এটা ওভারঅল এই মরাল এজেন্সির এই প্রবলেমটা আছে, ফ্র্যাগমেন্টেশনের এই প্রবলেমটা আছে। আরও একটা অনেক বড় প্রবলেম আছে যেটা আমার কাছে মনে হয়, এটা হলো যে ইসলামিস্টরা কোন ইস্যুতে এঙ্গেজ করে। আরেকটা যে প্রবলেম আছে আমার কাছে মনে হয়, এটা হলো এঙ্গেজমেন্টের ইস্যু। ইসলামপন্থীরা কোন ইস্যুগুলোতে এঙ্গেজ করে, এটা যদি আপনি দেখেন, বাংলাদেশে ইসলামপন্থীরা ধরনের অনেক আন্দোলন করছে,
ধরেন বাবরি মসজিদ যখন ভেঙে ফেলা হয় সেটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সিডো সনদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, হেফাজতে ইসলামের আন্দোলন হয়েছে। বাট মোস্টলি আপনি দেখবেন এই আন্দোলনগুলো এমন ইস্যু যেগুলোকে আমরা ধরেন ইমানি ইস্যু বা ইসলামী ইস্যু বলতেছি, কোট আনকোট ইমানি বা ইসলামী ইস্যু বলতেছি। মূলত এঙ্গেজমেন্টগুলো এই ধরনের ইস্যুর মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রবলেম হলো যে আপনি বলছেন দিন ইসলাম হলো কমপ্লিট ওয়ে অফ লাইফ। তার মধ্যে সবই আছে। এটা খালি আপনার ব্যক্তিগত জীবন না, এটা খালি কিছু ইবাদত না, মানে স্পেসিফিক কিছু ইবাদত না, এটার মধ্যে সমাজ, শাসন সবকিছু আছে। সো এটার মধ্যে তো মনে করেন সাধারণ মানুষের যে গ্রিভেন্সেস আছে, সাধারণ মানুষের অর্থনৈতিক যে গ্রিভেন্সেস আছে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো আছে সেটা এখানে থাকবে। সেটা মূল্যস্ফীতি হইতে পারে, সেটা দ্রব্যমূল্য হইতে পারে, সেটা জ্বালানি সংকট হইতে পারে, মুসলিমের পাশে দাঁড়ানো হতে পারে, অনেক কিছু হতে পারে, রাইট? কিন্তু ওই প্রবলেমগুলোতে আপনি দেখবেন যে ইউজুয়ালি ইসলামপন্থীদের এঙ্গেজমেন্ট অত্যন্ত কম। তো ডক্টর ইসরা আহমেদের একটা কথা আছে রাহিমাহুল্লাহ, উনি বলতেছেন যে আলটিমেটলি সাবকন্টিনেন্টের ইস্যুটা এমন হয়ে গেছে যে সাধারণ মানুষ রিলিজিয়াস জায়গা থেকে এবং সোশ্যাল জায়গা থেকে আলেম ওলামাদের পছন্দ করে। ফর এক্সাম্পল, তারা আলেম ওলামার কাছে মাসলা মাসাইলের জন্য যায়, তাদের সামাজিক জায়গাতে তাদেরকে সম্পৃক্ত করে এবং ইসলামের কথা সে এই ডোমেইনে চিন্তা করে। কিন্তু যখন ইট কামস টু তার ইকোনমিক, তার অর্থনৈতিক কোনো সমস্যা বা তার অন্য কোনো সমস্যা, এই সময় কিন্তু সে কার কাছে যায়? এই সময় সে সেকুলার পলিটিক্যাল পার্টির কাছে যায়। কারণ সে ধরে নিছে এই ডোমেনের সমাধান ওইখানে নাই। এই রিয়ালিটিটা হইছে এবং এই রিয়ালিটিটা আমরা পারপেচুয়েট করতেছি। কারণ আমরা এই বিষয়গুলো নিয়ে অবস্থান নেই না। এবং এই বিষয়গুলো নিয়ে আপনি যদি অবস্থান নিতে যান, তখনও দেখা যায় যে এই ধরনের আর্গুমেন্টও অনেকে আসে যে, "তোমরা কি বামপন্থী হয়ে গেছো কিনা?" রাইট? কিন্তু আপনি আবার বলতেছেন যে ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট ওয়ে অফ লাইফ, যার মধ্যে এই সবগুলো সমস্যার সমাধান থাকার কথা। এবং রিয়ালিটি হলো বেশিরভাগ মানুষ দে আর নট ড্রিভেন বাই আইডিওলজি। বেশিরভাগ মানুষ সে তার নিজের সমস্যাগুলো নিয়ে চিন্তা করে এবং সে তাকেই লিডার হিসেবে মানে বা তাকেই সে লিডারশিপ দেয়, তার পক্ষ হয়ে কথা বলে। সে দেখে যে এই লোক আমার পক্ষে হয়ে কথা বলে, সে দেখে যে এই লোক আমার পক্ষ হয়ে দাঁড়ায়। সো দিনের জায়গা থেকে তো এটা আপনার করা উচিত। ফাইনালি একটা প্রবলেম আছে, আপনি দেখেন, সেটা হলো যে এটা আমার অবজারভেশন, আই মাইট বি রং। নর্মালি ন্যাশনাল কোনো ইস্যুতে বা বড় কোনো ইস্যুতে ইসলামিস্টরা কখনো ফার্স্ট মুভার হয় না। তারা প্রথম আন্দোলনটা শুরু করে না। তারা দেখবেন যে সাধারণত পরে এসে আন্দোলনটা যুক্ত হয়। ফার্স্ট মুভার যে হয়, সে আন্দোলনের ন্যারেটিভটা সেট করে, সে আন্দোলনের টোনটা সেট করে, সে আন্দোলনের স্পিডটা ঠিক করে এবং আন্দোলন যদি সফল হয় ক্রেডিটটা তার কাছে যায়। নেগোসিয়েশনে সে যায়। সো বেসিক্যালি লিডারশিপটা তার কাছে আসে, যে ফার্স্ট মুভার হয়। কিন্তু ইসলামিস্টরা ইন জেনারেল, কিছু ব্যতিক্রম আছে যেমন ধরেন মোদি বিরোধী আন্দোলন ফর এক্সাম্পল। ইন জেনারেল আপনি দেখবেন ন্যাশনাল কোনো ইস্যু বা জনগণের কোনো ইস্যু, খাস ইমানি ইস্যু না, এরকম কোনো ইস্যুতে ইসলামিস্টরা ফার্স্ট মুভার হয়ে আন্দোলন করছে এবং সফলতা আনছে, এটার এক্সাম্পল ইজ এক্সট্রিমলি রেয়ার। এই বিষয়গুলো যদি থাকে, আপনি তো পাবলিকের মানে পাবলিক তো আপনাকে তার লিডার হিসেবে চিন্তা করবে না। সে আপনাকে ড্রাইভিং সিটে বসাবে না। সো ইসলামিজমের এই প্রবলেমগুলো আছে। সো আপনি যা বলছেন এই সংকটের সাথে আমি দ্বিমত করি না, একমত। বাট আমি মনে করি এখানে মাল্টিফেসেটেড আরো অনেক কিছু সমস্যা আছে। বাংলাদেশে ইসলামপন্থার ভবিষ্যৎ কি? এই প্রশ্নের সাথে একটা জিনিস যেটা ওতপ্রোতভাবে জরুরি is one of the organization that you have founded with some people, which is Intifada Bangladesh. How do you see Islamism in Bangladesh in maybe next 20 or 50 years, and how is Intifada going to contribute in the vision? এটা তো ২ টা পার্ট আছে আরকি অ্যান্সারটার। সো ইন টার্মস অফ ইসলামিজমের ক্ষেত্রে আমার অ্যান্সারটা আগেরটার সাথে রিলেটেড, যে আমি মনে করি ইসলামিজমের পোটেনশিয়াল অনেক বেশি। বিকজ আমাদের যে সংকটগুলো আছে, কারেন্ট সিস্টেম এটার সমাধান দিতে পারতেছে না এবং এটার মানে আমরা কি করব এই অল্টারনেটিভটা নিয়ে আলোচনাও নাই। আমরা কি করব এই অল্টারনেটিভটা নিয়ে আলোচনা ওইভাবে নাই। এবং আমাদের যে বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো আছে বা বিদ্যমান পলিটিক্স আছে, তারা এই প্রশ্নগুলো নিয়ে ডিলই করে না ওইভাবে। বা ডিল করলেও তাদের কাছে কোনো সলিউশন নাই আদার দ্যান এইপিং দ্য ওয়েস্ট, মানে ওয়েস্টকে জাস্ট ফলো করা। সো ওই জায়গা থেকে আমার কনক্লুশন এইটাই যে আমাদের জন্য, ইভেন আবারও বলছি, রিলিজিয়াস জায়গা থেকে এটা অব্লিগেশন, এটাকে যদি একপাশে সরায় রাখি একটু আলোচনার খাতিরে, সেক্ষেত্রে আমি মনে করি এটা একমাত্র লজিক্যাল সলিউশন। আমাদের জাতীয় সংকটের লজিক্যাল সলিউশন হলো মুসলিমবঙ্গ হয়ে ওঠা। এটা হলো পসিবিলিটির জায়গা। আমাদের যদি এখন এটা তো আপনার করতে হবে। পসিবিলিটি আছে মানে তো আপনি পেয়ে যাবেন তা না। ইউ স্টিল হ্যাভ টু ওয়ার্ক অ্যান্ড ইউ স্টিল হ্যাভ টু অ্যাটেইন ইট। ইউ হ্যাভ টু আর্ন ইট। তো সেটা আর্ন করার জন্য আমাদের বেশ কিছু কাজ দরকার। তো এর মধ্যে একটা হলো যে প্রবলেমগুলোর কথা বললাম, এই প্রবলেমগুলোকে ওভারকাম করে আসা। এটা অত্যন্ত জরুরি। এটা না হলে এটা পসিবল না। আর কিছু প্রবলেম এখানে আমার কাছে যেটা মনে হয় আছে। ফার্স্ট প্রবলেমটা যেটা বইয়ে আমি আলোচনা করছি, সেটা হলো এখানে কোনো আ ইভেন প্লেইং ফিল্ড যেটা বলা হয়, এটা কিন্তু নাই। একটা সেকুলার পলিটিক্যাল মুভমেন্ট বা সোশ্যাল মুভমেন্ট বা প্রজেক্ট, যেকোনো ধরনের প্রজেক্ট যে জায়গা থেকে শুরু করে, ইসলামিস্টদের শুরু করতে হয় তার চেয়ে অনেক পেছনে। কারণ জনপরিসরে তাকে কথা বলতে দেয়া হয় না। জনপরিসরে তাকে আসতে দেয়া হয় না। জনপরিসরে কালেক্টিভলি ইসলাম পরিচয়টাকে প্রান্তিক বানায় রাখা হয়।
স্ট্রাকচারাল যে ইসলামোফোবিয়া আছে সেটার কারণে তাকে নানা ধরনের সন্দেহের মুখোমুখি হইতে হয়, তাকে নানা ধরনের কৈফিয়ত দিতে হয়, তাকে নানা ধরনের হয়রানির মুখোমুখি হইতে হয়, তাকে নানা ধরনের নজরদারির মুখোমুখি হইতে হয়, এটসেট্রা এটসেট্রা। এই সবগুলো জিনিস এখানে জড়িত। যেই কারণে একটা সেকুলার প্রজেক্ট যেখান থেকে শুরু করে ইসলামিস্টদের তার চেয়ে অনেক পেছন থেকে শুরু করতে হয়, রাইট? সো স্ট্রাকচারাল যে বৈষম্য আছে বা স্ট্রাকচারাল যে অবস্টাকলস আছে সেটার কারণে। সো এই খাঁচাটা ভেঙে বের হওয়া, যেটাকে আমি সেকুলারিজমের খাঁচা বলতেছি বা পোস্ট সেকুলার স্টেটের খাঁচা বলতেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হলো একটা দিক। ২ নম্বর দিকটা হলো যে আমরা যদি ট্রুলি ইসলামের বেসিসে এই ইনকিলাবি ইসলামী চাই, ট্রান্সফরমেশনটা চাই, মুসলিমবঙ্গ হয়ে উঠতে চাই, তাহলে আমাদের পুরো সোসাইটির মধ্যে ইসলামের একটা পুনর্জাগরণ দরকার, একটা তাজদিদ দরকার। এটা আপনি সোসাইটির কিছু মানুষকে মোবালাইজ করে এটা করতে পারবেন না। সোসাইটি হ্যাজ টু অ্যাকসেপ্ট ইট। মানে সোসাইটির মোমেন্টামটা আপনার লাগবে। হুম। আদারওয়াইজ আপনি ইউ আর নট গোনা বি এবল টু ফিনিশ দ্য রেস। মাঝপথে থেমে যাইতে হবে। এই মোমেন্টামটা আপনার লাগবে সিম্পলি অ্যাজ এ ইন্সট্রুমেন্টাল অ্যান্ড টেকনিক্যাল নেসেসিটি। সো সেইটার জন্য আপনার সোসাইটির মধ্যে ইসলামের একটা পুনর্জাগরণ দরকার। হুইচ হ্যাজ টু স্টার্ট অ্যাজ এ সোশ্যাল মুভমেন্ট। ও ইন্তিফাদা কি এইটাই করতে চাইতেছে? সো এই জায়গাটাতে এটা আমি কেন বলতেছিলাম, কারণ আমরা যখন চিন্তা করি আমাদের এখানে যে কিভাবে দিন কায়েম হবে বা এই ধরনের যে ডিসকাশনগুলো আছে, এই ডিসকাশনগুলোতে মানে এটা প্রসেস হলো যে আপনি মনে করেন 0 থেকে 100 পর্যন্ত যাবেন। বাট আমরা চিন্তা করি যে আমরা অলরেডি 80 তে চলে গেছি বা অলরেডি 90 এ চলে গেছি। সো আমার 80 বা 90 থেকে 100 পর্যন্ত যেতে হবে এবং এটা কিভাবে যাব? বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হলো আমরা 1 এর কাছাকাছি আছি। সো আমাদের আগে ফিগার আউট করতে হবে যে আমরা কিভাবে 1 থেকে 80 পর্যন্ত বা 90 পর্যন্ত যাব। সো সেটার অংশ যেটা আমি বললাম যে ওই খাঁচা ভেঙে বের হওয়া। এই এবং বুনিয়াদ তৈরি করা, যেটা আমি বইতে বলছি যে বুনিয়াদ তৈরি করা, ওই পরিবর্তনের বুনিয়াদটা তৈরি করা যাতে করে আপনি ওই ফুল রেসটা শেষ করতে পারেন। তো ইন্তিফাদা বাংলাদেশের যে কাজটা, সেটা ইন্তিফাদা একটা নাগরিক সংগঠন এবং সেটা বেসিক্যালি এই জায়গাটায়, এই প্রাইমারি স্টেটটাতে আমি মনে করি। এবং ইন্তিফাদার তৈরি করার পেছনে অনেক রিজনই তো আছে। ২ টা রিজন আমি বলি। ১ম একটা রিজন ছিল যে আওয়ামী লীগ আমলে ইসলামিস্টরা ওয়াজ ম্যাসিভলি অপ্রেসড, রিপ্রেসড, রাইট? বাট তাদের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না। জনপরিসরে এসে যে কথা বলা হবে, এই সুযোগটা নাই। জনপরিসরে এসে যে স্ট্যান্স নেওয়া হবে, এই সুযোগটা নেই। আপনাকে কথা বলার সুযোগই দেওয়া হচ্ছে না। সো আমাদের একটা চিন্তা ছিল যে এই জিনিসটার রিপিট আমরা চাই না। মানে কাম হোয়াট এভার মে, এই জিনিসটা যেন না হয় যে আপনাকে এইভাবে অপমান করা হচ্ছে বা এভাবে রিপ্রেস করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, বাট আপনি এটা বলার সুযোগও পাচ্ছেন না। সো দ্যাট ওয়াজ ওয়ান রিজন। আরেকটা রিজন হলো জুলাইয়ের সময় এই যে যারা মনে করেন কওমি মাদ্রাসার না, আবার তারা মনে করেন কোনো ডেমোক্রেটিক ইসলামিক পলিটিক্যাল পার্টিতে নাই। এই ধরনের যারা ছিল, এটার মধ্যে একটা সাইজেবল প্রপোর্শন সমাজের মধ্যে আছে এবং এটা কিন্তু জুলাই মুভমেন্টে অংশগ্রহণ করছে। বাট আমাদের কিন্তু কোনো নিজস্ব ব্যানার ছিল না যেটা নিয়ে আমরা অংশগ্রহণ করতে পারবো। বরং আমাদের আমরা সবাই পার্টিসিপেট করছি, বাট পার্টিসিপেট আমরা নিজ নামে করার কোনো সুযোগ ছিল না। কারণ আমরা যদি নিজস্ব কোনো ব্যানারে পার্টিসিপেট করতাম, বলা হতো এরা জঙ্গি এবং পুরো জিনিসটাকে জঙ্গিবাদ বলে কিছু একটা করা হতো। আমার মনে আছে যে জুলাইয়ের সময় ১৭-১৮ তারিখের দিকেই I realized যে এটা একটা হিস্টোরিক চেঞ্জ হয়ে যাচ্ছে। সো either এটা ৫২ টাইপের সিচুয়েশন হবে বা ৬৯ টাইপের সিচুয়েশন হবে বা ৯০ টাইপের সিচুয়েশন হবে। বাট এরকম কিছু একটা হইতে যাচ্ছে। তো আমার চিন্তা ছিল যে এইখানে ইসলামিস্টদের একটা ক্লিয়ার স্ট্যান্স দরকার, রাইট সাইডে থাকার জন্য। কিন্তু আপনি চিন্তা করে দেখেন ওই শুরুর দিকে ইসলামিক সার্কেল থেকে বা ইসলামিক অঙ্গন থেকে কিন্তু পাবলিকলি কোনো স্ট্যান্স ওইভাবে নেয়া হয় নাই মুভমেন্টের পক্ষে। একমাত্র হয়তোবা চিটাগাংয়ে শেখ হারুন নিজার সাহেব উনি কিছু অবস্থান নিছিলেন। বাট মূল ইসলামী আন্দোলন অবস্থান নিছে। ইসলামী আন্দোলনের অবস্থানটা অগাস্টের ৩ তারিখের পর। চিন্তা করে দেখেন। সাধারণ আলেম সমাজের একটা মুভমেন্ট ছিল, সেটা হলো সম্ভবত কারফিউর পরে মানে ২০-২২ তারিখেরও পর, আরও পরে। আমি আরও আগের কথা বলছি, লাইক ১৬-১৭ র দিকে। তো ওই সময় আমি অনেক ফেসবুকে লেখালেখি করতেছিলাম যে ওলামায়ে কেরাম আন্দোলনে যারা মারা গেছেন তাদের পক্ষে একটা অবস্থান নেন। জুলুমের বিপক্ষে একটা অবস্থান নেন। জাস্ট কোনো কর্মসূচি দেওয়ার দরকার নাই। জাস্ট পাবলিকলি একটা মোনাজাত করেন। যাতে রাইট সাইডে আপনি থাকেন। কারণ ৭১ এর যে রিয়ালিটি, যে রং সাইডে থাকার কারণে এটা কিন্তু এটা যে বোঝাটা, এটা বাকি সব ইসলামিস্টদের হুম। ক্যারি করতে হয়েছে ফর ডেকেডস। এই জিনিসটা যেন না হয়। বাট ওই সময়ের যে অসহায়ত্বটা ছিল যে আমরা নিজেরা পারতেছি না। করতে চাচ্ছি, বাট উই হ্যাভ নো আউটলেট টু ডু দ্যাট। এবং ওই সময় আমি যে বলতেছিলাম এটার জন্য আমার অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। যে আপনি নিজে করেন না কেন? আপনি কেন বাইরে যান না? এটসেট্রা, এটসেট্রা। যে তুমি কেন এগুলো বলতেছো? বাট আল্টিমেটলি এভরিথিং ওয়ার্কড আউট। আলহামদুলিল্লাহ যে আল্টিমেটলি এই প্রবলেমগুলা সলভ হয়ে গেছে। সো বাট ওইটাও একটা কারণ ছিল যে উই ফেল্ট দ্য নিড, এরকম একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। সো ইন্তিফাদা বাংলাদেশের কাজটা হলো অ্যাজ এ নাগরিক সংগঠন জনপরিসরে ইসলামের অবস্থানটা ধরে রাখা, মজলুমদের পক্ষে কথা বলা, যে কথা বলাটা আগের সুযোগ ছিল না, এবং ইসলামের মূল্যবোধের পক্ষে অবস্থান নেওয়া, স্ট্রাকচারাল যে ইসলামোফোবিয়া আছে সেটার এগেনস্টে কাজ করা। সো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের প্রিন্সিপাল, কুল্লা এবং হাক্কুল ইবাদের যে প্রিন্সিপাল,
এবং দাওয়া এবং ইসলার যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের জায়গা থেকে পাবলিক স্ফিয়ারে ইসলামিস্টদের জন্য জায়গাটা যেন বন্ধ না হয়ে যায়। আবারও যেন আপনাকে তাকে বাক্সের মধ্যে না ঢুকায়, তারপর আয়নাঘরের মধ্যে না ঢুকায়, সেটা এনশিওর করার জন্য চেষ্টা চালায় যাওয়া। সো এটা তো আবারও আমার চিন্তায় বা আমাদের চিন্তায় এটা অনেক বড় একটা সফর এবং আমরা এটা খুব প্রাইমারি স্টেজে আছি। সো এই প্রাইমারি স্টেজে এই যে খাঁচাটা আছে, এই খাঁচাটা থেকে বের হয়ে আসা, এই খাঁচাটা ভাঙা, ইন্তিফাদার কাজটা মূলত এই জায়গাতে আমরা মনে করি এখন। আপনি এখানে ভাই নজরদারির কথা মেনশন করছেন। লাস্ট আপনার যে প্রেস ব্রিফিং সেখানে আপনি মেনশন করতেছিলেন যে বনশ্রীতে একটা মসজিদে আপনার উপর পরের দিনই গিয়ে কোনো এজেন্সির লোক জিজ্ঞেস করছে যে এটা আনছো কেন? জুলাই পরবর্তীতেও আপনার উপর নজরদারি হবে এমনকি আপনি ভাবছিলেন? আমার জন্য এটা একেবারে আনএক্সপেক্টেড না। কারণ যেটা আমি বললাম, আমাদের এই প্রবলেমগুলা যে জায়গা থেকে হচ্ছে, ওই জায়গাগুলো তো সলভ করা হয় নাই। আমাদের ডিপ স্টেট বলেন, পোস্ট কলোনিয়াল স্টেটের কাঠামো বলেন, এগুলো তো সলভ হয় নাই। আমার এক্সপেরিয়েন্সটা হলো যে এই রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র, এই নজরদারি বা এই হয়রানি তো আমাকে অনেকদিন ধরে করে আসতেছে। আজকে ১২ বছর। আওয়ামী লীগের শুরুতে, আওয়ামী লীগের কিন্তু জঙ্গিবাদ দমনের যে পুরা প্রসেস, এটা কিন্তু প্রপারলি শুরু হয়েছে মনে করেন ১৫ সালের দিক থেকে। আমাকে কিন্তু আমি একদম শুরুর দিকের ভিকটিম। ১৪ সালেই আমাকে ট্রাম্পড আপ চার্জে তারা করছে, অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করছে, মামলা দিছে। পরবর্তীতে এটা খালাস হয়েছে এবং প্রমাণ হয়েছে যে এটা কমপ্লিটলি বেসলেস ছিল। বাট স্টিল ওই সময় থেকে কিন্তু আমি কোট আনকোট লিস্টেড মানুষ, অ্যান্ড আমাকে হয়রানি করা হয়েছে। আমি বাংলাদেশে থাকতে পারি নাই। একসময় আমার বাংলাদেশ থেকে বাইরে যেতে হয়েছে। ইভেন ২০২১ সালে আমি লেখালেখি চালায় গেছি। ২১ সালে যখন মোদি বিরোধী আন্দোলন হয়, আমি তখন অনেক লেখালেখি করতেছিলাম এবং আমার অনেক লেখা ভাইরাল হয়েছিল। তখন ডিবি থেকে আমার বাসায় যোগাযোগ করছে। মাওলানা মামুনুল হক সাহেবকে যখন হয়রানি করা হচ্ছিল ওই সময়ে, তখন আমি অনেক লেখালেখি করছিলাম। তখনও গভর্নমেন্টের পক্ষ থেকে আমার বাসায় ফ্যামিলি মেম্বার্সদের ফোন করে ইন্টিমিডেট করার চেষ্টা করা হয়েছে। সো এই বিষয়গুলো তো চলমান। জুলাইয়ের পর যেটা হইছে, এত তাড়াতাড়ি হবে এটা ভাবিনি, এটা বলা যেতে পারে। জুলাইয়ের পর যেটা হচ্ছে যে এই হয়রানিগুলার কারণে আমাদেরকে বেসিক্যালি তারা সুযোগই দিত না। লাইক কথাবার্তা বলা বা কাজ করা এই বিষয়গুলোর ক্ষেত্রে। জুলাইয়ের পরে আমি পাবলিকলি বক্তব্য দিছি। এর আগেও আমার কাজ পাবলিক ছিল। দেয়ার ওয়াজ নাথিং হিডেন, বাট পাবলিক স্ফিয়ার এ আসা, রাইট? পাবলিকলি এসে বক্তব্য দেওয়া, দ্যাটস একটা পাবলিক স্ফিয়ার এ এসে কাজ। এই কাজটা আমি জুলাইয়ের পরে করছি। তখন আমি দেখলাম যে আম একটা অংশ তারা কন্টিনিউয়ালি আম এই আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করলো। নানা ধরনের প্রোপাগান্ডা যে আওয়ামী পরিবারের ছেলে এটসেট্রা, এটসেট্রা। যেগুলো সবই ভুল। একজন বিচারপতির নাম নিয়ে বলল, বিচারপতি মানিক। তার ব্যাপারে বলল যে সে নাকি আমাকে জামিন দিছে। এরকম অনেক প্রোপাগান্ডা আফটার প্রোপাগান্ডা এটা প্রচার করা হলো, যেগুলো অ্যাকচুয়ালি কমপ্লিট অপোজিট। এবং ইনফ্যাক্ট আমার জামিন বেশ কয়েকবার স্টে করে দেওয়া হয়েছিল। এবং একবার এটা করছিল এই এই ভদ্রলোক যার ব্যাপারে মিথ্যা প্রোপাগান্ডা যার নাম দিয়ে করছে, এরকম আরকি। তো এগুলো চলমান, এগুলোর ফলশ্রুতিতে পরে গিয়ে দেখলাম যে আম গত বছর জুনে, আই গেস জুন বা জুলাই ভুলে গেছি আমি। ওই সময় একটা মামলা হলো। সেইখানে আউট অফ নোহোয়্যার, কাউকে চিনি না, এ ব্যাপারে কোনো ধারণা নাই। কারো সাথে যোগাযোগ হয় নাই। মানে ইভেন প্রশাসনের দিক থেকেও যোগাযোগ করা হয় নাই। সেখানে ৩ জনের নাম নিল। রেজাউল করিম আবরার, আপনি ছিলেন মাওলানা রেজাউল করিম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশের। জাকারিয়া মাসুদ লেখেন, উনিও ইন্তিফাদাতে আছেন, এবং আমার নামে একটা মামলায় পলাতক আসামি হিসেবে আমাদের নাম দেওয়া হইল। কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ কিন্তু করা হয় নাই। পরবর্তীতে যখন মিডিয়া থেকে তাদের সাথে যোগাযোগ করা হলো যে আপনারা এনাদের নাম কেন দিছেন? এনারা তো পাবলিক ফিগারস এটসেট্রা। তখন বলল যে এই আসিফ আদনানি যে ওই আসিফ আদনানি এটা আপনারা কেমনে জানেন? এই টাইপের কথাবার্তা। এই জিনিসটা হইল। এই জিনিসকে পুঁজি করে কিছু আম লাইক নতুন গজায় ওঠা নিউজ আউটলেট তারা দেখলাম নিউজ করতেছে এটসেট্রা, এটসেট্রা। তারপর থেকে আমি তো বিভিন্ন জায়গায় আমাকে প্রোগ্রামে ডাকলে আমি সেখানে যাই। এখানে একাধিক জায়গায় অর্গানাইজার আমাকে বলছে যে, "ভাই, আমাদের এখানে বলছে যে তারা ডিজিএফআই থেকে আসছে বা এনএসআই থেকে আসছে এবং তারা এসে আমাদের জিজ্ঞেস করতেছে যে আপনারা কেন আসিফ আদনানকে ডাকছেন?" এখন এটা কি আসলেই ওই এজেন্সির কিনা বা এটসেট্রা, এটা আমার পক্ষে তো আর ভেরিফাই করার কোনো সুযোগ নেই, যেহেতু আমার সাথে কথা হয় নাই। সর্বশেষ যে ঘটনা হয়েছে সেটা হলো আমি একটা প্রোগ্রামে গেছি। হ্যাপেন টু বি দ্য প্রোগ্রাম ওয়াজ আফটার ইশা। সো আমি তো অবশ্যই ঈশার নামাজ পড়েই তো প্রোগ্রামে যাব। সো আমি ঈশার নামাজ পড়তে একটা মসজিদে ঢুকছি। নামাজ পড়ে আমি বের হয়ে গেছি। বাট কিছুক্ষণ ওখানে লাইক কিছু মানুষ আমাকে চিনছে, এসে কথা বলতেছিল। "ভাইয়া কেমন আছেন?" এটসেট্রা, রাইট? সো ওই কথার পরে আমি বের হয়ে গেছি। পরে শুনলাম যে সেখানে নাকি ২ জন গেছে সিভিল ড্রেসে। তারা পরিচয় দিছে বা তারা দাবি করছে তারা ডিজিএফআই থেকে। এগেইন আমার ভেরিফাই করার কোনো সুযোগ নাই। এবং তারা বলতেছে যে আপনারা আসিফ আদনানকে এখানে কেন আনছেন? সে কি এখানে বক্তব্য দিছে কিনা? কেন আনছেন? এটসেট্রা। এই হয়রানি চলমান। কেইসও দিয়ে রাখছে। বাংলাদেশের রিয়ালিটি গুলো আপনারা জানেন যে এনি টাইম তারা যেকোনো একটা কেসকে এই ফেক ট্রাম্পড আপ যে কেস দেয়া হইছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেটাকে তারা হয়তোবা রিভাইভ করতে পারে। সেটার এগেইনস্ট এ কিছু একটা সেই দেখাইতে কেস পারে। কি এখনো আছে? এগেইন আমার সাথে একটা নিয়ম আছে যে ধরেন আপনি যদি কাউকে আসামি হিসেবে কারো নাম দেন এজাহারে বা এটসেট্রা, আপনিও তাকে ট্র্যাক করার চেষ্টা করবেন। আমি তো ওপেন মানুষ।
প্রকাশ্যে আমি থাকি, আমার বাসা, আমি কোথায় থাকি না থাকি সবাই তো জানে, রাইট? দিস ইজ নট সামথিং গোপন। আমি তো মনে করেন আন্ডারগ্রাউন্ড কোনো পারসন না। যদি আপনি মনে করেন আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে বা আমি কিছু করছি, আপনি তো আমার সাথে কথা বলবেন। যে কোনো জায়গা থেকে যে রাষ্ট্র তো তার সাথে কথা বলবে বা জানার চেষ্টা করবে। এরকম কোনো কিছু কিন্তু হয় নাই। আজ অব্দি বরং না। আজ অব্দি না। বরং যেটা হয়েছে, যেটা আমি বললাম যে মিডিয়ার সাথে ওই কেস অফিসার সম্ভবত বা আইও বা এরকম কেউ একজন, তার বক্তব্য আছে, রেকর্ড আছে, আমি শেয়ার করছিলাম। যে সে বলতেছে যে এই আসিফ আদনানী যে ওই আসিফ আদনান, এটা কেন মনে করতেছেন? কারণ আমরা তো বলছি এটা অজ্ঞাত আসিফ আদনান। এরকম। তো এটা আসলে আচ্ছা, ওই মামলার এজাহার কি আপনি পাইছিলেন? তো সেখানে তো এনআইডির নাম থাকার কথা বা এনআইডির বাবার নাম, নাম এটা থাকার কথা। অজ্ঞাত পলাতক হিসেবে দেওয়া। এনআইডি নাম বা এরকম কিছু নাই। অজ্ঞাত হিসেবে দেওয়া। বাবার নাম তো সাধারণত দেয়া না, থাকে। এটা অজ্ঞাত বললাম না যে নাম দেওয়া আছে কিন্তু নাম, পরিচয়, ঠিকানা জানি না, এরকম অর্থে এভাবে দেওয়া। এভাবে দেয়। এটা মামলাতে খুব কমন। রাইট, সরি একটা পয়েন্ট মিস করছি। এই জিনিসটা আমার জন্য নতুন না। আপনারা আলেপের নাম শুনছেন, রাইট? হুম, হুম। আলেপ উদ্দিন যে ল্যাবের নটোরিয়াস কিলার ছিল। অনেকগুলো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এবং টর্চার, ইভেন রেপের অভিযোগ তার বিরুদ্ধে আছে। সো এই আলেপের অনেকগুলা মামলায় তার যে কেস, যে চার্জশিট বা কেসের ওখানে সে আমার নাম সেখানে দিয়ে রাখছে। অথচ এই মামলার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যাদের গ্রেফতার করছে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে আমি এগুলো দেখতেছি। আমার সাথে অনেকে পরে ৫ই আগস্টের পরে অনেকে আমার সাথে যোগাযোগ করে বলছে যে, "ভাই, আমি এই মামলায় এই ছিলাম। আমার মামলায় আপনার নাম দিছে।" এরকম আমাকে বলছে। বিভিন্ন মানুষ আমাকে বলছে যে, "আমাদের যখন গ্রেফতার করা হয়েছে আপনার কথা জিজ্ঞেস করছে। আসিফ আদনানকে চিনো কিনা? আমার ছবি দেখেছে, এই ব্যক্তিকে চিনো কিনা?" তারপর বলছে যে, "এর ব্যাপারে কিছু বলো। এর বিরুদ্ধে কিছু বলো।" এরকম জিনিসপত্র বলছে। এই জিনিসটা রেপিটিশন হইতেছে বেসিক্যালি। এই আরকি অবস্থা। তো এই নজরদারি চলমান। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এখানে আর কিছু বলার কি আছে আই গেস। বাট আপনার প্রশ্নের অ্যান্সার যেটা, সেটা হলো যে এগেইন আমি মনে করি নাই যে এগুলা সবকিছু নাই হয়ে যাবে। বাট এত দ্রুত হবে এটা আমি আসলে চিন্তা করি নাই। ইন্তিফাদার পরবর্তী প্রোগ্রামগুলো সাধারণত কি নিয়ে হতে পারে? ইন্তিফাদার তো যেটা আমি বললাম যে পার্টিকুলার ইয়া, ফ্রাইং ফ্রম 1 to 80। রাইট না, সরি। সো বেসিক বেসটা তৈরি করা। সো সোশ্যাল যে বেসটা তৈরি করা, সেই জায়গাটা তৈরি করা, পাবলিক স্ফিয়ারে নিজেদের অবস্থানগুলো ধরে রাখা এবং অবশ্যই এই জায়গা থেকে মজলুমের পক্ষে অবস্থান নেওয়া এবং যেটা আমি বললাম যে কম এবং জমিনের স্বার্থের জন্য আমরা যেন অবস্থান নিতে পারি, যেটা জুলাইতে সম্ভব হয় নাই। মানে নিজ পরিচয়ে সম্ভব হয় নাই। এই ব্যাপারগুলো যেন আমরা করতে পারি। পাশাপাশি এটা যেন আরো সাস্টেইনেবল করা যায়, আরো ফ্রিকোয়েন্ট করা যায়, আরো রেগুলার করা যায়। এইটার জন্য ইনশাআল্লাহ আমরা কাজকর্ম করতেছি। আপনার অনেক সমালোচক আপনাকে ধরেন উগ্রপন্থী, খারেজি এগুলা বলতে চান। ইভেন থিওলজিক্যাল ডিসকাশনে বা ইভেন তাদের যে পলিটিক্যাল থিওলজিক্যাল যেসব ডিসকাশনে বলার চেষ্টা করেন, দে হ্যাভ প্রেজেন্টেড থিংস যেগুলা কোনটাই যে ভায়াবল মিনিংফুল না। বাট ইউ হ্যাভ বিন সামওয়ান হু ইজ নোন এজ থিওরিস্ট, হু হ্যাজ পারপেচুয়েটেড দিস আইডিয়াস। হাউ ডু ইউ রেসপন্ড টু দিস কাইন্ড অফ ক্রিটিসিজম? আম আমার পয়েন্টটা হলো, আপনি যেকোনো মানুষের সাথে একমত বা দ্বিমত করতে পারেন। হুম। বাট আপনার পজিশনটা প্রিন্সিপালড হওয়া উচিত। খারেজি বলা মানে কিন্তু আপনাকে হত্যা করার মতো অবস্থা। কারণ ইসলামে খারেজিদের হ্যাঁ, নবী হত্যা করা সাল্লাল্লাহু আলাইহি জায়েজ। ওয়াসাল্লামের হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খারিজিদের পেতেন তাহলে আদ জাতির মতো করে তাদেরকে হত্যা করাতেন। সমূলে উৎপাদন করতেন। জাহান্নামের কুকুর বলা হয়েছে খারিজিদেরকে। হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো একটা গ্রেভ হ্যাঁ, এটা অ্যাসার্টমেন্ট। ডেফিনিট ডেঞ্জারাস। বাংলাদেশে মানে জঙ্গি বলাটাও খুবই ডেঞ্জারাস। বাংলাদেশে জঙ্গি নামে যেটা হাজার, হাজার মানুষকে গুম করা হয়েছে, টর্চার করা হয়েছে এটসেট্রা। বাট আপনি খুব যখন ইজিলি বলে দিচ্ছেন। যখন জঙ্গি বলার একটা ধরেন ওয়ার্ল্ডের একটা বেসিস আছে বা দুনিয়াবি একটা বেসিস আছে। যখন খারেজি বলে তখন এটা রিলিজিয়াস একটা বেসিস। অবশ্যই। আমার পয়েন্ট হলো যে রিলিজিয়াস ইজ স্ট্রঙ্গার। আই উড এট আর্গুই লিস্ট দ্যাট। আমাদের জন্য অবশ্যই। আমাদের জন্য তো অবশ্যই। বাট রিলিজিয়াস আমার পয়েন্টটা হলো কি যে দুটাই আল্টিমেটলি সেম কাজটা করে। সেটা হলো যে আপনার উপর ভায়োলেন্সের একটা বেসিস তৈরি করে, জাস্টিফিকেশন তৈরি করে। একটা দ্বীন ইসলামের জায়গা থেকে, আরেকটা স্টেট সিকিউরিটাইজেশন এর জায়গা থেকে। আমার পয়েন্টটা হলো যে দেখেন, আপনি যে কারো সাথে একমত বা দ্বিমত করতে পারেন। ইটস কমপ্লিটলি আপ টু ইউ। বাট ইট হ্যাজ টু বি প্রিন্সিপালড। সো ধরেন আমি আপনার দ্বিমত করি, আপনার ব্যাপারে কোনো একটা দ্বিমত করি। আমার দায়িত্ব হলো আপনার পজিশনটা প্রপারলি জানা অ্যান্ড দেন আপনার পজিশনটা প্রপারলি রিপ্রেজেন্ট করা। আপনি যেই কথা বলেন নাই, আপনি যে জিনিসটা ধারণ করেন না, এইটা দেখায় যদি আমি আপনার উপরে কিছু বলি, এটা কি অপবাদ, রাইট? বা মিথ্যা বলা যায়? অপবাদ। হ্যাঁ, মিথ্যাও এটা। এটা তো তহমত। হ্যাঁ, অবশ্যই তোহমত। এবং এটা তো আপনি এখন এটা যখন আপনি জেনে শুনে করতেছেন, তখন সেটা কি? এটা তো মানুষের সাথে প্রোপাগান্ডা, সহজ ভাষায়। দ্যাটস প্রোপাগান্ডা। সো আমার পয়েন্ট হলো যে আমার পজিশন জেনে, আমার পজিশনের কে প্রপারলি রিপ্রেজেন্ট করে কেউ যদি দ্বিমত করে, সেটা একটা প্রিন্সিপাল দ্বিমত। আই ক্যান রেসপেক্ট দ্যাট। এট লিস্ট এটা রেসপেক্ট করতে পারি। দুনিয়ার সবাই তো আমার সাথে একমত হবে না। সো আমি এটার সাথে রেসপেক্ট করতে পারি। আমি সেটাতে এনগেজও করতে পারি। কিন্তু যদি আপনি আমার পজিশনকে প্রপারলি প্রেজেন্ট না করেন, এটার একটা স্ট্র ম্যান তৈরি করেন, এটা একটা ক্যারিকেচার তৈরি করেন বা একটা রেড হেডিং তৈরি করেন যে সে তো অমুক বা তমুক, সে তো খারেজি, এটসেট্রা তৈরি করেন এবং আপনার একমাত্র গোলই হয়
যে আমাকে সামহাও দমন করা বা আমার উপর ভায়োলেন্সের একটা তৈরি করা, তো সেটার সাথে আমার এঙ্গেজ করে কোনো লাভ নাই। আই ওন্ট মানে আই ওন্ট বদার। মানে আপনার যদি আপনি বলতে কারো গোল যদি এটা হয়, সো বেসিক্যালি সে আমারকে খতম করতে চাইতেছে ফিগারেটিভলি অর মেবি ইভেন লিটারেলি। তাহলে সে চেষ্টা করুক। আমি আল্লাহর উপর ভরসা করি। দেখা যাক সে যদি পারে করলো। আর তো এর বেশি তো আর কিছু বলার নাই। আমি তার সাথেই অ্যাকচুয়ালি এঙ্গেজ করতে পারি যে যার মধ্যে এতটুক ইন্টিগ্রিটি আছে যে সে প্রপারলি আমার পজিশনটাকে রিপ্রেজেন্ট করতেছে এবং সে কনসিস্টেন্ট জায়গা থেকে আমার সাথে দ্বিমত করছে। যেমন মনে করেন উগ্রপন্থা যদি আপনি বলেন, তার উগ্রপন্থাকে ডিফাইন করতে হবে কিন্তু আগে। কোন জিনিসটা উগ্রপন্থা সে বলছে এটা ডিফাইন করতে হবে অ্যান্ড দেন তার কনসিস্টেন্ট একটা স্ট্যান্ডার্ড আনতে হবে। যেইভাবে যেটা সে অন্যর ক্ষেত্রে অ্যাপ্লাই করে। যেই উগ্রপন্থা সে অন্যর ক্ষেত্রে অ্যাপ্লাই করে। জাস্ট আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করলে হবে না। রাইট? এই কারণে সে উগ্রপন্থী, খুব খারাপ, মেরে ফেলো বা জেলে ভরো। একই কাজ আরেকজন করে কিন্তু ও খুব ভালো। এরকম করলে কিন্তু হবে না। আপনার ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট, রাইট? আর খারিজি যেটা বললেন, এটা তো মানে কোনো বেস নাই। মানে আমি বলব there is no basis to this. একটা টেনডেন্সি আছে যেটা আনফরচুনেটলি মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে তৈরি হয়েছে, কিছু ডিভিয়েন্ট সেক্স তৈরি হয়েছে যেটা মডার্ন সময়ে, যে যারা মাল্টিপল সেকুলার শাসকের উপরে ইসলামী খালিফার যে রুলিং সেটা আরোপ করে এবং শাসকের যে কোনো বিরোধিতাকে তারা খারেজি হবার লক্ষণ হিসেবে পোট্রে করে। দিস ইজ নট আহলুস সুন্নাহর পজিশন। এটা কখনোই আহলুস সুন্নাহর পজিশন ছিল না, এখনো নাই। সো এগুলো তো বেসলেস। আপনি যদি অ্যাকচুয়ালি দেখাইতে পারেন যে কোনো একটা পজিশন আসলেই খারিজিদের পজিশন, আপনি যদি প্রুভ করতে পারেন, এটা তো আপনি আমার হেল্প করলেন। বিকজ আমরা তো আহলুস সুন্নাহর মানহাজে থাকতে হবে। আমরা তো আর বাতিল ফিরকার জায়গায় যাইতে পারবো না। বাট আই হ্যাভেন্ট সিন দ্যাট। আমি কখনোই এই ধরনের কোনো এঙ্গেজমেন্ট দেখি নাই। অল অফ দ্য পজিশনস দ্যাট আই টেক, এভরিথিং দ্যাট আই টেক, স্পেশালি ইন টার্মস অফ থিওলজি, এই সব কিছু আহলুস সুন্নাহর এবং প্রি মডার্ন সময় থেকে, বর্তমান কোনো থিওরিস না, বর্তমান কোনো ব্যক্তি না, বর্তমান কোনো মুভমেন্ট না, আগের সবার অবস্থান থেকে প্রমাণ করা সম্ভব। অল অফ দেম, সবগুলো প্রমাণ করা সম্ভব। তাদেরকে আপনি খারিজি বলতেছেন না, তাদেরকে আপনি শাইখুল ইসলাম বলতেছেন। কিন্তু সেই পজিশন যখন আমি নিচ্ছি, আই এম জাস্ট বিং কনসিস্টেন্ট, তখন আপনি বলবেন খারিজি। আই ক্যানট রেসপেক্ট দ্যাট। আমি আমার কম্পিটিটরকেও রেসপেক্ট করতে পারি, তাকে ক্রেডিট দিব, যদি তার নিজের কোনো একটা পার্টিকুলার প্রিন্সিপালস থাকে এবং সে তার প্রিন্সিপালসে কনসিস্টেন্ট হয় এবং তার আচরণ যদি ওরকম হয়, ওয়ার্দি অফ রেসপেক্ট হয়। বাট আপনি যদি জাস্ট লাইক জাস্ট ইউর জাস্ট ম্যানিপুলেটিং পাবলিক পারসেপশন ফর প্রোপাগ্যান্ডা টু রিপ্রেস সামওয়ান, টু মেক সামওয়ান ইনটু এ টার্গেট, এরকম হলে চেষ্টা করেন। আমি আল্লাহর উপর ভরসা করি, আপনি আপনার মতো চেষ্টা করেন। এ বিষয়ে তো আর কিছু নাই। আচ্ছা, আপনার আরেকটা ক্রিটিসিজম, এইটার পরবর্তীতে আমরা পডকাস্টটা ইতি টানবো। আপনাকে ফলো করে বড় একটা 500,000 প্লাস পিপল ইজ ফলোইং ইউ। এদের মধ্যে অনেকে গালাগালি বা বাজে কাজে লিপ্ত থাকে। স্পেশালি অন ম্যাটার অফ ইসলাম। যে ধরেন ইসলামের গণ্ডির ভিতরে আরো একজন আছে যে একটা মত ফলো করতেছে। মেবি দ্যাটস ইনকারেক্ট। বাট সেইটার জন্য নসিহা না করে, যে ইসলামের যে পজিশন নসিহা না করে বা ক্রিটিক না করে সে গালাগালিতে চলে যাচ্ছে। বাট আপনি এগুলাকে থামানোর জন্য কোনো এফেক্টিভ স্টেপস নিচ্ছেন না। দিস হ্যাজ বিন এ ক্রিটিক ফর ইউ ওভার মেবি 2-3 ইয়ার্স। এইটার কারণ কেন? এটার প্রথম কারণ হলো যে এই প্রশ্নটা অ্যাজিউম করে যে আমার সাম সর্ট অফ অথরিটি আছে তাদের উপরে। সো আমার ধরেন ফেসবুক ফলোয়ার আছে 5 লাখ বা এর চেয়ে একটু বেশি হয়তোবা। আমার বক্তব্য হয়তোবা আরো 1 মিলিয়ন, 2 মিলিয়ন মানুষ শুনছে। এদের মধ্যে কজনকে আমি চিনি? আমি তো এদেরকে চিনি না। ওনারা শুনছেন। বিভিন্ন ধরনের মানুষ আমার কথা শুনছেন। বিভিন্ন আইডিওলজি, বিভিন্ন সোশ্যাল, ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের মানুষ আমার কথাবার্তা শুনছেন। আমি অ্যাকচুয়ালি কি চিন্তা করি এটা অনেকে এটা জানেন না। রিয়ালিটি হলো এটা। তারা আমার লাইক এখনকার রিয়ালিটি যেটা, মানুষ রিলস দেখে বা শর্টস দেখে, রাইট? বা TikTok দেখে। সো সেইখানে হয়তোবা সে আমার 30 সেকেন্ডের একটা কথা শুনছে বা 1 মিনিটের কথা শুনছে বা 2 মিনিটের কথা শুনছে। এটা হলো একটা কথা। ২ নম্বর কথা হলো যে আপনি বলতে পারেন ঠিক আছে, এটা হলো যে ব্রডার অডিয়েন্স যারা তারা। বাট অনেক অডিয়েন্স আছে যারা মনে করেন আপনাকে একটা পার্টিকুলার আমাকে একটা পার্টিকুলার আইডিওলজির মানুষ হিসেবে মনে করে এইজন্য ফলো করে। হ্যাঁ, এটা সত্য। এরকম মনে করতে পারে। বাট এগেইন এটা তো আমার কোনো কমান্ড অ্যান্ড কন্ট্রোলের আন্ডারে থাকা মানুষ না। এটা তো কোনো অর্গানাইজেশনাল ফরম্যাটে আমার নাই। মনে করেন একজন মানুষের খুব ডাইহার্ড একজন ভক্ত আছে বা অনেক ১০-১২ জন ভক্ত মিলে কোনো একটা কাজ করলো। কিন্তু ওই ব্যক্তি ওই ব্যাপারে জানে না। ওই ব্যক্তি ওই কাজ করতে কখনো কাউকে বলে নাই। ওই ব্যক্তি এটার বিরুদ্ধে বলছে। আপনিও সেটার জন্য তাকে দোষ দিতে পারবেন না। আমি আপনাকে মূল পয়েন্ট যেটা আমি মনে করি সেটা হলো যে, যেই বিষয়গুলো নিয়ে এটা বেশি কথা হয় সেটা হলো যে অনলাইনে যে ডিসকোর্স গুলো হয় বা অনলাইনে যে আলোচনাগুলো হয়, সেইখানে অ্যাগ্রেসিভনেস, নেম কলিং, অ্যাড হমিনেম পার্সোনাল অ্যাটাক করা, গালাগালি করা, এগুলো নিয়েই তো আসলে তর্কগুলো। তো আপনি চিন্তা করে দেখেন যে বর্তমানে বাংলাদেশে এগুলো নিয়ে সবচেয়ে বেশি এই ২ দিন আগে ভাইরাল নিউজ ছিল কাদের নিয়ে বলেন? বা বাংলাদেশে ইলেকশনের সময়, ডাকসু ইলেকশনের সময়, নির্বাচনের সময় বা গত কয়েকদিন আগে এগুলো নিয়ে তর্ক কি হচ্ছে? বট আইডি নিয়ে বা বট পেজ নিয়ে। তো এগুলো যখন একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত করা হয়েছে,
তখন সেই পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কি বলা হয়েছে যে এগুলো আমাদের সাংগঠনিক কাঠামোর মানুষ না, অথবা বলা হয়েছে যে এগুলো অনেক লোয়ার লেভেল মানুষ বা তৃণমূলের সমর্থক, তারা এটা করতেছে, এটা পার্টির ডিসিশন না। এরকম আছে, এরকম দলের এমপি প্রার্থী, বেশ প্রমিনেন্ট এমপি প্রার্থী পডকাস্টে গিয়েই একটা পডকাস্টে গিয়ে এরকম বলছেন যে হ্যাঁ, আমাদের সাপোর্টাররা বা আমাদের গ্রাসরুটসের কিছু লোকজন এরকম করতে পারে বা করে, বা এটা পার্টি কোনো পলিসি না, রাইট? অর্থাৎ এটা কিন্তু একটা পার্টি স্ট্রাকচারের ভেতরে থাকা ঘটনা, যেখানে একটা ক্লিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল আছে। সো যেখানে ক্লিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল আছে, যেখানে একটা পার্টি স্ট্রাকচার আছে, ক্যাডার ভিত্তিক সংগঠন আছে, সেই জায়গাটাতেও যখন গ্রাসরুটসের লোকজন যদি এরকম করে, মানুষের গালাগালি করে, এবং তারা করে, এটা প্রমাণিত, এটা নিশ্চয়ই আপনি অ্যাটলিস্ট ডিনাই করবেন না। হ্যাঁ, এটা যখন করে, প্রোপাগ্যান্ডা করে, মিথ্যা ফটোকার্ড ছড়ায়, এটসেট্রা এটসেট্রা, যা ইচ্ছা করে, এই ধরনের বিষয়গুলো যখন হয়, তখন পার্টি যদি এই কথা বলে যে এটার আমাদের অফিসিয়াল কোনো পজিশন না, দিস ইজ নট সামথিং অর্গানাইজেশনাল, এই জিনিসটা হচ্ছে, বাট উই ডোন্ট ওয়ান্ট দিস। আমার তো কোনো পার্টি নাই। এটা তো কেউ, ফর এক্সাম্পল ইন্তিফাদা একটা নাগরিক সংগঠন যেখানে খুব বেশি মানুষ নাই। তো এরা এরা তো আমার কোনো মানে কমান্ড অ্যান্ড কন্ট্রোলের অধীনস্থ না। আমি তো তাদের উপরে কোনো অথরিটি না যে তাদেরকে আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি। সো যাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল চেইনের মধ্যে থাকার পরও তারা সেটার দায়িত্ব নিবে না। অ্যান্ড দ্যাট মাইট বি এ ভায়াবল পজিশন। আমি বলতেছি না এটা কমপ্লিটলি লজিক্যাল পজিশন। দ্যাট মাইট বি এ ভায়াবল পজিশন। আমার ক্ষেত্রে কি এই মানে ডিফেন্সে আরো অনেক শক্ত না? বিকজ আমার আবার সহজ কথা হলো, এই মানুষগুলোর সাথে তো আমার যোগাযোগ নাই। এই মানুষগুলো তো আমার কথা শুনে চলে না। এবং এই মানুষগুলো তো তাদের উপর অথরিটি হিসেবে আমাকে গ্রহণ করে নাই। এবং আমি তো তাকে এটা করতে বলি নাই। আর ইন টার্মস অফ আমি বলি না, এটা সত্য না। আমি বলি। আমি আমার আলোচনায় বিভিন্ন সময় আলোচনা করছি। আমার একটা পলিসি আছে বা আমার একটা নিয়ম আছে যে মানুষ আমাকে প্রেশার দিয়ে কিছু করায় নিবে। আপনার এই বিষয়ে এখন লেখা দরকার। আপনার এই বিষয়ে একটা কথা বলা দরকার। এই সবাই তো এটা করতেছে, আপনি এই বিষয়ে কিছু বলেন, তুমি এই বিষয়ে কিছু বলো। এই টাইপের প্রেশারে আমি yield করতে চাই না। সো যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে আপনি এখন যেহেতু এটা হইছে অতএব আপনি এটা করেন, I prefer not to do it. আমি আমার টাইমে আমার মতো করে বলি। সো আমার বক্তব্যের মধ্যে এটা আছে। আমি আমার বক্তব্যের মধ্যেই আলোচনা করছি। লেখার ক্ষেত্রে আমি আলোচনা করছি। বিভিন্ন সময় আমি আমার মতো করে বলছি। এবং সিম্পল কথা, এটা আমরা একটু আগে আলোচনা করছিলাম পডকাস্টের আগে, যে এই টেনডেন্সিটা অনলাইনে গালাগালি করা, পার্সোনাল অ্যাটাক করা, রাইট? এবং খুব এক্সট্রিম ট্রাইবালিজম টাইপের বিহেভিয়ার যেটা, এটা কিন্তু একটা কমন সমস্যা। এটা কিন্তু পার্টিকুলার কোনো একটা ঘরানার না। ঘরানার না। এটা কমন সমস্যা, বিশেষ করে গালাগালি যেটা। এবং এটা আসলে অনলাইন কালচার গ্লোবালি যেভাবে ডিগ্রেড করছে, বা ডিগ্রেড না বলে বলা যায় অনলাইন কালচার ওভারঅল যে ট্র্যাজেক্টরি, সেই জায়গা থেকে এটা হইতেছে। আমি আপনাকে লিটারেলি সব ঘরানার মানুষের এইসব আচরণ দেখাইতে পারবো। আমি যেই কাজ করছি, আমি যে কাজ করতে বলছি, আমি যে কাজ আমার পরিচিত মানুষ যারকে আমি বলব যে হ্যাঁ, তার সাথে আমার কিছু কথাবার্তা হয়েছে, তাকে আমি কিছু শিখাতে পারছি। এরকম কোনো মানুষ যদি কিছু বলে, আমি সেটার দায়িত্ব নিবো। বেসড অন আমার রেসপন্সিবিলিটি সেখানে কতটুক, আমার এনগেজমেন্ট সেখানে কতটুক। তো এটার জন্য আপনি আমাকে কেন রেসপন্সিবিলিটি দিবেন? যেখানে এই জন্য আপনি অন্য কাউকে রেসপন্সিবিলিটি দেন না। আমি আপনাকে নাম ধরে, ধরে অনেক স্পিকারের নাম ধরে এখন বলতে পারি, যাদের মনে করেন মিলিয়নস অফ ফলোয়ার্স আছে। এবং তাদের কাজ দেখাইতে পারি যে তারা এক জায়গায় গালি দিচ্ছে, তারা অমুককে এটা বলছে, অমুক নারীকে সেটা বলছে। এরকম অনেক এক্সাম্পল দেখানো সম্ভব। এখন আমি কি বলব যে এটা তাদের দোষ? নো। না। কিন্তু আপনি এটা আমার জন্য কেন বলবেন? সো আমি মনে করি এটা পার্ট অফ দ্য সেম প্রোপাগান্ডা। যে লাইক এনিথিং মানে একটা স্ট্র্যাটেজি আছে যে মানে বেসিক্যালি ইউ থ্রো এভরিথিং এট সামওয়ান এবং হোপিং দ্যাট সামথিং স্টিকস। কিছু না কিছু তো স্টিক করবে। সো এটা ওর দোষ। এটা না হলে এটা, এটা না হলে এটা। খারিজি না হলে জঙ্গি, জঙ্গি না হলে বেয়াদব। নইলে ওর সাপোর্টাররা এটা করে বা এটসেট্রা। ইউ কিপ অন ট্রাইং। ডিয়ার অডিয়েন্স, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই পডকাস্টটা আপনারা ফেসবুকে, ইউটিউবে পেয়ে যাবেন। সেখানে আপনাদের কোনো সমালোচনা, কোনো আলোচনা বা আমাদের প্রতি কোনো পরামর্শ থাকলে সেখানে ড্রপ করতে পারেন। আর আমাদের এই পডকাস্টটা যেভাবে আগে বলছি যে প্রত্যেকটা অডিও প্ল্যাটফর্মেও পেয়ে যাবেন। সেখান থেকে দেখতে পারেন, ফলো করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।